ফারিহা আজকের জন্য তোমাদের হোস্ট। আমরা হচ্ছে গিয়ে কলেজ অ্যাপ্লিকেশনের বিভিন্ন খুঁটিনাটি ডিটেইলস নিয়ে কথা বলেছি এতদিন। আজকে ফাইনালি ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং টপিক এন্ড ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট টপিক অ্যাকচুয়ালি সেটা নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে গিয়ে পারফেক্ট কলেজ লিস্ট কিভাবে বানায়। অ্যাকচুয়ালি যেটা ছাড়া এই অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু করাই কঠিন। আমরা একটা পারফেক্ট কলেজ লিস্ট ছাড়া অ্যাকচুয়ালি হোল অ্যাপ্লিকেশনটাকে ফুললি ন্যাভিগেট করতে পারি না। আমাদের যত ভালোই এসে থাকুক, যত ভালোই ইসিএ থাকুক, আমরা যদি নিজের জন্য কোনটা ভালো ফিট সেটা যদি সিলেক্ট করতে না পারি, আর আমরা হয়তো বা প্রপারলি যদি একটা ভালো অনুপাতে কলেজ সিলেক্ট না করতে পারি, কোনটা আমাদের জন্য রিচ, কোনটা আমাদের জন্য সেফটি, এট দি এন্ড অফ দ্য ডে অ্যাকচুয়ালি দেখা যায় কলেজ অ্যাপ্লিকেশনের শেষে আমাদের হায় হুতাশ করতে হয়। তো এই জন্য হচ্ছে রিয়েলি ইম্পর্টেন্ট যে আমরা আমাদের কলেজ লিস্টটা পারফেক্টলি বানানো শিখি। এটা নিয়ে আজকে কথা বলবে none other than শাহরিয়ার আবরার হিমেল ভাইয়া। ভাইয়া, স্টেজ ইজ টু ইউ। ওকে, হ্যালো এন্ড আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার আবরার হিমেল। লাস্ট টাইম আমরা কলেজ অ্যাপ্লিকেশনে খুঁটিনাটি বিষয় শিখেছি, কিভাবে অ্যাপ্লিকেশন করা লাগে, অ্যাপ্লিকেশন টাইমলাইন, কি কি ইউনিভার্সিটিজ আছে, অ্যান্ড মোটামুটি আমরা বেসিক স্টাফ আমাদের লাস্ট ওয়েবিনারে ছিল, যেখানে অ্যাপ্লিকেশনে মোটামুটি বেসিক সামারি আমরা আসলে কিভাবে কি স্টার্ট করবো, আমাদের কি কি ফলো করা উচিত, কি কি ডকুমেন্ট প্রয়োজন, অ্যান্ড কোন সময় কি করবো, তার একটা বেসিক স্টাফ ছিল। আজকের দিন থেকে আমাদের সেকেন্ড ডে শুরু, যেখানে আমাদের মেইন কাজ হচ্ছে কিভাবে আমরা কলেজ লিস্ট বিল্ড করবো, যেটা আমাদের অ্যাপ্লিকেশন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। কারণ কলেজ অ্যাপ্লিকেশনের মোস্ট রিজেকশনের একটা মেইন কারণই হচ্ছে যে কলেজ লিস্টটা ভালো মতো সিলেক্ট না করা। তো আজকে আমরা সেসব পার্ট নিয়ে আলোচনা করব। আজকে আমরা যেসব পার্ট নিয়ে ওকে, কথাবার্তা বলবো, তো সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম, আমাদের যেসব অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম আছে সেসব নিয়ে আমরা জানবো আজকে। অ্যান্ড দেন হাউ টু ফাইন্ড ইউনিভার্সিটি। এই পার্টটা অনেক লং এন্ড অনেকগুলো মেথড দেখানো হবে। অ্যান্ড দেন লাস্টে কিউএনএ। সো আশা করি নেক্সট 2 ঘন্টা আমাদের একটা খুব ইনফরমেটিভ সেশন হবে। অ্যান্ড দেন এগেইন, আমি শাহরিয়ার আবরার হিমেল। বর্তমানে ওয়ার্লিং কলেজে অধ্যয়নরত আছি, কম্পিউটার সায়েন্সে পড়ালেখা করছি। অ্যান্ড লাস্ট ফল 24 আমি অ্যাপ্লাই করেছি, অ্যান্ড আমি 25টার মতো প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্টেড হয়েছি। সো ইউএস কলেজেস অ্যাপ্লাই প্ল্যাটফর্ম। তোমরা আগেই জানো যে ইউএস কলেজ সাধারণত অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমাদের একটা সার্টেন অ্যামাউন্ট অফ কস্ট লাগে। সেটা ইউনিভার্সিটি ডিপেন্ড করে $50 থেকে $100। অ্যান্ড যদি আমরা পোর্টাল দিয়ে অ্যাপ্লাই করি, অনেক ইউনিভার্সিটি আমাদের মেইল করার সত্ত্বে ফ্রিতে অ্যাপ্লাই করার সুযোগ দেয়, বাট ম্যাক্সিমাম কেসে আমাদের হয়তো এত টাকা পে করতে হবে। সো এই জিনিসটা ওয়েভ করেন অ্যাপ্লিকেশন থেকে ম্যানেজ করার জন্য অনেকগুলো অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম আছে, যেমন কমন অ্যাপ, স্কোয়ার, কোয়ালেশন, তারপর হচ্ছে অ্যাপ্লাই টেক্সাস, সানি, আর অনেক ডিফারেন্ট টাইপ অফ তারপরে হচ্ছে প্ল্যাটফর্ম আছে। তো এইসব প্ল্যাটফর্ম ইউজ করে আমরা সাধারণত এপ্লাই করি। এটার কাজ হচ্ছে অ্যাপ্লিকেশনকে সুন্দরমতো এপ্লাই করা, এক প্ল্যাটফর্মের আন্ডারে মাল্টিপল ইউনিভার্সিটিজ এপ্লাই করা, এন্ড সবকিছু সুন্দরভাবে করার কারণে আমরা আসলে এইসব প্ল্যাটফর্ম ইউজ করে থাকি। সো প্রথমে যেটা আসছে আমাদের মোস্ট ইউজড অ্যাপ, সেটা হচ্ছে কমন অ্যাপ। কমন অ্যাপ হচ্ছে পুরো ইউএস কলেজে অ্যাপ্লিকেশনের মোস্ট কমন একটা জিনিস, যেটা দিয়ে আসলে সবাই ইউজ করে। নামটাও কমন অ্যাপ। অ্যান্ড কমন অ্যাপে সাধারণত আমরা কমন একটা প্রোফাইল গুছাই বা একটা প্রোফাইল বিল্ড করি। আমাদের পার্সোনাল ইনফরমেশন, আমাদের এসে, আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তারপরে আমাদের অ্যাওয়ার্ড, সবকিছু ভিত্তিতে আমরা টোটাল প্রোফাইল গুছাই। দেন আমরা ইউনিভার্সিটিতে যে সাবমিট করি, ইউনিভার্সিটি পার্টিকুলার ইনফরমেশন ফিল আপ করার মাধ্যমে। সো এক্ষেত্রে আমাদের কাজগুলো অনেক ইজিয়ার হয়ে যায়, অ্যান্ড আমরা ফ্রি ওয়েবারের থ্রুতে অ্যাপ্লাই করতে পারি। কারণ কমন অ্যাপে হচ্ছে আমাদের 20টা ইউনিভার্সিটি ফ্রিতে অ্যাপ্লাই করা দেয়। অ্যান্ড কারেন্টলি কমন অ্যাপে আমাদের মেল করার মাধ্যমে আমরা আরো ইউনিভার্সিটি বাড়াতে পারি। লাস্ট ইয়ার আমি 30 থেকে 35টা ইউনিভার্সিটি পর্যন্ত ফ্রিতে কমন অ্যাপে অ্যাপ্লাই করা দেখছি। এটা আরো যেতে পারে, আমার আইডিয়া নেই। কমন অ্যাপকে মেল করা লাগে, আর নিজের পার্সোনাল ইস্যু বা বাইন্ডিং সবকিছু নিয়ে বললে দেন তারা ওইটা ওয়েভ করে দেয়, অ্যান্ড অ্যাপ্লাই করা যায়। অ্যান্ড কমন অ্যাপে কিছু কিছু কি ফিচার আছে যে কমন অ্যাপে আমরা কি করতে পারি। সো কমন অ্যাপে ইউএস এর 950 থেকে 1000-এর মতো ইউনিভার্সিটি ইনলিস্টেড। সো এটা হিউজ অ্যামাউন্ট অফ ইউনিভার্সিটিস বলতে পারো এখানে ইনলিস্টেড করা আছে। অ্যান্ড এখানে অ্যাপ্লাই করলে আমরা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারি মোস্ট অফ দ্য ইউনি। বলতে পারি 75% 80% ম্যাক্সিমামই ফ্রি। আর কিছু আছে যারা পেইড, এরা আসলে কিছু কিছু ইউনিভার্সিটি, যেমন রাইস ইউনিভার্সিটি, ওতে অ্যাপ্লাই করতে গেলে $75 পে করা লাগে, ওরা ওয়েভ করবে না। তো এমন কিছু ইউনিভার্সিটি ব্যতিক্রম আছে, এর বাদে ম্যাক্সিমাম ফ্রি বলতে পারি। এন্ড এখানে আমাদের অনেকগুলো ইনফরমেশন ফিল আপ করা লাগে। প্রথম পার্সোনাল ইনফরমেশন, সেকেন্ড ফ্যামিলি ইনফরমেশন। সো অনেক ইনফরমেশন তোমাদের ফিল আপ করা লাগে। অ্যান্ড দেন এরপর তোমাদের আসবে এডুকেশনে তোমরা তোমাদের পাস স্কুল, প্রেজেন্ট স্কুল, তারপর তোমাদের অ্যাওয়ার্ড, এসব নিয়ে আলোচনা করবা। তারপর তোমাদের আসবে অ্যাক্টিভিটি সেকশন, সেখানে তোমাদের 10টা অ্যাক্টিভিটি অ্যাড করবা। তারপর আসবে এসে সেকশন, রাইটিং সেকশন তোমাদের এসে অ্যাড করবা। তারপর এখানে হচ্ছে অ্যাডিশনাল সেকশন আছে। তারপরে হচ্ছে তোমার কোভিড এসে আছে, আরো অনেক পার্ট আছে।
এই প্ল্যাটফর্মের এই কমন অ্যাপের প্রতিটা পার্ট ভালোমতো গোছানোর মাধ্যমে ডিপেন্ড করতেছে আমাদের ভালো একটা স্কলারশিপ। কারণ কমন অ্যাপটা যত ভালোমতো ক্রাফট করতে পারবো, তত ভালো আমরা অ্যাপ্লিকেশনটা ভালোমতো করতে পারবো, শাইন করতে পারবো। এর কারণ হচ্ছে কমন অ্যাপের প্রতিটা পার্ট খুব মানে স্পেসিফিক লেটার অ্যান্ড ওয়ার্ডের ভিত্তিতে করা। যেমন হচ্ছে অ্যাক্টিভিটি সেকশন মাত্র 150 ক্যারেক্টার। সো যখন আমরা ক্রাফট করবো আমাদের মেক শিওর হইতে হবে যে আমরা 150 ক্যারেক্টারকে কিভাবে ইউজ করতেছি, ইউটিলাইজ করতেছি। কারণ আমরা যদি এটাকে ভালোমতো প্রপারলি ইউটিলাইজ না করতে পারি, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের অ্যাপ্লিকেশনটা হ্যাম্পার হবে and ভালোমতো আমরা কিছু করতে পারবো না। সো এটা হচ্ছে আমাদের কমন অ্যাপ একটা ওভারঅল আইডিয়া। অ্যান্ড দেন হচ্ছে এই কমন অ্যাপে যখন আমরা ইউনিভার্সিটিস গুলো এড করবো, এরপর হচ্ছে ইউনিভার্সিটি স্পেসিফিক এসে যেতে পারে বা কোশ্চেন চাবে যে তুমি কোন মেজর পড়তে চাও। তারপর হচ্ছে তোমার পাস্ট ইন্টারেস্ট, প্রেজেন্ট ইন্টারেস্ট আর অনেক কিছু আস্ক করে সাধারণত এখানে। তারপর যে প্ল্যাটফর্মটা আসবে সেটা হচ্ছে স্কোয়ার। সাধারণ স্কোয়ার অ্যান্ড কমন স্কোয়ার অ্যান্ড কোয়ালিশন অ্যাপ্লিকেশন দুইটা কারেন্টলি মার্জ অ্যাপ্লিকেশন আকারে কাজ করতেছে। সো স্কোয়ার অ্যাপ্লিকেশনে আন্ডারে আমরা প্রায় ১৩৫ থেকে ১৫০ একটা অ্যামাউন্ট অফ কলেজেস এপ্লাই করতে পারবো। অ্যান্ড এই নাম্বারটা ফিক্সড। এখানে আসলে যেসব ইউনিভার্সিটি ফ্রিতে এপ্লাই করে শুধু সেখানে ফ্রিতে করা যায়। এটা বেনিফিট হচ্ছে অনেকগুলো ইউনিভার্সিটি এপ্লাই করা যায়। অ্যান্ড এটা হচ্ছে কাছাকাছি কমন অ্যাপের মতো সিমিলার প্ল্যাটফর্ম, বাট এটা ইউআইটা কমন অ্যাপের থেকে একটু খারাপ, কারণ ওভাবে অতটা গোছানো না। সো অনেকেই এপ্লাই করতে গেলে প্ল্যাটফর্মে একটু কষ্ট হয় অ্যান্ড আসলে মেইনটেনিংটা বুঝে না যে আমরা আসলে কিভাবে এটাকে দেখবো বা কি করবো। সো এই পার্টটা একটু অনেক সময় প্রবলেম হয়, অনেকে আসলে বুঝতে পারে না যে কিভাবে স্কোয়ার ক্রাফট করবো। কারণ দেখা যায় কমন অ্যাপে অ্যাক্টিভিটি সেকশন 150 ক্যারেক্টার, বাট স্কোয়ার অ্যাপ্লিকেশনে অ্যাক্টিভিটি সেকশন হচ্ছে যে 1000 ক্যারেক্টার। সো এই ক্ষেত্রে বিট লং, সো এখানে আবার লং করে লেখা লাগবে। অ্যান্ড দেন আর অনেকগুলো পার্ট অ্যান্ড পোর্শন একটু আলাদা অ্যান্ড বেশি। অ্যান্ড আগে যেমন কমন অ্যাপ একবার ফিল আপ করলে হয়ে যায়, কিন্তু স্কোয়ারের ক্ষেত্রে প্রতিটা কলেজের ক্ষেত্রে ইম্পোর্ট করে আনতে হয় আগের ডেটাগুলোকে। তো এক্ষেত্রে একটু কষ্ট মানে একটু সময় বেশি যায়। বাট এক্ষেত্রে বেনিফিট এটাই যে ফ্রিতে অনেক ভালো ভালো ইউনিভার্সিটিস, ইংলিশের যেসব ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা যায়। সেম অ্যাজ কমন অ্যাপ, এটারও সেম রিকমেন্ডার পোর্টাল অ্যান্ড টিচার পোর্টাল সবকিছু আছে অ্যান্ড সেখান থেকে সবকিছু সাবমিট করা যায়। অ্যান্ড দেন আছে ইউনিভার্সিটি স্পেসিফিক পোর্টাল, লাইক ডিফারেন্ট কিছু ইউনিভার্সিটি যেমন এমআইটি, জর্জটাউন, তারপর হচ্ছে ক্যালিফোর্নিয়া সিস্টেম যেটা ইউসি বার্কলি, ওদের ওদের ইউনিগুলো অ্যাপ্লাই করার জন্য নিজস্ব কিছু অ্যাপ্লাই প্ল্যাটফর্ম আছে। সেগুলো কাছাকাছি কমন অ্যাপের মধ্যে, সেখানে আমাদের পার্সোনাল ইনফরমেশন, আমাদের এসে, তারপর আমাদের হচ্ছে অ্যাক্টিভিটি, আমাদের অ্যাওয়ার্ড, এডুকেশন সবকিছু ফিল আপ করা হয়। অ্যান্ড এইসব কিছু ফিল আপের বেসিসে তারা আমাদের সবকিছু অ্যাপ্লিকেশন চেক করে। বাট কমন অ্যাপের ক্ষেত্রে যেমন আমাদের একবার ফিল আপ করলে হয়ে যাচ্ছে, কিন্তু এখানে মাল্টিপল টাইম সবকিছু ফিল আপ করা লাগতেছে অ্যান্ড সবকিছুই করতে গেছে। সো এটা একটু আমাদের জন্য বারবার একটু অসুবিধা। অ্যান্ড দেন আমাদের ইউসি অ্যাপ্লিকেশন। সো ইউসি অ্যাপ্লিকেশন আমাদের ক্যালিফোর্নিয়ার বেস্ট ইউনিভার্সিটি ওদের ক্ষেত্রে। সো ওইসব সেম জিনিস। সেখানে আমাদের কিছু আলাদা, আলাদা জিনিস করা লাগে, পার্সোনাল ইনসার্ট, তারপর যেসব আমাদের কোয়েশ্চেনস আছে, তারপরে এগুলো এড করা লাগে। মানে সিমিলার অ্যাজ কমন অ্যাপ। তারপরে সেম এপ্লাই টেক্সাস। টেক্সাসের ইউনিভার্সিটিগুলো এপ্লাই করার জন্য এপ্লাই টেক্সাস, দেন সানি, তারপর হচ্ছে কানি অ্যাপ। সো সবগুলা কাছাকাছি সেম। তোমাদের আরকি সেম সিমিলার ওয়েতে এপ্লাই করা লাগে। অ্যান্ড তোমাদের প্রতিটা পার্ট অ্যান্ড পোরশন আগের মতো সবকিছু গুছাইতে হবে, দেন এপ্লাই করতে হবে। কিছু, কিছু পোর্টালে এপ্লাই করতে এপ্লাই টেক্সাসের সবগুলো ইউনিভার্সিটি ফ্রিতে এপ্লাই করা যায় না। সো ওখানে তোমাদের একটা $50 প্লাস মাইনাস এপ্লাই ফি দেয়া লাগে পার ইউনিভার্সিটি। অ্যান্ড ইম্পোর্টেন্ট কিছু টিপস। সো এপ্লাই করার সময় মাস্ট বি তোমাদের ফারপা ওয়েব করে ফেলবো কমন অ্যাপে। না হলে তোমাদের এপ্লাই করার পরবর্তীতে তোমাদের যে ফিটা আছে, যদি কাউন্সিলর এটা যদি না সাইন না করে, সেক্ষেত্রে তোমার ওইটা পে করা লাগবে। এটা মাস্ট বি এনশিওর করো। কারণ দেখা যাবে যে তোমরা এপ্লাই করতেছো, বাট পরবর্তীতে দেখলা যে তোমার একটা জিনিস পে করা লাগতেছে। সো এর জন্য আগে থেকে মেক সিউর থাকবো যে তোমার আরকি এই পার্টে মানে তোমার কি ইউজ করবা বা কি এড করতে হবে বা তুমি কিভাবে ওয়েবার পাবা, সেগুলো যেন ম্যানেজ হয়ে যায়। সেকেন্ড, কলেজগুলো এড করার ক্ষেত্রে খুব বেশি সাবধান হইতে হবে। কমন অ্যাপে যেহেতু তুমি ২০ টা বেশি এপ্লাই করতে পারবা না, বাট আ এপ্লাই এন্ড হয়ে গেলে সেক্ষেত্রে তুমি আরো কিছু ইউনিভার্সিটিস এড করার বেসিসে এপ্লাই করতে পারবা। সো এর জন্য মেক সিউর যে তোমার আসলে যে ২০ টা এড করতেছো, তুমি জেনে শুনে এড করতেছো কিনা, বা এই ইউনিগুলা মানে পারফেক্ট কিনা তোমার জন্য, ওটা মেক সিউর করো। আর হচ্ছে যে তোমার কি বলে, প্রতিটা ইউনিভার্সিটি সাপ্লিমেন্টাল এসে আছে। সো সবগুলো সাপ্লিমেন্টাল এসে তোমার লেখা হইছে কিনা বা কিভাবে কি হইছে, তোমার সবকিছু আগে থেকে দেখে রাখো, কারণ এটা ইম্পোর্টেন্ট। সাপ্লিমেন্টাল এসে গুলা হচ্ছে সব ভালো মতো লেখা হইছে কিনা, তারপর টাইমলাইন ম্যানেজ করে সবগুলা সাবমিট করছো কিনা। কমন অ্যাপের ক্ষেত্রে তুমি যে টাইমলাইন এপ্লাই করো তার আগে তোমাকে একটা মার্ক করে বলবে যে তোমার নেক্সট এতদিন পরে এপ্লাই। সো ওই ক্ষেত্রে রাখতে পারবা, কিন্তু স্পায়ারের ক্ষেত্রে ওভাবে দেখা যায় না। টাইমলাইনটা মাথায় রাখা যে তোমার এপ্লাই ডেডলাইন কবে, কারণ অনেক ইউনিভার্সিটি খুব স্ট্রিক্ট। একদিন আগে পরে ওরা নিবে না। তো মানে একদিন লেট হয়ে গেলে তুমি অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারতেছো না। তো এই জিনিসগুলো আরকি মাথায় রেখো। অ্যান্ড দেন এরপর আমাদের আসবে হচ্ছে হাউ টু ফাইন্ড ইউনিভার্সিটি। তোমাদের যদি আগের পার্ট নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে এর মধ্যে, তাহলে বলতে পারো। ভাইয়া একজন আস্ক করেছে অলরেডি ওয়েভার কিভাবে পেতে পারে? আচ্ছা, ওয়েবার। সো কমন অ্যাপে ফ্রি ওয়েবারটা পাওয়া সেম মানে অনেক ইজি হবে। সো তুমি তোমার পোর্টালে একটা ফারপা অপশন আছে, তোমার কি ফ্রি ওয়েবার প্রয়োজন কিনা, তুমি রাইট ক্লিক করে জাস্ট সাইন করে দিলে হবে, ই সাইন। তারপরে তোমার পোর্টাল থেকে এটা চলে যাবে কাউন্সিলরের কাছে।
এন্ড কাউন্সিলর যখন আর পোর্টাল থেকে সাইন করে অ্যাপ্রুভ করে দিবে, সেক্ষেত্রে তোমার যেসব ইউনিভার্সিটি তুমি এপ্লাই করো সেগুলো হচ্ছে ফ্রিতে এপ্লাই করতে পারবা। গ্রেট। আমাদের হচ্ছে আরো অনেকগুলো কোয়েশ্চেনস আছে, সবার কোয়েশ্চেন আনসার করা হবে এবং আমাদের পোস্টে যে কোয়েশ্চেনস গুলো আছে সেগুলোও প্রায়োরিটি দিয়ে আনসার করা হবে। বাট আমাদের মূল সেকশন শেষ হওয়ার পরে 30 মিনিটস আমরা কোয়েশ্চেন এন্ড আনসার করব। সো ভাইয়া বাকিটা কন্টিনিউ করতে পারেন। ওকে, সো হাউ টু ফাইন্ড ইউনিভার্সিটি। সো ইউএসএ মানে ইউএসএ প্রায় 4000-এর উপর ইউনিভার্সিটিস আছে। 4000 থেকে মাত্র 25টা বা 50টা ইউনিভার্সিটি সিলেক্ট করে এপ্লাই করা আসলে বিট টাফ অ্যান্ড হার্ড। কারণ তোমাদের আসলে বুঝতে হবে যে কোন ইউনিভার্সিটি তোমার প্রোফাইলের সাথে ম্যাচ হয়, বা তুমি যে ইউনিগুলোতে এপ্লাই করতেছো এটা আদৌ তোমার প্রোফাইলের সাথে যায় কিনা। এসব কিছু মানে সিওর হয়ে এপ্লাই করাটা হার্ড, অ্যান্ড তোমাদের আসলে অনেক সময়ব্যাপী প্রসেসে যাওয়া লাগে। তো যদি তোমাদের মাথায় রাখতে হবে, তুমি আসলে প্রতিটা কলেজ খুব ভালো মতো জানো অ্যান্ড এপ্লাই করো। ফার্স্ট ইয়ার রিজেকশন থেকে শুরু করে অনেকেরই দেখা যায় প্রোফাইল ভালো করে রিজেকশনের মেইন কারণ হচ্ছে যে তার কলেজের নিয়ে আইডিয়া নেই। এখন দেখা গেছে তার স্যাট স্কোর 1500, কিন্তু সে এমন একটা ইউনিভার্সিটি এপ্লাই করছে যেখানে এভারেজ স্যাট স্কোর 1500+, আমার হয়তো 1520 বা 30। তো এই ক্ষেত্রে তার রিজেকশন, এটা একটা কারণ না, বাট এর সাথে আরো অন্যান্য পার্টিকুলার জিনিসও তার ফ্যাক্ট হিসেবে ইউজ করবে। আর তুমি যখন এপ্লাই করো সেক্ষেত্রে তুমি না প্রোফাইলকে দেখে কিভাবে জাজ করতে পারবা যে তোমার আসলে কলেজে এপ্লাই করা উচিত কিনা। তো এটা নিয়ে আজকে আমরা আর কি দেখাবো বা করবো। সো ফার্স্ট পেজে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের কলেজ বোর্ড। কলেজ বোর্ডে আমাদের হচ্ছে কি একটা ওয়েবসাইট আছে, বিগ ফিউচার। বিগ ফিউচার আমরা ফার্স্ট একটা অ্যাকাউন্ট খুলে ফেলবো, অ্যাকাউন্টে অনেক ইনফরমেশন যেতে পারে, সেগুলো খোলার পর ওখানে একটা কলেজ সার্চ নামে একটা অপশন আছে। তো সেখান থেকে আমরা প্রায় 4000 ইউনিভার্সিটি আছে। তো সেখানে একটা পার্টিকুলার ফিল্টার অপশন আছে যে তুমি কি টাইপের ইউনিভার্সিটিস চাও। তো ওই ফিল্টারটা ইউজ করে তুমি সেই ইউনিভার্সিটিকে ফিল্টার আউট করতে পারো। লাইক তোমার যে ইউনিভার্সিটিস গুলো দরকার বা তোমার যে ইউনিভার্সিটি প্রয়োজন তুমি সেগুলো ফিল্টার আউট করে ওখানে করতে পারো। লাইক ধরলাম তোমার পাবলিক ইউনিভার্সিটি পছন্দ, প্রাইভেট, সেখান থেকে পাবলিক প্রাইভেট সিলেক্ট করবা। তারপর তোমার হচ্ছে তোমার ইউনিভার্সিটি, তোমার স্যাট স্কোর কত, ধরলাম তোমার স্যাট 1450, তো তুমি 1450 থেকে 1500 রেঞ্জ ইউনিভার্সিটি গুলো দেখতে চাও। তারপর তোমার হচ্ছে মেজর হচ্ছে কম্পিউটার সায়েন্স, তোমার কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে ট্রিপলি বা সামথিং। সো তুমি ওটা এখানে অ্যাড করলা। দেন এগেইন হচ্ছে কি তোমার কোন টাইপের এরিয়া পছন্দ, আরবান, সাবারবান, আবার কেমন টাইপের। তারপর হচ্ছে তোমার জিপিএ কেমন, তোমার জিপিএ 5 স্কেলে কেমন, 5/5 বা 4, বা তোমার কেমন হচ্ছে জিপিএ তুমি ওটা অ্যাড করবা। দেন এগেইন হচ্ছে তোমার আরেকটা অপশন আছে, তোমার তোমার কি কি বেস্ট স্কলারশিপ প্রয়োজন, নিড বেস্ট বা মেরিট স্কলারশিপ বা ফাইন্যান্সিয়াল এইড, ওগুলো তুমি যখন টিক মার্ক করবা এর ভিত্তিতে তুমি যখন ফিল্টার আউট করবা 4000 ইউনিভার্সিটি থেকে তোমার হাতে হইতে পারে 2 থেকে 300 বা আরো বেশি ইউনিভার্সিটির সামনে আসবে। তো ফার্স্ট কাজ হচ্ছে যে আমার যে লিস্টটা ও ক্রিয়েট করলো সেটা আমরা দেখে আমাদের লিস্ট ডাউন করা যে আমাকে কোন কোন ইউনিভার্সিটি দিল। তো সেগুলো হচ্ছে সেভ করে একটা লিস্ট করে রাখা। তো সেই লিস্টটা আমরা একটা গুগল ডক্স সেভ করে রাখবো যে আমাদের কাছে কারেন্টলি 300-400 ইউনিভার্সিটিস আছে এন্ড আমরা এসব ইউনিভার্সিটিতে এপ্লাই করতে চাই। তারপর আমরা একটা অনলাইনে ঘাটাঘাটি করবো। সো বিগ ফিউচার থেকে আমাদের ফার্স্ট পেজে কাজ হচ্ছে যে ইউনিভার্সিটিস গুলো নিয়ে জানা এন্ড একটা লিস্ট ডাউন করা যে আমাদের মানে আমাদের কলেজ বোর্ড থেকে বিগ ফিউচার হচ্ছে আমাদের কি কি আমাদের প্রোফাইল অনুযায়ী সাজেস্ট করছে। এটা ফার্স্ট কাজ। তারপরে আমরা হচ্ছে ১ম এ আমরা একটা তারপর হচ্ছে একটা ব্যালেন্স কলেজ লিস্ট বানাবো। এখন প্রতিটা কলেজের অ্যাকসেপ্টেন্স রেট বা তাদের হচ্ছে যে নেয়ার ক্যাপাবিলিটি অফ প্রোফাইল এর সাথে ম্যাচ হয়। এভাবে আমরা হচ্ছে কলেজগুলোকে একটা পার্সেন্টেজ এ রেডি করব। এমন হতে পারে যে আমরা ধরলাম আমরা আ ২০ টা কলেজ লিস্ট করব। সেক্ষেত্রে আমার সেফটি কলেজেস আমি ৭ থেকে ৮ টা নিবো। তারপরে ম্যাচ কলেজেস রাখবো আমি হচ্ছে যে মানে ৬ টার মতো। আর যেগুলো থাকবে একটু রিচ কলেজেস। এখন অনেকের ড্রিম থাকে হার্ভার্ড, এমআইটি, প্রিন্সটন এ এপ্লাই করা। কিন্তু এসব কলেজ সাধারণত হাইলি কম্পিটিটিভ অ্যান্ড চান্স পাওয়া খুবই হার্ড। এখন আমি যদি ২০ টা কলেজে এপ্লাই করি, ২০ টার মধ্যে যদি ১০-১৫ টা যদি রিচ কলেজ দিয়ে ফেলি, মানে যেগুলোতে চান্স হওয়ার প্রবাবিলিটি প্রায় 1% বা 0 এর মতো। তো সেখানে সেক্ষেত্রে আমার পুরা এটাই লস হয়ে যাবে। অ্যান্ড আমার অ্যাপ্লিকেশন আসলে পুরাটা ফেইল করবে। সো এই ক্ষেত্রে আমরা যদি ২০ টা কলেজ লিস্ট করি তার মধ্যে ৫ থেকে ৬ টা আমরা হয়তোবা রিচ কলেজেস রাখলাম যেখানে আসলে আমাদের চান্সেস নাই তেমন একটা। বাট এপ্লাই করি আমরা। দেখি কি হয় আমাদের যদি অ্যাপ্লিকেশন বা বাদবাকি ম্যাটেরিয়ালস ভালো হয়। তো এই ভিত্তিতে বাট আমরা হচ্ছে ম্যাচ এন্ড সেফটি স্কুলস বেশি রাখবো। কারণ ম্যাথ স্কুলস বের করা টাফ, বাট সেফটিস বা ম্যাথ ২ টাই আমরা মিলায় বেশি করে রাখবো যেন আমাদের চান্সেস হাই থাকে, যেন আমাদের অ্যাপ্লিকেশন ফেইল না হয়। বিগত বছরে সবথেকে বেশি অ্যাপ্লিকেশন রিজেক্ট হওয়ার পিছনে মানুষজনের ছিল যে তাদের কলেজ লিস্টটা ভালোমতো ব্যালেন্স না করা। কারণ সবার ড্রিম কলেজে সবাই ED1 এ এপ্লাই করে বা ED2 তে এপ্লাই করে। অ্যান্ড দেন তার রিজেক্ট হয় অ্যান্ড সবাই হতাশায় ভুগে যে আমার হচ্ছে যে কেন চান্স হলো না। বাট বুঝতে হবে যে প্রতিটা কলেজে কিছু ক্রাইটেরিয়া আছে। তারা তার এই ভিত্তিতে স্টুডেন্টকে নিয়ে থাকে। আর তারা তাদের ক্রাইটেরিয়া বা স্টুডেন্টকে নিবে না। সো এর জন্য আমাদেরকে মেক সিউর হইতে হবে যে আমার প্রোফাইল আসলে অতটুকু ওর্থ কিনা যতটুকু আসলে ইউনিভার্সিটিজ আমাদেরকে নিবে। সো ওই ভিত্তিতে আমাদের ইউনিভার্সিটিস গুলো লিস্ট করা। এখন যে যতগুলা করো, কেউ যদি ৫০ টা করে, ৫০ টা করে সেক্ষেত্রে ১০ থেকে ১২ টা হয়তো কি বলে রিচ কলেজে এপ্লাই করে যেগুলোতে আমাদের চান্সেস হইলেও না হইতে পারে। বাট বাদবাকি ৩৫ টাই আমাদের হচ্ছে গিয়ে সেফটি স্কুলস অ্যান্ড ম্যাথ স্কুল এপ্লাই করতে হবে। যেন আমাদের চান্সেসটা হাই থাকে। দেন নেক্সট পার্ট সেটা হচ্ছে কমন ডেটা সেট।
এটা হচ্ছে একটা মোস্ট ইম্পোর্টেন্ট পার্ট। অনেকেই বলে যে আমরা এপ্লাই করার সময় আমার কলেজ প্রোফাইলের সাথে ম্যাচ হচ্ছে না। আ কারো কি ইকো হচ্ছে পার্ট থেকে? আচ্ছা, ওকে। সো অনেকেরই হচ্ছে কলেজে পার্টের সমস্যা থাকে। দেখা যায় যে আমার প্রোফাইলের সাথে কলেজটা ম্যাচ হচ্ছে কিনা বা আমি কলেজে আদৌ এপ্লাই করব কিনা। এটা আমার এপ্লাই করা উচিত কিনা। এটা অনেকে বুঝতে পারে না বা কিভাবে কি পাবে। তার জন্য বেস্ট অপশন হচ্ছে কমন ডেটা সেট। কমন ডেটা সেট হচ্ছে একটা ইউনিভার্সিটির ১ বছরের অ্যানুয়াল যত ইনফরমেশন বা যত আ মানে এই যেসব এই ক্রাইটেরিয়া ভিত্তিতে স্টুডেন্টকে নেওয়া হয়েছে তার একটা থাকে। সো সিডিএস এর ভিতরে সবকিছু আসলে দেয়া থাকে। কমন ডেটা সেটের ভিতরে আসলে আমাদের সব রকম ইনফরমেশন দেয়া থাকে যে আমরা আসলে স্টুডেন্টদের যেসব প্রোফাইল দেখে নিয়ে থাকি। সো কমন ডেটা সেটের কিছু পার্ট অ্যান্ড প্রশ্ন আছে সেগুলা নিয়ে আরকি আমরা আলোচনা করব। তোমাদের যদি আগের পার্ট নিয়ে কোন কোয়েশ্চেন থাকে তাহলে ওটা নিয়ে বলতে পারো। এখন আমরা ফুল কমন ডেটা সেটে চলে যাব সিডিএস এ। ভাইয়া একজন প্রশ্ন করেছে যে ফুল রাইট স্কলারশিপ এর জন্য প্রাইভেট নাকি পাবলিক কোনটা ভালো হবে? আচ্ছা, ফুল রাইট স্কলারশিপ এর ক্ষেত্রে লিবারেল কলেজেস এন্ড প্রাইভেটই হচ্ছে ফার বেটার। কারণ তাদের হচ্ছে যে মানে তাদের এইড বেশি দেয় বা তাদের হচ্ছে স্কলারশিপে আলাদা ক্রাইটেরিয়া থাকে। অ্যান্ড পাবলিক হচ্ছে ফুল টিউশন আর হয়তো কিছু 1 ইয়ারের লিভিং স্টাইপেন্ড ছাড়া খুব বেশি একটা প্রোভাইড করে না। কারণ ওদের ফান্ডিংটা লিমিটেড। এক্ষেত্রে প্রাইভেট অ্যান্ড লিবারেল আর্টস কলেজেস এরা হচ্ছে বেটার। ওকে ভাইয়া। সো আমাদের আরো একটা কোয়েশ্চেন আছে। একজন জিজ্ঞেস করেছেন কোনোভাবে যদি ইউনিভার্সিটি থেকে রিজেক্ট খাই তাহলে কি এটা পরবর্তীতে আমার প্রোফাইলের জন্য খারাপ ইফেক্ট ফেলবে? না, না। আ তুমি ধরলাম ফর 24 এপ্লাই করছো and তুমি রিজেক্ট হচ্ছে ফ্রম বেনিংটন। অ্যান্ড তুমি আবার থিংক করলা যে তুমি 25 এ আবার এপ্লাই করতে চাও। বাট তুমি জাস্ট খালি লাস্ট ইয়ার অ্যাপ্লিকেশন এ ধরো তোমার যতটুকু ছিল তোমার এসে বা অন্যান্য পার্ট জাস্ট অতটুকু তুমি যতটুকু ইমপ্রুভ করবা, অতটুকু তুমি এড করবা। সেটা কোনদিনও খারাপ না। এটা আসলে অনেকেই হইছে। দেখা গেছে আমাদের বিগত বছরে যারা বড় ভাইয়েরা আপুরা তারা এপ্লাই করছে, তারা রিজেক্ট হইছেন। তারা এন্ড অফ দ্যা ডে আর অনেক টপ টায়ার জায়গাতে চান্স পাইছে। সো এটা কোন ইফেক্ট না বাট ওটাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে আরকি। ওকে। হ্যাঁ, তো মোটামুটি এটা আনসার পেয়ে গেছি। এখন আমরা I গেস কমন ডেটা সেট নিয়ে কথা বলতে পারি। হ্যাঁ, সিউর। আমি হচ্ছে স্ক্রিন শেয়ার পেপারটা দেখাচ্ছি। স্ক্রিন শেয়ার ডান। দেখা যাচ্ছে একটু মেক সিউর করো আমাকে জাস্ট। এখনো লোড নিচ্ছে ভাইয়া। I গেস একটু সময় লাগবে। হ্যাঁ, আপনার ক্রোম দেখতে পাচ্ছি। স্ক্রিন হ্যাঁ, ওকে দেখা যাচ্ছে এতটুকু। এখন। সো আমরা কমন ডেটা সেট ইয়াহ। হচ্ছে একটা অ্যানুয়াল জিনিস যেটার মধ্যে ইয়ারলি আমাদের কলেজেসে সব ইনফরমেশন থাকে। সো ধরলাম আমি ওভারলিন কলেজের কমন ডেটা সেট নিয়ে দেখতে চাই। সো জাস্ট আমরা এভাবে স্টার্ট করব যে ওভারলিন কলেজ কমন ডেটা সেট। সো চলে আসছে। দেন আমরা এখানে এই পার্টে চলে যাব। এই যে কমন ডেটা সেট লেখা আছে। অ্যান্ড দেন এখানে আমাদের প্রতি বছর অনুযায়ী সালের ডেটাগুলো দেয়া। সো আমরা মোস্ট রিসেন্টটাই দেখব। এটা হচ্ছে 23 সালের কমন ডেটা সেট। এখানে আসলে আমাদের কনটেন্ট গুলো দেয়া থাকে যে 23 থেকে 24 এর কমন ডেটা সেট। সো এখানে আমাদের কনটেন্ট এ কি পার্ট, কোন পার্টের পর কোনটা আছে সবকিছু এখানে আমাদের বলা আছে। সো ফার্স্ট এ আমাদের আরকি কে এটা লিস্ট ক্রিয়েট করছে বাকি সবকিছু এখানে ইনফরমেশন দেওয়া, ইউনিভার্সিটি লোকেশন, তারপর হচ্ছে ইউনিভার্সিটি অ্যাড্রেস ইনফরমেশন। এভাবে হচ্ছে প্রতিটা পার্ট আরকি দেয়া। তারপর এই পার্টে আমাদের আসার পর আমাদের কলেজেস কি ডিগ্রি প্রোভাইড করে। অনেকেই জানতে চায় যে কোন কলেজে কি ডিগ্রি আছে বা আমাদের কি পাবো। সো যেমন এখানে ডিপ্লোমা কোর্সেস আছে, তারপর হচ্ছে ব্যাচেলরস আছে, মাস্টার্স আছে। আর আর যদি অন্যান্য ইউনিভার্সিটিতে ধরুন পোস্ট ডিগ্রি তোমার হচ্ছে মাস্টার্স, পিএইচডি এসব তখন এক্ষেত্রে এইসব টিক মার্ক দেয়া থাকবে। অ্যান্ড দেন হচ্ছে এই পার্টে কতজন স্টুডেন্টকে নেয়া হইছিল অ্যান্ড কতজন হচ্ছে মেন ওমেন বা এই পার্ট গুলা সবকিছু দেয়া। যে ৩২২ জন ছিল এত, তারপরে হচ্ছে ওমেন ছিল এত। সো কতজনকে চান্সেস দেয়া হইছে, কি হইছে, কত পার্সেন্ট স্টুডেন্টকে নেয়া হইছে। তার ভিতরে হচ্ছে ফুল টাইম এনরোলমেন্ট, পার্ট টাইম এনরোলমেন্ট বা সবকিছু এখানে কতটুক ছিল। সবকিছু দেখতে পারতেছো। তারপর হচ্ছে এখানে আরকি আমাদের কোন মানে ইসের আসছে রেইস এর সবকিছু এখানে দেয়া আছে। কোন পার্ট অ্যান্ড পার্টিকুলার এর। তারপর এখানে হচ্ছে গ্র্যাজুয়েশন রেট। আমাদের হচ্ছে এরপর আমাদের বি থেকে ইম্পোর্টেন্ট হচ্ছে সি সেকশন থেকে আরকি কাজ শুরু করা। সো সি সেকশনে আমাদের মোস্ট ইম্পোর্টেন্ট জিনিসপত্র দেয়া আছে। যেমন সবাই আসলে করতে চায় যে আমার প্রোফাইলে ভাই আমার জিপিএ এত, আমার স্যাট স্কোর এত, আমার এটা। সো আমার কি এখানে চান্স হবে বা এমন কিছু?
সো এই ক্ষেত্রে মোস্ট ইম্পোর্টেন্ট হচ্ছে যে তোমাদের কমন ডেটা সেটে C7 পার্টটা দেখা, যে পার্টের থ্রুতে ইউনিভার্সিটি স্টুডেন্টকে নিয়ে থাকে। সো দেখো এখানে এটা হচ্ছে ওয়ারেন কলেজের কমন ডেটা সেট। সো ওরা হচ্ছে ফার্স্ট একাডেমিক দিয়ে স্টার্ট করছে, যে ওদের হচ্ছে সেকেন্ডারি স্কুল রেকর্ডটা ওদের কাছে কতটুকু ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। সো ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ওদের কাছে বলতে পারো 5 স্টার টাইপের, মানে 5-এ 5 ওদের হচ্ছে এটা খুব বেশি ইম্পর্টেন্ট। ক্লাস র্যাঙ্ক ভেরি ইম্পর্টেন্ট। সো ওরা ধরো তোমার ক্লাস র্যাঙ্ক 100, মানে যদি তোমার 500 জন স্টুডেন্ট, তার মধ্যে তোমার র্যাঙ্ক হচ্ছে অনেক অনেক খারাপ, ধরলাম 250-300, সেক্ষেত্রে তোমার এখানে পসিবিলিটিস কম। বাট তোমার র্যাঙ্কিং যদি ধরলাম 500 ভিতরে যদি 50 বা 10 এর ভিতরে থাকে, সেক্ষেত্রে তোমার এখানে চান্সেস ভালো। তারপরে জিপিএ, তোমার কলেজের সাপেক্ষে তোমার জিপিএ বা বোর্ডের জিপিএ সাপেক্ষে তোমার কত জিপিএ আছে সেটা ওরা দেখবে। So তোমার জিপিএ যদি ভালো হয়, সেক্ষেত্রে তোমার চান্সেস হাই। সো এটাও ভেরি ইম্পর্টেন্ট দেখতেছে। দেন রিকমেন্ডেশন, অনেকে লেটার অফ রিকমেন্ডেশন কে খুব মানে সিলি ভাবে লিখে দেয়, ভাবে যে অ্যাপ্লিকেশনে খুব একটা ইম্পর্টেন্ট পার্ট না, জাস্ট সামহাও আমরা এটা লিখে দেই। সো এটা আর কি, যে রিকমেন্ডেশন লেটারটা অনেক ইম্পর্টেন্ট। সো আমরা যখন করবো, আমাদের এলওআরটা ভালো মতো ওয়েল ক্রাফটেড হয়েছে কিনা, বা আমাদের কাউন্সিল বা টিচার তারা ভালো সাবমিট করছে কিনা, এটা মেক শিওর করা, এটাও ওই কলেজের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট কোড, যেটা হচ্ছে স্যাটকে বোঝানো হইতেছে, স্যাট এসএটি। এটাও দেখাতে কনসিডার, মানে তুমি যদি অ্যাপ্লিকেশনে দাও, সেক্ষেত্রে ওরা কনসিডারেশনে দেখবে, বা ওরা এটা কনসিডার করবে। দেখা গেলো তোমার একাডেমিক খারাপ, একাডেমিক এই পার্টগুলো খারাপ, বাট তোমার হইতেছে যে 1500 ভালো একটা স্কোর আছে, সেক্ষেত্রে ওরা তোমাকে ওইটাকে এই কনসিডার হিসেবে নিবে। অনেকেই বলে, অনেকেই দেখা যায় এসএসসি এইচএসসি খারাপ হয়েছে, বা ওই সময় খুব একটা সিরিয়াস ছিল না, বাট না সিরিয়াস। তো সেক্ষেত্রে তোমাদের একটা উপায় হচ্ছে যে ভালো একটা সেট করে তোমাদের এখানে ইমপ্রুভমেন্ট করা, এন্ড তাদেরকে তুমি হচ্ছে এটা ভালো একটা সেট স্কোর দাও, সেক্ষেত্রে তোমার এই পার্টটা হেল্প করবে তোমাকে। এন্ড দেন হচ্ছে অ্যাপ্লিকেশন এসে। সো কমন অ্যাপে যে এসেটা আমরা লিখি, সেই এসেটা ওদের কাছে কেমন, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো ওরা এটাকে ইম্পর্টেন্ট হিসেবে দেখে। সো এটা বলতে পারো ফোর্স ফোর, মানে আমাদের এসেটাও খুব ভালো হইতে হবে, না হলে ওরাই করবে না। দেন নন একাডেমিক পার্ট, এই পার্ট আসবে ইন্টারভিউ। ইন্টারভিউ হচ্ছে প্রতিটা কলেজে সাধারণত একজন কারেন্ট স্টুডেন্ট বা একজন অ্যাডমিশন অফিসার অ্যাসিস্ট্যান্ট বা হেল্প যারা করে তারা নিয়ে থাকে। এখানে মূলত একটা ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টার একটা ইন্টারভিউ টাইপ হয়, যেখানে তারা আসলে স্টুডেন্টের লাইফ গোল বা কোনো কোশ্চেন জানা থাকলে সে পার্ট নিয়ে আস করে। তো ইন্টারভিউতে একটা পজিটিভ একটা ভাইব ক্রিয়েট করে কলেজ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বা চান্সেস পাওয়ার ক্ষেত্রে। কারণ হচ্ছে যে একটা কলেজে যদি ১০ থেকে ১৫ হাজার মানুষ এপ্লাই করে, তার ভিতরে ইন্টারভিউ প্রবাবলি কয়েক হাজার বেশি দেয় না, কারণ ইন্টারভিউতে সময় আর সবকিছু যায়। তো কম মানুষই বুক করে, ডিপেন্ড করতেছে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি বা স্টুডেন্টদের আসলে তারা কেমন কতটুকু চায় ইউনিভার্সিটিকে। তো তোমরা চেষ্টা করো এইসব অপরচুনিটিস গুলাকে দেয়া, এন্ড তোমাদের মানে চান্সেসটাকে ইনক্রিজ করা। দেন আসবে হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। অনেকেই বলে, ভাই আমার ভালো ইসিএ নাই, আমার কি আসলে কলেজে এপ্লাই করা উচিত? সো তুমি তো সিরিয়াসলি দেখে বুঝতে পারতেছো, যদি বলতেছো যে ওদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ইম্পর্টেন্ট। এখন যদি পার্টি কনসিডার থাকতো, বা যদি অনেক কিছু থাকতো, তাহলে বলতাম যে হ্যাঁ, সেক্ষেত্রে খারাপ ইসিএ অন্য কিছু তুমি এখানে এপ্লাই করতে, বাট এক্ষেত্রে ওদের এটা অনেক ইম্পর্টেন্ট। ট্যালেন্ট এন্ড অ্যাবিলিটি, সো তোমার ট্যালেন্ট এন্ড অ্যাবিলিটি ওদের কাছে ইম্পর্টেন্ট কিনা? হ্যাঁ, ওদের কাছে ইম্পর্টেন্ট। যাদের ট্যালেন্ট এন্ড অ্যাবিলিটি ভালো, তো সেক্ষেত্রে তুমি এই কলেজ চুজ করতে পারো। দেন ক্যারেক্টার এন্ড হচ্ছে পার্সোনাল কোয়ালিটিস, তোমার এসে বা তোমার অ্যাপ্লিকেশনের থ্রটে ওরা বুঝতে পারবে, তোমাদের টিচার রিকমেন্ডেশন থেকে বুঝতে পারবে যে তোমার ক্যারেক্টারিস্টিক বা পার্সোনালিটিস কেমন। তো এটা হচ্ছে ওদের কাছে ইম্পর্টেন্ট। এন্ড দেন ফার্স্ট জেনারেশন। ফার্স্ট জেনারেশন বলতে বোঝায় যাদের প্যারেন্টসরা আসলে ইউএস কলেজে, মানে কি বলে সরি, যারা কলেজে বা ইউনিভার্সিটিতে অ্যাডমিট হয়, তারা হচ্ছে ফার্স্ট জেনারেশন। তো তুমি কি আসলে সেই কলেজ, তুমি কি আসলে সেই রকম কিনা? তো তুমি যদি সেরকম হয়ে থাকো, সেক্ষেত্রে তুমি কনসিডার, মানে তুমি একটা কনসিডার হিসেবে পাবা। ফার্স্ট জেনারেশনটা অনেক ইউনিভার্সিটিতে বেনিফিট পায়, সো সেটার একটা অংশ হচ্ছে এটা। অ্যান্ড দেন হচ্ছে অ্যালামনাই বা কানেকশন। দেখা গেল তোমার পাস্টে তোমার কেউ অ্যালামনাই ছিল কিনা, মানে তোমার প্যারেন্টস থেকে কেউ এই ইউনিভার্সিটি পড়ছে কিনা, বা এমন কিছু। তো এটা থাকলে তুমি হচ্ছে একটা বেনিফিট পাবা, মানে তোমার এই সবকিছু এটার ভিতরে বেনিফিশিয়াল ভাবে আসবে, যে তোমার এখানে অ্যালামনাই ছিল, এটা সেটা। তো এটা একটা ভালো কাজে লাগবে তোমার আর কি। তারপর হচ্ছে জিওগ্রাফিক্যাল রেসিডেন্ট। অনেক অনেক ইউনিভার্সিটি কিছু এরিয়ার মানুষকে স্পেসিফিক স্কলারশিপ বা অনেক রকমের বেনিফিট প্রোভাইড করে থাকে। তো তোমার এমন কিছু আছে কিনা? সো এক্ষেত্রে এটা নট কনসিডার্ড, ওরা আসলে এটা নেয় না। দেন হচ্ছে স্টেট রেসিডেন্সি। স্টেট রেসিডেন্সি যেমন অনেক ইউনিভার্সিটি থাকে যে টেক্সাসের স্টুডেন্টদের জন্য একটা বেনিফিট টেক্সাসের জন্য, বা এমন আছে কিনা? সো এক্ষেত্রে কোনো বেনিফিশিয়াল নাই। দেন হচ্ছে রিলিজিয়াস অ্যাফিলিয়েশন। সো যদি কারো রিলিজিয়াস ক্রিশ্চিয়ান বা অন্যান্য কোনো রিলিজিয়াস হয়ে থাকে, অনেক ইউনিভার্সিটি থাকে তারা আসলে তাদেরকে প্রায়োরিটি দেয়, বাট ওদের কোনো কনসিডার না, সো নট কনসিডার। অ্যান্ড ভলান্টিয়ারিং ওয়ার্ক, অনেকেরই ভালো দেখা যায় ভলান্টিয়ারিং অ্যাক্টিভিটি আছে, সো তাদের ক্ষেত্রে এটা কনসিডার হিসেবে নিবে। অ্যান্ড দেন হচ্ছে ওয়ার্ক এক্সপেরিয়েন্স। অনেকেরই দেখা যায় ভালো অ্যামাউন্ট অফ হচ্ছে আ মেজর ওরিয়েন্টেড কাজের এক্সপেরিয়েন্স থাকে। দেখা যায় কেউ সিএস নিয়ে পড়বে। তার পাস্টে হচ্ছে সিএস এর অনেক ওয়ার্ক আছে, বা দেখা গেছে অনেক কোম্পানিতে জব করছে, বা ইন্টার্নশিপ ছিল বা প্রজেক্ট আছে। সেক্ষেত্রে কনসিডারেশন আনবে। অ্যান্ড দেন লেভেল অফ অ্যাপ্লিকেশন ইন্টারেস্ট, যাকে আমরা হচ্ছে কি বলে, মানে আমরা আসলে অ্যাপ্লিকেশনের সময় তাদের সাথে মেইল করা, তাদের হচ্ছে তাদের ইউনিভার্সিটি পোর্টালে তোমার হচ্ছে মেইল গুলো সাবস্ক্রাইব করা, বা তাদের প্রতিটা হচ্ছে সোশ্যালকে ফলো করি কিনা।
এসব কিছু তাদের আসলে অ্যাপ্লিকেশনে তারা হচ্ছে দেখতে পারে বা তারা জানে যে আমরা আসলে তাদেরকে ফলো করি কিনা বা তাদের হচ্ছে আমি সবকিছু জানি কিনা অ্যাক্টিভলি। সো এটাকে হচ্ছে কনসিডার হিসেবে দেখে। তো এভাবে তুমি একটু জাজ করতে পারবা যে তোমার প্রোফাইলে এটা আছে, সো তোমার এই কলেজে এপ্লাই করা উচিত হবে কিনা। সো এইসব পার্টিকুলার পার্ট অ্যান্ড পোরশন থেকে তোমরা অনেক ইজিলি বুঝতে পারবা যে একটা সিরিয়াস ফাইলই মোর দ্যান এনাফ মানে পুরোটা বুঝার জন্য যে এখানে তোমার এপ্লাই করা উচিত হবে কিনা। তো তুমি তোমার প্রোফাইল নিয়ে সাজাবা অ্যান্ড পাশের ট্যাবে জাস্ট খালি তোমার প্রোফাইলে কি আছে এটা আইডিয়া নিবা। অ্যান্ড তুমি বোঝানোর চেষ্টা করবা যে তোমার ক্লাস র‍্যাংক এর ভিত্তিতে, তারপর তোমার হচ্ছে জিপিএ বা হচ্ছে রিকমেন্ডেশন, স্ট্যান্ডার্ডাইজড স্কোর, তারপরে এসএ এগুলো আসলে কেমন বা এসবে তুমি হচ্ছে বাদবাকি মেন্টর বা অন্যান্য যারা আছে তাদের কাছ থেকে আইডিয়া নিয়ে কি করতে পারবা যে ভালো হইছে কিনা। তো তুমি যখন দেখবা তোমার সব পার্টই দেখতেছে কলেজের সাথে ম্যাচ হইতেছে অ্যান্ড তোমার প্রতিটা পোরশন খুব ভালো, তো সেক্ষেত্রে তুমি ইজিলি এপ্লাই করতে পারতেছো। অ্যান্ড দেন হচ্ছে ওয়ার্ক এক্সপেরিয়েন্স, তো সেটা হচ্ছে গিয়ে কনসিডার। তারপর হচ্ছে লেভেল অফ অ্যাপ্লিক্যান্ট ইন্টারেস্ট, সেটা হচ্ছে এটা কনসিডার বলে আসছে এটা। অ্যান্ড দেন হচ্ছে স্যাট। অনেকেরই মোস্ট ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন থাকে যে ভাই আমার স্যাট স্কোর 1500, আমি কোন কলেজে এপ্লাই করব। তো দেখো এখানে আমরা ডিরেক্টলি বলে দিবে যে নেক্সট পার্ট গুলোতে যে ওরা হচ্ছে স্যাট স্কোর কত থেকে কত স্টুডেন্টকে নিছে। আ এখানে ১ম এ বলল যে ওরা হচ্ছে স্যাট সাবমিটেড স্কোর 35% হচ্ছে যারা স্যাট স্কোর সাবমিট করছে তাদের নাম্বার হচ্ছে ২৭৬। আ আই থিংক অ্যাপ্লিক্যান্ট 10,000 প্লাস ছিল। সো অ্যান্ড জাস্ট 35% প্রবাবলি করছে। তার নাম্বার ছিল ২৭৬। এত হবে আরকি সাবমিটিং স্কোর। অ্যান্ড দেন সাবমিটিং এসএটি স্কোর। এসএটি স্কোর ছিল এত পারসেন্ট। অ্যান্ড দেন হইতেছে যে তোমাদের যে মোস্ট আস্কড কোয়েশ্চেন যে এই ইউনিভার্সিটি বা এই জায়গায় হচ্ছে কত সেট স্কোর হলে এপ্লাই করা উচিত বা দেওয়া উচিত, যে দেখো এখানে বলে দিছে যে 75% সাবমিটেড স্কোর। সো এখন যার সেট স্কোর ১৪৯০ সেক্ষেত্রে সে ওভারলিনে এপ্লাই করতে পারে। and তার বাদবাকি প্রোফাইল যদি ভালো হয় তাহলে তার একটা হাই শট আছে। বাট এখানে কোনো গ্যারান্টিড না যে তার এখানে হয়ে যাবে। অ্যান্ড দেন 50% স্কোর হচ্ছে ১৪৪০। সো বলা যায় যে তোমার যদি সেট স্কোর ১৪৫০ থেকে ১৫০০ প্লাস হয় সেক্ষেত্রে তোমার একটা ভালো একটা শট আছে স্যাট পার্টটা নিয়ে। তো এখান থেকে তোমরা আসলে আইডেন্টিফাই করতে পারবা তোমার এপ্লাই করা উচিত। এখন ধরলাম তোমার স্যাট স্কোর ১৪০০ র নিচে। ধরো ১৪৪০ বা এরও নিচে। সেক্ষেত্রে তোমার স্যাটটা না দেওয়া বেটার, যেহেতু ওদের আসলে এত পার্সেন্টেজ স্টুডেন্টকে ওরা এভাবে নিছে। অ্যান্ড এখানে আসলে ওরা বলতেছে যে আমাদের স্যাতে ইংলিশ পার্টে, ম্যাথ পার্টে স্কোর এটা সেটা সবকিছু আরকি। অ্যান্ড দেন ক্লাস র‍্যাংক, যেহেতু আসলে ক্লাস র‍্যাংক কেমন ছিল? যারা এসব স্টুডেন্টরা চান্স পাইছে তাদের আসলে ক্লাস র‍্যাংক কত ছিল? যে ধরলাম যে তোমার ওই ক্লাস র‍্যাংক কিভাবে জাজ করবা? এখন দেখা গেল তোমাদের স্কুলের স্টুডেন্ট আছে ৫০০, ৫০০ র ভিতরে তোমার ক্লাস র‍্যাংক হচ্ছে ৫০। তো বলতে পারো 10% বা একটা, হ্যাঁ, এই টাইপেরই হবে 10%, টপ 10% এর মধ্যে তুমি আছো। সো ওরা কত পার্সেন্ট স্টুডেন্টকে নিতেছে? এখানে ওরা বলতেছে যে ওদের হায়ার কত পার্সেন্ট স্টুডেন্টের র‍্যাংক কেমন ছিল? তো এই সবকিছু এখানে বলা আছে। ক্লাস র‍্যাংক কেমন ছিল? এখানে যেমন জিপিএ বলতেছে যে 4 আউট অফ 4 ছিল 11% স্টুডেন্ট। তার মানে ইটস আ ভেরি মানে তারপর 3.99 3.75 থেকে 3.99 ছিল 38%। সো বুঝাই যাইতেছে যাদের মোটামুটি জিপিএ স্কোর অনেক ভালো, তাদের একটা ভালো চান্সেস আছে এখানে। দেন অ্যাপ্লিকেশন ফি, কোন ফি লাগবে কিনা? সো নো। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেট, তারপর এটা কখন হবে, কোন টাইমে হবে, এসব কিছু এখানে বলা আছে। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ডিফার্ড করা যাবে কিনা? সেটা কতদিনের জন্য যাবে? তারপরে হইতেছে যে 1 ইয়ার জন্য পোস্টপোন করতে পারবা। লাইক ধরো তুমি ফল 26 এ চান্স পেলা বাট তোমার কোন প্রবলেম এর জন্য যেতে পারলা না। তো সেক্ষেত্রে তুমি হচ্ছে অ্যাডমিশনটাকে ডিফার্ড করতে পারবা ফর দ্যা 1 ইয়ার। দেন আর্লি অ্যাডমিশন পসিবল কিনা? সো নো। সো এরকম আরকি তোমাদের যত রকমের কোয়েশ্চেন মানে দরকার ইচ অ্যান্ড এভরিথিং মানে সিরিয়াস এ আছে অ্যান্ড সেটা দেখতেছি ইউনিভার্সিটি প্রোভাইড করে দিছে। সো অনেকেই বলো যে আমার ভাই কোন ওয়েবসাইটে ট্রাস্ট করবো বা কি? সবথেকে বেটার হয় যদি একটু কষ্ট করে কমন ডেটা সেট দেখে ঘেঁটে বের করতে পারো। এক্ষেত্রে তোমার অ্যাপ্লিকেশন করাটা অনেক ইজিয়ার হয়ে যাবে অ্যান্ড মানে তোমার কাছে সবকিছু বের করাটা অনেক মানে ইজিয়ার হবে। দেন আর্লি ডিসিশন আসলে কোন টাইমে ওদের হয়। সো এই টাইমলাইন গুলা। তারপর হচ্ছে রেজাল্ট ডিসিশন এ কবে দিবে। সো ওরা হচ্ছে গিয়ে ১১ আ এ তোমার নভেম্বরের ১৫ তারিখ ১৫ তারিখ থেকে আর্লি ডিসিশন মানে লাস্ট টাইমলাইন এন্ড হচ্ছে রেজাল্ট দিয়ে দিবে ডিসেম্বর ১৫ তে। সো ১ মাসের মধ্যে। সো এই সবকিছু এখানে বলা যায়। অ্যাডমিটেড কত স্টুডেন্টকে, অনেকেই বলে যে ইডি 1 এ এইখানে এপ্লাই করব কিনা, কতজন স্টুডেন্টকে নিছে না নিছে। সো এটা একটা এভারেজ গড় করে বের করতে পারো। যে ৬৭২ এপ্লাই করছে এর মধ্যে থেকে কতজনকে নেওয়া হইছে বা কি। তারপর এটা হচ্ছে ট্রান্সফার স্টুডেন্ট, যেটা আমাদের এই পার্টে নাই। ট্রান্সফার আমরা না, আমরা ফ্রেশম্যান স্টুডেন্ট। তারপর ডি সেকশন এখানে হচ্ছে একাডেমিক, লাইক এখানে কি কোর্স কারিকুলাম আছে, ডাবল মেজর আছে কিনা বা ইএসএল আছে কিনা, তারপর হচ্ছে স্টাডি অ্যাব্রড আছে কিনা, তারপরে লিভ আর্স আছে কিনা,
ইন্টার্নশিপ মানে তোমাদের যেসব ইনফরমেশন জানার প্রয়োজন যে এখানে কি, কি প্রোগ্রাম বা কারিকুলাম আছে। তো তোমরা হচ্ছে সেকশনে পাবা। তারপর হচ্ছে স্টুডেন্ট লাইফে হচ্ছে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তারপরে আন্ডারগ্রেড। সো স্টুডেন্টের হচ্ছে তোমার সবকিছু এখানে দেওয়া আছে। এনরোল স্টুডেন্টদের একটা ক্যাটাগরি নাম্বার। তারপর হচ্ছে এক্টিভিটিস কি, কি অফার করা হয়। অনেকে জানতে চায় যে তোমার ইউনিভার্সিটি কি, কি জিনিস আছে। সো এখানে সবকিছু দেওয়া আছে আরকি। যে ইউনিভার্সিটি কি, কি আছে। সো র‍্যাংকিং যখন একটা ইউনিভার্সিটি করা হয়, সো এইসব প্রতিটা পার্টিকুলার জিনিসের ক্ষেত্রে দেয়া হয়। এখন দেখা গেল যে ওভারঅল কলেজ একাডেমিক ভালো, বাট ধরুন আমাদের অ্যাক্টিভিটি ভালো না। সো ওরা র‍্যাংকিং এ পিছায়া যাবে। সো অনেকেই জাস্ট চিন্তা করে একটা ইউনিভার্সিটি যে র‍্যাংকিং আগে পড়ে বা 80-50 স্কুলস বা 80-20 ভালো খারাপ। হ্যাঁ, যারা আসলে আগের দিকে তারা অবভিয়াসলি তাদের অ্যাক্টিভিটি বা অন্যান্য জিনিসের কারণে তারা আগে আছে। কিন্তু ওরকম জাজমেন্টাল ওরকমভাবে জাজ করা যায় না ডিরেক্টলি যে একটা ইউনিভার্সিটির পিছনের দিকে আছে মানে যে ইউনিভার্সিটি খারাপ হবে এমন না। তোমার সেই ইউনিভার্সিটি কোর্স কারিকুলাম বা ওই ইউনিভার্সিটির প্রফেসররা কেমন পড়ায় কি সবকিছু দেখে বিচার করতে পারো। যেমন এখানে হইতেছে যে অনেক জিনিসপত্র এখানে নাই। যেমন ধরো ইয়ার বুক, তারপর হচ্ছে টেলিভিশন স্টেশন, তারপর হচ্ছে প্রেপ ব্যান্ড অনেক কিছু নাই। সো এসব দেখা যাবে ওদের যখনই যেমন মডেল ইউএন এগুলো নাই। সো এগুলা ওদের যখন র‍্যাংকিং হবে সেক্ষেত্রে নেগেটিভ ইমপ্যাক্ট ফেলবে। তারপর সেম এগেইন যেখানে অনেকগুলা আছে রোটার এক হাবিজাবি। তারপর এখানে হচ্ছে কি, কি হাউজিং আছে। সবকিছুই বলা আছে যে অ্যাপার্টমেন্ট ফর সিঙ্গল স্টুডেন্ট, তারপর হচ্ছে কোড রেসিডেন্স হল, তারপর কোঅপারেটিভ হাউস মানে যত কিছু তোমাদের জানা দরকার যে আমাদের কি, কি হাউজিং সিস্টেম আছে। তারপর হচ্ছে এফ হচ্ছে গিয়ে আচ্ছা এফ পার্ট পড়ে তো জিতে হইতেছে অ্যানুয়াল এক্সপেন্স। ইউনিভার্সিটি ওই ইয়ারে কস্ট কি, কি, কি কারণে গেছে, টিউশন ফিস, আন্ডারগ্রেড তো সবকিছু এখানে বলা আছে। এইচ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফাইন্যান্সিয়াল সেকশন। অনেকেই থাকে যে ভাই আমার ইএফসি এত আমার কি এই কলেজে এপ্লাই করা উচিত কিনা। এখানে আসলে ওরা বলতেছে যে ওদের ইউনিভার্সিটি যে কি, কি ফান্ড প্রোভাইড করা হয়, কোন, কোন জিনিসের ভিত্তিতেই করা হয়। তো স্কলারশিপ এন্ড গ্রান্ট আসলে কোত্থেকে আসে? ফেডারাল স্টেট থেকে আসে। তারপর ইনস্টিটিউশনাল যেটা হচ্ছে গিয়ে আমাদের অ্যালুমনাইরা প্রোভাইড করে থাকে বা ইন্টারনাল আরো অনেক জিনিসপত্র থাকে সেগুলোর বেসিসে ওদের কাছে আসে। অ্যান্ড এক্সটার্নাল সোর্স থেকে কিছু আসে। যেমন হচ্ছে গিয়ে কিছু মেরিটস, ন্যাশনাল মেরিট স্কলারশিপ এটা সেটা। তো এই ৩ টা পার্ট থেকে আমাদের আসতেছে। তারপরে হচ্ছে গিয়ে সেলফ হেল্প, স্টুডেন্ট লোন ফ্রম হচ্ছে অল সোর্সেস। তারপরে হচ্ছে আরো অনেক জিনিসপাতি। তারপর হচ্ছে ওয়ার্ক স্টাডি। এখান থেকেও টাকা আসতেছে। সো এখানে আমাদের কতজন স্টুডেন্ট এনরোল হইছে, দেন তাদের এভারেজ কস্ট অফ অ্যাটেন্ডেন্স এন্ড তাদের কতটুকু কস্ট বেয়ার করা লাগতেছে। এই সবকিছু এখানে বলা আছে আরকি। এন্ড কতটুকু হচ্ছে এভারেজ স্টুডেন্টকে বেয়ার করা লাগে। সো এখানে আরকি সব ইনফরমেশন দেয়া আছে যে আমাদের এভারেজ কস্ট অফ অ্যাটেন্ডেন্স কতটুকু আসলে স্টুডেন্টরা পায়, কতটুকু পে করা লাগে। অ্যান্ড অনেকে আস্ক করে যে এই ইউনিভার্সিটির সিএসএস প্রোফাইল আছে কিনা, যে দেখো টিক মার্ক দেয়া মানে ওয়ার্ল্ড সিএসএস নেয়। অ্যান্ড ইনস্টিটিউশন ওন 8 ফ্রন্ট। সো এটা ইসফার কাছাকাছি। সো তুমি ইসফা এটা এসে ইউজ করতে পারো বা যদি না থাকে সেক্ষেত্রে মেইল করতে পারো। অ্যান্ড দেন এই পার্ট গুলো মোটামুটি। অ্যান্ড দেন তোমাদের আগের এক পার্টে এখানে বলা থাকে যে ওরা হচ্ছে এভারেজ কতটুকু স্টুডেন্টদের নিড মিট করে। সো তোমরা ওইটা দেখে একটা আইডিয়া নিতে পারো যে এভারেজ কস্ট অফ অ্যাটেন্ডেন্স থেকে যে এভারেজ এভারেজ স্টুডেন্টদের থেকে কেমন কস্ট করা হয়। অ্যান্ড দেন ক্লাস সাইজ এটা ওটা সবকিছু, স্টুডেন্ট ফ্যাকাল্টি রেশিও, প্রতিটা পার্ট এখানে আসলে সবগুলো পার্ট নিয়ে এখানে বলা আছে থেকে জেড, যত ইম্পর্টেন্ট পার্ট আরকি। সো একটা সিডিএস নিয়ে আসলে পুরা পার্ট নিয়ে বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে। আমি যেসব ইম্পর্টেন্ট জিনিস আসলে আমাদের কমিউনিটিসের মাথায় রাখা উচিত সেটা নিয়ে আরকি এই পার্টে দেখাইলাম আরকি। তো তোমাদের সিডিএস নিয়ে যদি কোনো সো আই গেস আমরা যেরকম যে কোয়েশ্চেন গুলা মূলত করি জেনারেলি যে এসএটি স্কোর কত অথবা আমাদের ইএফসি কত হলে সেফ, এই সবগুলো কোয়েশ্চেনেরই আনসার মোস্ট মোস্ট অফ দ্যা টাইম আমরা কমন ডেটা সেটেই পেয়ে যাব। এটা অনেকটা ইম্পোর্টেন্ট একটা ডকুমেন্ট বলা যায়। অ্যাকচুয়ালি যেটা নিয়ে আমরা খুব বেশি কথা বলি না। আজকে হিমেল ভাইয়া তো একটা গো থ্রু করলো। আই থিংক এভরিওয়ান যারা কিনা এখন কলেজ লিস্ট বানাচ্ছে তারা হচ্ছে এই সবার তাদের কলেজ সিলেক্ট করার পরে অথবা obviously আগে বাট ফাইনালাইজ করার আগে কলেজগুলোর
কমন ডেটা সেটটা একবার দেখা উচিত। এতে গিয়ে অনেক যে কনফিউশন গুলা থাকে তার জন্য কতটা ফিট অথবা ফিট না ফাইন্যান্সিয়ালি বলি অথবা একাডেমিক এর দিক দিয়ে বলি ওই কনফিউশনটা অ্যাকচুয়ালি ক্লিয়ার হয়ে যাবে। সো হোপফুলি সবাই হচ্ছে এটা করবে। আই গেস হিমেল ভাইয়ার ইন্টারনেটে একটু সমস্যা করছে। ওকে। সো আম আমি হচ্ছে গিয়ে কয়েকটা কোয়েশ্চেন নেই। দেখি। এখানে একজন জিজ্ঞেস করেছেন ডেমনস্ট্রেটেড ইন্টারেস্ট কলেজেস বলতে কি বোঝায়? I think কোয়েশ্চেনটা ওয়াজ অ্যাবাউট ডেমনস্ট্রেটেড ইন্টারেস্ট কি? ডেমনস্ট্রেটেড ইন্টারেস্ট কলেজেস না। সো প্রত্যেকটা ইনস্টিটিউশনে না, সাধারণত দেখা যায় লিবারাল আর্টস কলেজ অথবা কিছু বেশিরভাগ ইনস্টিটিউশনের ক্ষেত্রেই তুমি হচ্ছে গিয়ে একটু প্রায়োরিটি পাও। তুমি যদি হচ্ছে গিয়ে ডেমনস্ট্রেটেড ইন্টারেস্ট শো করো। এটা কিভাবে শো করে? সেটা হচ্ছে বেসিক্যালি তুমি তাদের ইমেইল দিয়ে অ্যাডমিশন অফিসারের সাথে কথা বলে অথবা তাদের যে ভার্চুয়াল সেশন গুলো হয় এগুলা ইন্টারেস্ট দেখায় তুমি অ্যাকচুয়ালি একটা ইউনিভার্সিটি অথবা কলেজের প্রতি ডেমনস্ট্রেটেড ইন্টারেস্টটা শো করো। সো হিমেল ভাই আবার ব্যাক করেছেন। ভাই আমাদের কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। আমার জাস্ট মাইকটা মিউট হয়ে গেছিল দেখে ব্যাক স্টেজে চলে গেছিলাম আরকি। হ্যাঁ, ওকে। সো ভাই একজন আস্ক করেছে ডেমনস্ট্রেটেড ইন্টারেস্ট নিয়ে। আপনি কি একটু কোয়েশ্চেনটা আনসার দিবেন এখন? হ্যাঁ, সিউর। সো ডেমোস ইন্টারেস্ট আসলে অনেকভাবে দেখানো যায়। লাইক আমরা যে বললাম যে এপ্লাই করার সময় যে ডিফারেন্ট টাইপ ইউনিভার্সিটিস তাদের সোশ্যাল পোর্টালে রেগুলার অ্যাক্টিভ থাকে। সো ওইসব পেজেস তারপরে ওদের Instagram এগুলা হচ্ছে রেগুলার বেসিসে লাইক দেয়া। অ্যান্ড ওদের কমেন্ট ডাউন করা। মাঝে মধ্যে ওরা অনেক সময় সেশন রাখে। ওই সেশনগুলোতে জয়েন হওয়া। ওরা সোশ্যাল মিডিয়াতে জানায় দেয় যে আমাদের হচ্ছে কলেজ অ্যাপ্লিকেশনে এইসব বিষয় নিয়ে আলোচনা হবে। সো আমাদের যে অ্যাডমিশন অফিসার থাকবে সে তোমাদের সব কোয়েশ্চেন অ্যান্সার দিবে। সেগুলোতে জয়েন হওয়া। অ্যান্ড এসব জয়েন হওয়ার পরে তোমাদের একটা রেকর্ড থেকে যাবে কারা জয়েন হইছে বা কে কোয়েশ্চেন করছে না করছে। তারা সবকিছুর একটা রেকর্ড রাখে। অ্যান্ড দেন এর বাইরে হচ্ছে প্রতিটা কলেজে ইউনিভার্সিটি পোর্টালে ওদের একটা মেইলিং লিস্ট থাকে। সেখানে তোমার ইউনিভার্সিটিতে সাইন আপ করা। তো সাইন আপ করলে ওদের কাছে ডেটা থেকে যায় যে এই ফলে তুমি এপ্লাই করতেছো। তো তার মানে তুমি হচ্ছে ওই কলেজটার প্রতি অনেক ইন্টারেস্টেড। এর এর পাশাপাশি হচ্ছে গিয়ে ওদের কাউন্সিলরের সাথে হচ্ছে ইন্টারভিউ বুক করা বা ওইসব যে যারা থাকে অ্যাডমিশন তাদের সাথে বুক করে তাদের থেকে কোশ্চেন আস্ক করা বা তাদের তোমার ইনফরমেশন প্রোভাইড করা। এসব ভিত্তিতে তারা বুঝতে পারে যে তুমি আসলে ওই ইউনিভার্সিটির প্রতি ইন্টারেস্টেড এন্ড তুমি সেখানে পড়তে চাও। এন্ড এটা তোমাকে ভালো একটা ইমপ্যাক্ট রাখে যখন তুমি আসলে কলেজে এপ্লাই করতেছো। এন্ড দেন ওখানে তোমাকে একটা ভালো মানে অ্যাডমিশন অফিসার তোমাকে ভালোভাবে দেখবে যে হ্যাঁ, সে আসলে আমার প্রতি হচ্ছে ফুল ইন্টারেস্টেড এন্ড সে আমার জন্য মানে সে এপ্লাই সময় এই সবকিছু করছে। এন্ড এটাকে তোমার একটা আলাদা একটা মাধ্যম। অনেকেরই দেখা যায় যে নিজের প্রোফাইল অনেক কিছু থাকে। কিন্তু শো করার মতো হয়তো অনেক ওয়ে থাকার পর ভালো মতো শো করতে পারতেছো না। তো সেক্ষেত্রে একটা ইন্টারভিউ বুক করে তার সাথে তুমি কথাবার্তা বলতে পারো। অ্যান্ড তারা হচ্ছে সবকিছু নোট করে। নোটটা তাদের অ্যাডমিশন অফিসে পাঠায় দেয়। সো অ্যাডমিশন অফিসের প্রতিটা জিনিস করার পর তাদের একটা ফাইল সেকশন থাকে। সেখানে প্রতিটা স্টুডেন্টের ইনফরমেশন দেয়া থাকে। তো তখন তোমার নামের এগেইনস্ট একটা ফাইল থাকবে। সেই ফাইলে সবকিছু পাওয়া থাকবে যে ওই স্টুডেন্টটা হচ্ছে এসব ক্রিয়েটিভ বা তার হচ্ছে এসব অ্যাক্টিভিটি মানে যে ইন্টারভিউ হচ্ছে তাকে শো করছে। তো এই ক্ষেত্রে ডেমোস ইন্টারেস্ট একটা ভালো একটা রোল প্লে করে। অ্যান্ড মানে কিছু ইউনিভার্সিটি থাকে যারা তাদের এসব কিছু খুব পছন্দ করে। অ্যান্ড তারা বলে দিছে যে তারা এসব ইন্টারেস্ট পছন্দ করে কি করে না। ইন্টারেস্টেড কিনা বা ভেরি ইম্পোর্টেন্ট কিনা। তো তোমরা সিরিয়াস দেখে মেক সিউর হবা যে ভেরি ইম্পোর্টেন্ট হলে তোমরা এটাকে প্রায়োরিটি দিবা। যদি ইম্পোর্টেন্ট না হয় তাদের ক্ষেত্রে সো সেসব কিছু খুব একটা দরকার নেই। ওকে। সো আমরা কমন ডেটা সেটে এটা বুঝতে পারবো অ্যাকচুয়ালি ইনস্টিটিউশনটাকে অ্যাকচুয়ালি ডেমনস্ট্রেটেড ইন্টারেস্ট কে কতটা প্রায়োরিটি দিচ্ছে। আর ভাইয়া আরো একটা কোয়েশ্চেন আছে। একজন আস্ক করেছেন যে অ্যালুমনাইদের সাথে কিভাবে এড হবো? অ্যালুমনাইদের সাথে এড হওয়ার সবথেকে বড় মাধ্যম হচ্ছে LinkedIn ইউজ করা। আর LinkedIn এর থ্রুতে হইতেছে অনেক ইজিলি অ্যালুমনাই থ্রুতে কানেক্ট হওয়া যায়। আচ্ছা আমি আমার LinkedIn অ্যাকাউন্ট শেয়ার করে আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস দেখাচ্ছি। সিউর। স্ক্রিনশট দেখা যাচ্ছে? হ্যালো? এখনো লোড হচ্ছে ভাই। একটু সময় লাগবে। এখনো লোড নিচ্ছে। আচ্ছা, ইয়েস, ওকে। সো এখন দেখা যাচ্ছে আপনার। আচ্ছা, সো আমরা একটা কলেজ ধরলাম। সেই কলেজ ধরলাম হার্ভার্ড ইউনিভার্সিটি। সো অনেকে জানতে চায় যে এই হার্ভার্ড ইউনিভার্সিটিতে আমার এপ্লাই করা উচিত কিনা বা হার্ভার্ডের স্টুডেন্টদের প্রোফাইল কেমন? মানে তাদের আসলে কোন স্টুডেন্ট আসলে প্রোফাইল কেমন ছিল? চান্স পাওয়া স্টুডেন্ট বা অ্যালামনাই কারা? তাদের সবথেকে দেখার বেস্ট ওয়ে হচ্ছে এই অপশনটা ইউজ করা। আ
তোমরা দেখতে পারতেছো আরকি আমি LinkedIn এ ডিরেক্টলি আছি এখন কারেন্টলি। সো LinkedIn এখানে অ্যালামনাই অপশন আছে। সো অ্যালামনাই পার্টে যাবা। অ্যালামনাই পার্টে যাওয়ার পর তুমি কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারবা বা হচ্ছে কান্ট্রি সবকিছু করতে পারবা। ধরলাম আমি এশিয়ান যেসব স্টুডেন্টরা চান্স পাইছে ওইসব স্টুডেন্টের প্রোফাইল দেখতে চাই। সো ধরলাম ইন্ডিয়া। আচ্ছা বাংলাদেশের অ্যালামনাই দেখি। সো বাংলাদেশে যেসব অ্যালামনাই আছে সো তাদের প্রোফাইল গুলা এর নিচে শো করতে থাকবে। সো এখানে হচ্ছে বাংলাদেশের থেকে যারা ছিল আরকি সো তাদের প্রোফাইল গুলা মোটামুটি এর নিচে আসতেছে। তো তোমরা হচ্ছে সেসব স্টুডেন্টদের প্রোফাইলে গিয়ে দেখতে পারবা যে আসলে তাদের প্রোফাইলে কি ছিল? বা তারা যারা চান্স পাইছে সো তাদের প্রোফাইলে কি ছিল? সব অ্যালামনাই গুলো বাংলাদেশ বেস যেসব অ্যালামনাই আছে তারা হচ্ছে এখানে আছে। অ্যান্ড এক্ষেত্রে তোমার জন্য মোটামুটি অনেকটা ইজিয়ার হবে খুঁজে পাওয়া। ৬৮ জন হচ্ছে বাংলাদেশী অ্যালামনাই আছে। তো আমি একজন প্রোফাইলে যাচ্ছি। উনি হচ্ছে পিএইচডি ক্যান্ডিডেট হার্ভার্ড আন্ডারগ্রেড স্কুল। সো এক্ষেত্রে অনেকেই মানে আরো কনফার্ম হয়ে জানতে চাও যে তার প্রোফাইলে কি আছে। আন্ডারগ্রেডে ও পাওয়া যায় বাট আমি জাস্ট এটা হচ্ছে দেখাচ্ছি একটা স্যাম্পল আরকি। সো সেম এমন আরকি। তারপর আরেকটা স্কুল দেখি। যেমন নক্স কলেজ নিয়ে দেখি। নক্স কলেজ। সো নক্স কলেজের অ্যালামনাই দেখি। সো নক্স কলেজে অনেকে বাংলাদেশ থেকে পড়তেছে। সো তাদের প্রোফাইল গুলো কেমন? সো আমরা এখানে যে সার্চ দিব। বাংলাদেশে অ্যালামনাই নাই নাকি? আসছে। সো বাংলাদেশে তো অ্যালামনাই বা বাংলাদেশে যত স্টুডেন্ট কারেন্টলি পড়তেছে যেমন ধরো সাদ আল আমিন। রিসেন্টলি ওর অনেক নিউজ অনেক ছিল। সো ও রিসেন্টলি চান্স পাইছে নক্স কলেজে ভালো অ্যামাউন্ট স্কলারশিপ নিয়ে। সো দেখো সাদ আল আমিনকে আমরা পাই গেলাম যে কারেন্টলি নক্সে খুব লো ডিফিসিয়েটে বলতে পারো অ্যারাউন্ড টু ফুল রাইড এর কাছাকাছি। সো প্রোফাইলটা কেমন? সবকিছু এখানে দেয়া আছে। যেমন ওর এক্সপেরিয়েন্স কোথায়, ও কি করছে না করছে ইচ অ্যান্ড এভরিথিং ওর প্রোফাইলে দেয়া আছে। মোটামুটি মেক্সিমাম জিনিস ওর কোন অ্যাওয়ার্ড অ্যান্ড লাইসেন্সেস ছিল, ও কি প্রজেক্ট নিয়ে কাজ করছে, কি ভলান্টিয়ারিং ছিল। তারপর কি স্কিলস আছে, কি পাবলিকেশনস আছে, তারপর কি অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্স আছে। সো ইচ অ্যান্ড এভরিথিং হইতেছে ওর প্রোফাইলে দেয়া আছে। সো এভাবে তোমরা আসলে দেখতে পারবা যে আসলে মানে তোমার এই ইউনিটে আরো এপ্লাই করা উচিত কিনা। তোমাদের কোয়েশ্চেন গুলো বলতে পারো। আম আরো অনেকগুলো কোয়েশ্চেন আছে অ্যাকচুয়ালি। সো একজন আস্ক করেছে এসএটি সাবমিট না করলে চান্স কমে যায় কিনা? স্যাট স্কোর ওই যে বললাম, তোমার ধরলাম স্যাট স্কোর তোমার স্কোর ধরলাম ১৪০০ বাট ওভারঅলে তোমার স্যাট স্কোর লাগে 490 75% সাবমিটেড স্কোর। তো সেক্ষেত্রে তোমার দিয়ে খুব একটা বেনিফিট হচ্ছে না। ওকে। সো এটার জন্য আমাদের কমন ডেটা সেটটা অ্যাকচুয়ালি একটু গো থ্রু করা লাগবে। যে ইউনিভার্সিটির কথাই আমরা বলতেছি স্পেসিফিক্যালি সেটার জন্য। সো হ্যাঁ। আরো তো কোয়েশ্চেন আছে। হ্যাঁ, ভাইয়া কন্টিনিউ করেন। আমরা পরে কোয়েশ্চেন গুলা নিব আবার। এখানে আরকি আমি হচ্ছে তোমাদের স্লাইডে হচ্ছে সবকিছু বলে দিছি যে এখানে সব দেয়া আছে যে তোমার পাবা। সো ফার্স্ট এ জাস্ট প্রিভিয়াস সার্চ করবা। তোমার আসলে কোন পার্ট গুলো চেক করবা। যেমন C1 হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার, C2 হচ্ছে ওয়েট লিস্ট ডেটা, C7 এ হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট যেখানে সব পার্ট আছে জিপিএ, টেস্ট স্কোর, এসএ, রিকগনিশন লেটার, ইটিসি। তারপর হচ্ছে গিয়ে ম্যাথ স্কোর এর সাথে। C7 এ হচ্ছে টেস্ট করেছে যে স্যাট স্কোর, তারপর তোমার কোন স্কোরে চান্স হবে, কত পার্সেন্ট স্টুডেন্ট অ্যাডমিটেড স্কোর এসব এখানে দেয়া আছে। তারপর হচ্ছে C10 এ হচ্ছে প্রোফাইল যেখানে আসলে সবার জিপিএ। অনেকেই বলে ভাই আমার জিপিএ ৫ আমি এপ্লাই করব কিনা? সো তুমি আসলে কম্পারিজন করতে পারো যে তোমার এত স্কোর এতই সো এখানে তুমি এপ্লাই করবা কিনা? অ্যান্ড দেন হচ্ছে এভারেজ সাবমিটেড যাদের নেওয়া হয়েছে তাদের এভারেজ জিপিএ কত ছিল। এটা হচ্ছে আমাদের সিডিএস এর একটা মেইন কাজ। অ্যান্ড দেন আমাদের যেটা মোস্ট কাজ সেটা করতে হবে যে আমরা শুরুতে বিগ ফিউচার থেকে একটা লিস্ট বানাবো যেটা তোমাকে আগে বললাম যে বিগ ফিউচার থেকে আমরা হচ্ছে যে ওইসব ফর্মুলা গুলো ইউজ করে যেসব আমাদের নিজেদের পার্সোনাল ইনফরমেশন ভিত্তিতে আমরা যে লিস্টটা ক্রিয়েট করব সেখান থেকে আমরা দেখা গেল ৫০০ ১০০০ মানে আমাদের যেসব জিনিসপত্র প্রয়োজন আমাদের সাইট স্কোর এত আমাদের জিপিএ এত আমরা ইন্টারনেট মেজর এমন সিএস পড়বো না আমরা কোনটা ডেটা সায়েন্স পড়বো বা আমার প্রাইভেট পছন্দ না পাবলিক সো ওই সবকিছু দেওয়ার পর আমাদের হাতে তো
200 থেকে 300 লিস্টেড আসবে। বাট 200 টা ইউনিভার্সিটি যখন আমরা একটা লিস্ট করব Google Docs এ, বাট লিস্ট করার পর যখন আমরা হচ্ছে যে এরকম ফার্স্ট এ যখন আমরা কমন ডেটা সেট ম্যাচ করব, এই একটা করে দেখা শুরু করে দেখা যাবে 200 থেকে 50 টা ইউনিভার্সিটি চলে আসবে। কারণ সবার ফাইন্যান্সিয়াল কন্ডিশন সেম না, সব প্রোফাইল সেম না। সো সেক্ষেত্রে দেখা যাবে যে ওইরকম ভাবে যদি ম্যাচ করে প্রোফাইল বানানো স্টার্ট করা হয়, দেখা যাবে যে 50 টাতে নেমে আসবে। দেন তোমাদের জন্য এপ্লাই করা মোর ইজিয়ার হবে। যে আগে বললাম যে তুমি 50 টা এপ্লাই করলে 15 টা হয়তো রিচ কলেজেস যেখানে চান্সেস হওয়ার প্রবাবিলিটি কম। অ্যান্ড বাদবাকি যে রেস্ট অফ 35 টা কলেজ আছে সেখানে তোমার সেফটি অ্যান্ড ম্যাথ স্কুল এপ্লাই করবা। সেক্ষেত্রে তোমার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হওয়ার চান্সেসটা অনেক হাই। অ্যান্ড লাস্টে যেটা দেখালাম সেটা হচ্ছে LinkedIn এর থ্রুতে তুমি কিভাবে জানতে পারবা, বুঝতে পারবা যে আমার এসব প্রোফাইল মানে লাস্ট এসব ইউনিটে মানে স্টুডেন্ট যারা আছে তাদের প্রোফাইল কেমন এন্ড আমার এখানে আদৌ এপ্লাই করা উচিত কিনা। যদিও LinkedIn একটা মানে একটা স্টুডেন্টের তার প্রোফাইলে 50 to 60% শেয়ার করে। খুব একটা শেয়ার থাকে না, বাট একটা আইডিয়া নেওয়া যায় যে তার অ্যাক্টিভিটি গুলো কেমন ছিল অ্যান্ড আমার আসলে কোন টাইপের অ্যাক্টিভিটি গুলো প্রয়োজন। এটা একটা ইম্পোর্টেন্ট জিনিস। আর LinkedIn ছাড়াও তুমি Reddit এ অনেক স্টুডেন্টের আইডি বা প্রোফাইল পাবা। অনেকে তাদের ইনফরমেশন শেয়ার করে থাকে। সো এই ক্ষেত্রে তুমি ওখান থেকে আইডিয়া পাবা যে LinkedIn এ মানে হচ্ছে যে কোন স্টুডেন্টের বা Reddit এর থেকে একটা আইডিয়া পাবা। তার ভিত্তিতে তুমি যখন সবকিছু গুছাইতে পারবা, দেখা যাবে যে ৫০ টা থেকে তোমার হয়তো হাতে ৩০ থেকে মানে ২০ থেকে ৩০ টা একমাত্র থাকবে যেগুলো তোমার জন্য ম্যাচ অ্যান্ড সেফটি স্কুলস। তো এভাবে তোমার একটা পারফেক্ট কলেজ লিস্ট দাঁড়া হবে। আর তুমি যদি জাস্ট ওইভাবে দেখো যে কি বলে লাস্ট ইয়ার বাংলাদেশ থেকে ফুল রাইড বা হচ্ছে বড় স্কলারশিপ এসব ইউনিভার্সিটি স্টুডেন্টরা পাইছে। আমি জাস্ট ওখানে এপ্লাই করি। সো এই পুরো অ্যাপ্লিকেশনটা আসলে তোমার মানে কি বলবো বাজে যাবে। কারণ হচ্ছে প্রত্যেক স্টুডেন্টের প্রোফাইল এক না, তার এসে এক না, তার সবকিছুই নেই। তো এই সবকিছু আরকি। তো মানে এটা হচ্ছে একটা ঝামেলা আরকি। তো তোমাদের আরকি এগুলা মাথায় রাখতে হবে যে তোমার প্রোফাইলে মানে তোমার প্রোফাইল এতটুক, তোমার এতটুক, দেন তুমি আসলে কোন কলেজে এপ্লাই করবা, তোমার ইএফসি কেমন। সবকিছু একটা লিস্ট ডাউন করে তারপর তুমি যখন সব ইউনিভার্সিটি লিস্ট ডাউন করবা বা গোছাবা, তখন তোমার জন্য জিনিসটা অনেক মোর ইজিয়ার হয়ে যাবে। অ্যান্ড তুমি অনেক ভালো মতো একটা পারফেক্ট ভাবে কলেজ স্টাফ করতে পারবা। অ্যান্ড দেন তোমার মানে কি বলবো রিঅ্যাকশন হারটা কমে যাবে। অ্যান্ড ভালো জায়গায় চান্স পাওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে। সো তোমরা হচ্ছে এভাবে মানে ফলো করে অ্যাপ্লিকেশনটা মানে করো। জিনিসটা অনেক ইজিয়ার হয়ে যাবে তোমাদের জন্য। অ্যান্ড দেন এর পরের পার্ট ভাইয়া হচ্ছে এখন তোমরা হচ্ছে তার মেন্টরের সাথে কথাবার্তা। হ্যাঁ, বলো। না ভাইয়া কন্টিনিউ করেন। আচ্ছা, ওকে। সো অ্যান্ড দেন তোমার এতটুকু করার পর মানে ধরলাম তুমি এত দূর ২০০ ইউনিভার্সিটি থেকে এভাবে শর্টলিস্ট করতে তোমার ৩০ থেকে ৩৫ টা আছে। অ্যান্ড দেন এগেইন যারা কলেজেস নিয়ে এক্সপার্ট বা যেসব মেন্টররা আছে আমাদের বাংলাদেশ বিমান বোর্ড থেকে শুরু করে ডিফারেন্ট জায়গায় বা আমাদের পেজে আমাদের কাজ করতে পারো, আমার কাজ করতে পারো যে আমার প্রোফাইল এমন বা আমি সব কলেজে এপ্লাই করব কিনা। সো সবাই তোমাকে 100% না বলতে পারলেও একটা আইডিয়া দিতে পারবে। দেখা গেল তোমার ইএফসি 10,000 বাট তুমি বার্ড কলেজে এপ্লাই করতে চাও। বাট বার্ডের ইএফসি অনেক হাই। সো তুমি বার্ডে যদি 10,000 দিয়ে এপ্লাই করো তোমার হাই চান্সেস তুমি রিজেক্ট হবা। সো এইসব পার্ট গুলো তোমার কনসার্ন হইতে হবে। সো এইসব নিয়ে তোমার জানতে হবে যে কোন ইএফসি আসলে সাধারণত কেমন। এগুলো আসলে পারফেক্ট ইনফরমেশন পাওয়া যায় না। বাট এগুলো হচ্ছে ক্যালকুলেশন অ্যান্ড পাস স্টুডেন্টদের ডেটা এসব কিছুর ভিত্তিতে মোটামুটি আইডিয়া করা যায়। তো দেন গিয়ে তুমি বলতে পারো যে হ্যাঁ, তুমি যে মানে ৫০ টা লিস্ট করছো টু এপ্লাই তোমার প্রোফাইলের সাথে ভালো মতো ম্যাচ হইতেছে কিনা and তোমার এই জায়গায় আসলে চান্স হওয়ার প্রবাবিলিটি কেমন। এই সবকিছুর ভিত্তিতে মোটামুটি তোমার একটা চান্সেস থাকবে। And এভাবে তোমরা আরকি মোটামুটি একটা লিস্ট ডাউন করতে পারো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। দেন আমরা আমাদের নেক্সট পার্ট গুলোতে যাব। ইয়েস ভাইয়া, এখানে বেশ কয়েকটা কোয়েশ্চেনস আছে। সো ফার্স্ট অফ অল ফয়সাল শেখ কাজ করেছে যে ইএফসি বেশি দেখাইলে কি স্কলারশিপ কম দেয়? হ্যাঁ, সে তো অবশ্যই। লাইক মনে করো ধরলাম একটা ইউনিভার্সিটি কস্ট $90,000 অ্যান্ড পুরো তুমি মেরিট স্কলারশিপ দিতেছে $50,000 অ্যান্ড এরপরে কিন্তু তোমার রিমেইনিং কস্ট আছে আরো $40,000। এখন ধরলাম তোমার ইএফসি হচ্ছে 30,000। সো সেক্ষেত্রে তুমি 30,000 বসাইলা। তার মানে 30 আর হচ্ছে ইউনিভার্সিটি তোমাকে আর হয়তো 20,000 পে করবে। সো আ আর 10,000 পে করবে। সো সেক্ষেত্রে তোমাকে মেরিট স্কলারশিপ দিবে হচ্ছে 50,000 আর হচ্ছে তোমাকে 8 দিবে 10,000 অ্যান্ড রেস্ট অফ দ্যা 30,000 তোমাকে পে করতে হবে। সো তুমি যতটুকু ইএফসি প্রোভাইড করবা, ক্যালকুলেশন করে তারা তোমাকে ভিত্তিতেই সবকিছু দিবে। তো হাই ইএফসি দিয়ে এপ্লাই করা কোনদিন বুদ্ধিমানের কাজ না। তোমার ইএফসি যতটুকু বা তোমার ফ্যামিলি যতটুকু কন্ট্রিবিউট করতে পারে সেটাই তোমাকে দিতে হবে আল্টিমেটলি। ওকে, সো যেটা রিয়েল সেটা দিয়ে আমাদের অ্যাকচুয়ালি এপ্লাই করতে হবে টু গেট এ প্রপার স্কলারশিপ। আর আরেকজন আজ করেছে ভাইয়া যে সব ইউনিভার্সিটি কি ইসিএ দেখে? হ্যাঁ, এখন ডিপেন্ড করতেছে ইউনিভার্সিটি আ মানে কতটুকু প্রেস্টিজিয়াস অ্যান্ড পাবলিক ইউনিভার্সিটি যারা সাধারণত তাদের জিপিএ, স্যাট এগুলোর ভিত্তিতে স্কলারশিপ দেয়। সেক্ষেত্রে তোমার আসলে খুব বেশি একটা ম্যাটার করে না। বাট তোমাদের মোটামুটি ক্রাফট করে এপ্লাই করা লাগবে। পাবলিক ইউনিভার্সিটি তারা সাধারণত তাদের সার্টেন কিছু ক্রাইটেরিয়ার ভিত্তিতে আসলে স্কলারশিপ দেয়। কিন্তু লিবারেল কলেজেস, পাবলিক ইউনিভার্সিটিস তাদের হচ্ছে গিয়ে ফান্ডিং টা ডিপেন্ড করতেছে ফুললি অন এন্টায়ার প্রোফাইল। সো সেক্ষেত্রে তোমার হচ্ছে এগুলো অনেক ইম্পোর্টেন্ট অ্যান্ড ম্যান্ডেটরি। ওকে।
সো আই গেস আমরা নেক্সট পার্টে মুভ করি, দেন আবার লাস্টে হচ্ছে কোয়েশ্চেন গুলা নিব। সো ভাইয়া। ওকে। সো আমাদের আমরা যে লাস্টে এতক্ষণ ধরে এতগুলা জিনিস নিয়ে কথাবার্তা বললাম বা যা বুঝাইলাম। তো এটার পুরো নাম হচ্ছে গিয়ে রিসার্চ ফানেল। সো আমরা শুরুতে একটা বড় অ্যামাউন্ট অফ ডেটা আমাদের কাছে আছে। যেখানে কলেজ বোর্ডে ৪,০০০ এর উপর ইউনিভার্সিটি লিস্টেড আছে। সেখান থেকে আমরা আমাদের ইনফরমেশন গুলো ইনপুট করার মাধ্যমে আমাদের কাছে হয়তো ২ থেকে ৩০০ বা ৪০০ আসতে পারে। সো সেই ২ থেকে ৩০০ বা ৪০০ ইউনিভার্সিটিস গুলা নিয়ে কাজ করা হইতেছে আমাদের মেইন টার্গেট। আমরা প্রতি ইউনিভার্সিটি সিডিএস ঘেঁটে ইউনিভার্সিটি গুলা লিস্ট ডাউন করব। সেভাবে দেখা যাবে ৪০০ থেকে ২-৩০০ থেকে করতে আমাদের হাতে সর্বোচ্চ ৫০ টা বা ১০০ টা আসতে পারে। ধরলাম ১০০ টা ইউনিভার্সিটি আসলো সিডিএস এ ঘাটার পর। অ্যান্ড দেন আমরা আমাদের আবার হচ্ছে যে LinkedIn চেক করব। LinkedIn চেক করা আরো ডিফারেন্ট ওয়েবসাইট আছে যেগুলো আমি পরবর্তীতে এড করছি। সেগুলো থেকে চেক করে আমাদের হাতে ৫০ থেকে ৬০ টা বা ৭০ টা আসলো। অ্যান্ড দেন আবার শর্ট লিস্ট করার জন্য আমরা আমাদের মেন্টরের কাছে দিব বা যারা এক্সপার্ট অন দিস পার্ট তারা আমাদের বলতে হবে যে এইসব কলেজে এপ্লাই করা আমাদের জন্য ভালো হবে কিনা। তো যখন আমরা এসব কলেজে বুঝে এপ্লাই করতে পারবো, দেন সেসব মেন্টর আমাদের সবকিছু বুঝায় বলতে পারবে যে হ্যাঁ, এসব কলেজে তোমার আমার ইএফসিও প্রোফাইল অনুযায়ী worth it কিনা। তো এন্ড অফ দ্যা ডে দেখা যাবে আমার সে ৪০০ ইউনিভার্সিটি থেকে ফিল্টার আউট আমার হাতে ৩০ থেকে ৪০ টা ইউনিভার্সিটিস থাকবে। অ্যান্ড ৩০ থেকে ৪০ টা থাকলেই হবে। অ্যান্ড দেন তোমার যেসব রিচ কলেজে তোমার এপ্লাই করতে ইচ্ছা হার্ভার্ড, এমআইটি, প্রিন্সটন, ইয়েল বা যেসব তোমার ভালো লাগে ওইসব জায়গায় তুমি ড্রিম স্কুল সেখানে তুমি এপ্লাই করতে পারো। সেভাবে একটা ব্যালেন্স লিস্ট হবে আরকি। অ্যান্ড কিছু ওয়েবসাইট যেখান থেকে তুমি হচ্ছে আরো ইনফরমেশন পেতে পারো। যেমন নিশ, তারপর হচ্ছে কলেজ ডেটা, ইউনিগো, তারপর হচ্ছে কলেজ রেপ্টর। আর অনেক ওয়েবসাইট আছে। এইসব ওয়েবসাইট থেকে তুমি ডেটাগুলো পেতে পারো। বাট আমি পার্সোনালি সবথেকে প্রেফার করি হচ্ছে কমন ডেটা সেট। কারণ তারা এইসব ইউনিভার্সিটি ইনফরমেশন সবগুলো আসছে কমন ডেটা সেট থেকে তারা নিয়ে বা পাস্ট ইনফরমেশন সবকিছু সাজায় তারা এভাবে গুছাইছে। সো তোমরা যদি একবার এক্সাক্ট এন্ড অ্যাকুরেট ইনফরমেশন চাও, সেক্ষেত্রে সবথেকে বেস্ট হচ্ছে তোমাদের সিডিএস কে ফলো করা। বাট তোমরা যদি কেউ এক্সটার্নালি এত না ঘেঁটে ইনফরমেশন বের করো, সেক্ষেত্রে তোমার এসব ওয়েবসাইট ইউজ করতে পারো। বাট এসব ওয়েবসাইট ডেটাগুলো সাধারণত ২০-২১ সালের বা ২২ সালের। একটু ওল্ড ডেটা। সো অনেকের ইনফরমেশন কালেক্ট করা বা এপ্লাই করার ক্ষেত্রে একটু মানে কোয়াইট হার্ড হইতে পারে। সো এর জন্য বেটার যে একবারে তোমরা এভাবে খুঁজে সবগুলোই করো। অ্যান্ড দেন আমি এখানে অনেকগুলা মেরিট বেস স্কলারশিপ বা স্যাট বেস স্কলারশিপ। তো অনেকেরই দেখা যায় যে ভালো প্রোফাইল নেই। তারপরে অনেক রকমের সমস্যা, ভালো মতো অ্যাপ্লিকেশন ক্রাফট করতে পারো না, ভালো এসে লিখতে পারো না। অ্যান্ড জাস্ট তোমাদের পার্টিকুলার জিপিএ ভালো বা স্যাটস ভালো বাট অ্যাপ্লিকেশন মোটামুটি তোমাদের আছে। তো সেক্ষেত্রে তোমার এপ্লাই করার ক্ষেত্রে আমরা কিছু ইউনিভার্সিটিস আমি এখানে এড করছি যারা হচ্ছে স্যাট বেসড বা মেরিট বেস স্কলারশিপ প্রোভাইড করে। সো এখানে তোমার লেখা আছে যে আমার জিপিএ কত থাকা দরকার 3.5 এন্ড স্যাটে হচ্ছে 49 প্লাস 4। সো এটা থেকে তুমি আলাবামা স্টেট ইউনিভার্সিটিতে একটা 12,000 স্কলারশিপ পেয়ে যাবা। দেন ইউনিভার্সিটি অফ কেন্টাকি সেম তুমি 10,000 ফুল টিউশন প্লাস 10,000 পাবা। এটার জন্য হচ্ছে তোমার জিপিএ হচ্ছে 3.8 এন্ড হচ্ছে স্যাট স্কোর 4950 পাস দরকার। তো এভাবে হচ্ছে প্রতিটা ইউনিভার্সিটি তাদের নিজস্ব ক্রাইটেরিয়া অনুযায়ী তাদের স্কলারশিপ প্রোভাইড করবে। দেন নর্থ টেক্সাসে হচ্ছে তুমি এটা পাবা। এই জন্য তোমার হচ্ছে 12,000 প্লাস আউট অফ স্টেট টিউশন ওয়েবার দরকার। তা হচ্ছে টেক্সাস স্টেট ইউনিভার্সিটি কারেন্টলি বাংলাদেশ থেকে মুভ করা সর্বাধিক ইউনিভার্সিটির মধ্যে একটা টেক্সাস স্টেট আর হচ্ছে আর্লিংটন ইউটি আর্লিংটন। তো টেক্সাস স্টেটের ক্ষেত্রে তোমাদের কি বলে ফুল টিউশন পাওয়ার ক্ষেত্রে তোমার মোটামুটি প্রোফাইল এন্ড দেন হচ্ছে জিপিএ 5 আমি ইয়ার অনেকই ফুল টিউশন পাই দেখছি লাইক প্রচুর ফুল টিউশন পাইতে দেখছি। এন্ড দেন তোমার যদি সাইডে 420 থাকে এন্ড প্লাস 25% মানে টপ রেজাল্টের মধ্যে থাকো তাহলে তুমি সেক্ষেত্রে ফুল টিউশন পাবা। যেটা এখানে দেয়া আছে আর কি 12,000 অ্যানুয়ালি এন্ড হচ্ছে আউট অফ স্টেট ওয়েবার। এখন হচ্ছে ইউনিভার্সিটি টেক্সাস আর্লিংটন ইউটিএ ক্ষেত্রে তুমি ফুল টিউশন ওয়েবার পাবা আউট অফ স্টেট আর হচ্ছে 13,000 ফুল টিউশন ওয়েবার থাকে আর 13,000 স্টাইপেন্ড বা সবকিছু। বাট এটার জন্য তোমার স্যাট স্কোর লাগবে 1500 প্লাস এন্ড হচ্ছে জিপিএ 4.0। দেন হচ্ছে ইউনিভার্সিটি সেন্ট্রাল ফ্লোরিডা তাদেরও সেম রিকোয়ারমেন্টস তাদের জিপিএ কি কি দরকার সবকিছু বলা আছে। অ্যান্ড দেন হচ্ছে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা যে সাউথ ফ্লোরিডা আমাদের কি কি দরকার সবকিছু এখানে বলা। দেন ইউনিভার্সিটি অফ অ্যালাবামাতে আমাদের কি কি দরকার সবকিছু এখানে বলা যে প্রেসিডেন্সিয়াল স্কলারশিপের জন্য আমাদের জিপিএ 3.5 স্যাট স্কলারশিপ 1360 প্লাস দরকার। তাহলে সেক্ষেত্রে 100% 1360 থেকে মোটামুটি ওরা বেস করে স্কলারশিপ প্রোভাইড করে। বাট তোমার যদি 120 প্লাস থাকে সেক্ষেত্রে তুমি ফুল টিউশন ওয়েবার পেয়ে যাবা। অ্যান্ড দেন আমার পেজে অনেকগুলো পোস্ট দেওয়া আছে। সেই সব পেজ আমার পেজে প্রতিটা পোস্টে লিঙ্ক কানেক্ট করা আছে। এখানে কয়েকটি ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে ফুল রাইড প্রোভাইড করে। এখানে ৫ টা ফুল রাইড ইউনিভার্সিটি ৫ টা পোস্টে প্রতিটাতে ৫ টা করে দেয়া আছে। সো এইসব ইউনিভার্সিটি হচ্ছে ফুল রাইড অফার প্রোভাইড করে যাদের ফুল রাইড দরকার হয়, যাদের প্রোফাইল হচ্ছে ওই লেভেলের। তোমরা এইসব ইউনিভার্সিটি ওই টাইমগুলোতে এপ্লাই করতে পারো। সো তোমাদের একটা হাই চান্সেস থাকবে টু গেট দ্য ফুল রাইড। অ্যান্ড দেন এর বাইরে তোমাদের কাছে আরো অনেকগুলো হচ্ছে ফুল টিউশন পাওয়ার দেয়া আছে বা এর বাইরে হচ্ছে তোমাদের যাদের ইএফসি কম বা যে 100% নিড মিট করে সেসব লিস্টও এখানে প্রোভাইড করা। আমি তোমাদের গ্রুপে এসবগুলো সব প্রোভাইড করব। অ্যান্ড আজকের মতো আমাদের মোটামুটি স্লাইড অলরেডি কভার করা ডান।
অ্যান্ড দেন আমার সোশ্যালস গুলা আমার হচ্ছে ফেসবুক এন্ড ইউটিউব চ্যানেল। তো ফেসবুকে আমি রেগুলার প্রায় সপ্তাহে হচ্ছে ১ টা ২ টা করে আর্টিকেল লিখে থাকি যেখানে তুমি আল্টিমেটলি কলেজ অ্যাপ্লিকেশন বা কলেজ রিলেটেড সব রকম ইনফরমেশন পাবা। অ্যান্ড ইউটিউব চ্যানেলে সাধারণত আমি আমার কারেন্টলি ভিডিওগুলো দেওয়া স্টার্ট করছি। তো আশা করি নেক্সট ডে আরো ইনফরমেটিভ ভিডিও আসবে যেখানে তুমি সবগুলা পার্ট অ্যান্ড প্রসেস নিয়ে আরো ভালোভাবে ওভারভিউ দেখতে পারবা। অ্যান্ড নাও কারেন্টলি হচ্ছে আমাদের কিউএনএ সেশন। আমাদের আজকের সেশনে যত রকমের কোশ্চেনস আছে সবকিছু নিয়ে যত কোশ্চেন আজ করতে পারো ওই রিলেভেন্ট বা এর বাইরেও। ওকে, সিওর ভাইয়া। সো আমাদের অলরেডি বেশ কয়েকটা কোয়েশ্চেন আছে। আমি আস্তে, আস্তে সবগুলা নেওয়া শুরু করি অ্যাকচুয়ালি। সো ফার্স্টেই একজন আস্ক করেছে হচ্ছে যে, "হাউ ডাজ ইট এফেক্ট স্কলারশিপ অপরচুনিটি ইফ আই এপ্লাই অন RD1 ইনস্টেড অফ আর্লি অ্যাকশন অ্যাকচুয়ালি?" ওটা কি ED1 বলছে না RD1? মানে আমি RD1 বলছে, রেগুলার ডিসিশন। সো আই গেস ED1 হবে। হ্যাঁ, হ্যাঁ, প্রবাবলি ED1 হবে। সো হ্যাঁ, এখন ED1 তোমার হবে। প্রতিটা ইউনিভার্সিটি তোমার দেখতে হবে তোমার প্রোফাইলের সাথে কতটুকু ম্যাচ হয় বা কি। ইডি কলেজে সাধারণত তোমার এমনভাবে সিলেক্ট করতে হবে যে তোমার প্রোফাইলের সাথে ভালোভাবে ম্যাচ হয় তোমার ইএফসি বা সবকিছু। যেখানে তোমার এপ্লাই করার চান্সেসটা ভালো। তো সেক্ষেত্রে তুমি যদি ওই ED1 এ এপ্লাই করো আর তোমার যদি ধরলাম ইএফসি 10,000 এর প্রোফাইলের সাথে ম্যাচ হয় সেক্ষেত্রে ওই কলেজে তোমাকে নিয়ে নিবে। সেক্ষেত্রে তোমার একটা হাই চান্সেস থাকবে। অ্যান্ড ইএ ক্ষেত্রে জিনিসটা এমন যে ইএ হচ্ছে নন বাইন্ডিং। ED1 তো বাইন্ডিং যে তোমার যদি ইএফসি অনুযায়ী নিড মিট হয় সেক্ষেত্রে তোমার কমিট করতে হবে। বাট ইএ হচ্ছে নন বাইন্ডিং। ধরলাম তোমার ইএফসি 10,000 তোমার নক্স করার চান্স হয়ে গেল। সো সেক্ষেত্রে তোমার নক্সে মানে তুমি ইচ্ছা করে যেতে পারবে, না গেলে অসুবিধা নাই। সো বিষয়টা এমন আরকি। হ্যাঁ, ওকে। সো আম এটার জন্য বেশ কয়েকটা ফ্যাক্টর আগে কনসিডার করা লাগবে, থরো রিসার্চ করা লাগবে। এরপরে কোয়েশ্চেনটায় এখন হচ্ছে যাই। সো একজন আ আমাদের পোস্ট থেকে এই কোয়েশ্চেন গুলা এসেছে। আব্দুল্লাহ তাজওয়ার আস্ক করেছেন, "আমি যদি কোনো প্রফেসরের সাথে ব্যাচেলর অ্যাপ্লিকেশন করার আগে কোনো বিষয় নিয়ে গবেষণা অথবা রিসার্চ এ যুক্ত হই এবং সেটি যদি পরে আমার অ্যাপ্লিকেশনে যুক্ত করি তাহলে সেটি কি কোনো প্রভাব রাখবে কিনা?" এটা হয়তো কোনো প্রফেসর অথবা পিএইচডি স্কলার। তার কারণ পিএইচডি স্কলার অথবা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অনেকটা সময় ফ্রি থাকে এবং রিমোট রিসার্চ এ কারো ইন্টারেস্ট সম্পর্কে জানতে অথবা কাউকে নিযুক্ত করতে পারে। সেই সাথে আমি যদি এই কাজের অভিজ্ঞতার ব্যাপারটা কাজে লাগাই রিকমেন্ডেশন লেটারে। তো এটা কিভাবে তার প্রোফাইলে এফেক্ট করবে অর কোনো গুড ইমপ্যাক্ট ফেলবে কিনা এটা আস্ক করেছে সে। আচ্ছা, ওকে। সো তুমি আরকি যখন আরকি তোমার প্রোফাইলে মানে তোমার ধরলাম রিসার্চ বা পাবলিকেশন তোমাকে ভালোমতো ক্রাফট করতে হবে যে তুমি আসলে এইসব রিসার্চ পাবলিকেশন এ সেই প্রফেসরকে বা সেটাকে তুমি কিভাবে হেল্প করছো। দেখা গেল তোমার যে হেল্পিং মেথড বা তুমি যেভাবে হেল্প করছো সেটা একটা মানে ভালো ইমপ্যাক্ট ফেলছে। সেক্ষেত্রে তোমার অ্যাপ্লিকেশনে ভালোমতো হেল্প করবে। বাট এর বাইরেও এটা মোটামুটি তুমি তার থেকে একটা লেটার অফ রিকমেন্ডেশন নিতে পারো। সে তোমাকে বলতে পারে সে প্রফেসর বা যার আন্ডারে কাজ করো যে তুমি আসলে কিভাবে তার কি কাজে হেল্প করছো, কি মেইনটেইন করছো। তো দেন এটা হেল্প করবে তোমাকে আরকি। বা তুমি চাইলে ওই পেপারটাও শো করতে পারো ওই ইউনিভার্সিটি অ্যাডমিশন অফিসারকে সে জাস্ট পিডিএফ টা যে তুমি হচ্ছে এই পেপারে এসব পার্ট নিয়ে কাজ করছো বা এসব পার্ট নিয়ে প্রফেসরকে হেল্প করছো। ওকে, সো আরেকজন আস্ক করেছেন যে আ সাপ্লিমেন্টাল এসে কি কলেজ তাদের ওয়েবসাইটে দিয়ে দেয় নাকি কোনো জায়গা থেকে খুঁজে নিতে হয়? না, সাপ্লিমেন্টাল এসে গুলো সাধারণত আ আমাদের যখন আমরা কমন অ্যাপে এপ্লাই করব, এপ্লাই করার পর কোয়েশ্চেন নামে একটা অপশন থাকে। ওই কোয়েশ্চেন অপশনের মধ্যে দেয়া থাকে যে ইউনিভার্সিটি যদি সাপ্লিমেন্টারি এসএস গুলো আছে কিনা। এর বাদে কিছু মানে ওয়েবসাইট পাবলিক ওয়েবসাইট আছে যেখানে আসলে ইউনিভার্সিটি নেমের আন্ডারে তারা এইসব এসে গুলো দিয়ে থাকে বা পাস্ট এসে গুলো কি ছিল। কিছু ইউনিভার্সিটি তাদের এসে এর প্রম্পট গুলো চেঞ্জ করে বাট অনেক ইউনিভার্সিটি তাদের প্রম্পট গুলা সিমিলারই রাখে। তারা প্রম্পট চেঞ্জ করে না। সেক্ষেত্রে জাস্ট তুমি ওই কিছু ওয়েবসাইট থেকে ওই ইউনিভার্সিটির নাম ঘেঁটে বের করে ফেলতে পারবা। ওকে। সো আরো অর্জুন আস্ক করেছে, "যদি ১০ টা ইউনিভার্সিটি এপ্লাই করি তাহলে কি সেইম সাবজেক্টে এপ্লাই করতে হবে কিনা? লাইক সিএসসি?" না, এটা ডিপেন্ড করে তোমার উপর। পড়তে আসলে তোমার উপর। এটা তো আসলে কারো উপর ডিপেন্ড করতেছে না। তুমি ১০ টায় ধরলাম তুমি সিএস পড়তে চাও, অসুবিধা নেই। সিএস এপ্লাই করতে পারো। যদি তোমার মন চায় যে দেখা গেল অমুক ইউনিভার্সিটি ডেটা সায়েন্স ভালো, তুমি ডেটা সায়েন্স পড়তে চাও। আবার দেখা গেল ওই ইউনিভার্সিটি হচ্ছে ফিজিক্স ভালো। সো তুমি ফিজিক্স এপ্লাই করছো। বাট ডিপেন্ড করতেছে তোমার উপর যে তোমার আসলে কোনটা পড়তে ভাল লাগে, কোনটা তোমার হচ্ছে ক্যারিয়ার এর সাথে ম্যাচ হয়। ইয়েস। ওকে। সো এটা ডিপেন্ড করছে হচ্ছে তোমার প্রোফাইলের উপর। আর এরপর যদি আরো একটা কোয়েশ্চেন এ যাই, এটা অনেক পপুলার একটা কোয়েশ্চেন অ্যাকচুয়ালি গ্যাপ ইয়ার নিয়ে। সো একজন আস্ক করেছেন যে গ্যাপ ইয়ার এর স্টুডেন্টদের জন্য কি ধরনের এক্সট্রা কারিকুলার সবচেয়ে ভালো হবে? যেগুলো অ্যাপ্লিকেশন এ ভালো ইমপ্যাক্ট রাখবে? আচ্ছা, লাস্ট সেশনে আমি হচ্ছে গ্যাপ ইয়ার নিয়ে অনেক সময় বলছিলাম যে গ্যাপ ইয়ার সময় কি করা উচিত যে হুম, আমাদের হুম। ভালোমতো ভালো একটা দিয়ে স্যারটা ক্লিয়ার করা যেহেতু আমরা গ্যাপ ইয়ারে বসে আছি। সো ওদের স্যারদের বোঝানো যে আমার একাডেমিকটা স্ট্রং। বাট এর পাশাপাশি আমার মেজর ওরিয়েন্টেড ইসিএ করা। যেমন আমি ধরলাম সিএস নিয়ে সে পড়বে।
সে এআইএমএল নিয়ে কোনো প্রজেক্ট করতে পারে, অ্যাডভান্স টাইপের প্রজেক্টের পাশাপাশি সে হয়তো কোনো পেপার বা পাবলিকেশনে কাজ করতে পারে, না হলে ডিফারেন্ট টাইপ অফ অলিম্পিয়াড বা হয় সেগুলো সে আর্ন করতে পারে। আর না হলে তার অ্যাপ্লিকেশন ভালো মতো ক্রাফট করা, ভালো মতো এসে লেখা, এইসব দিকে মনোযোগী হওয়া। আর না হলে হচ্ছে যে মানে অনেক ডিফারেন্ট ভলান্টিয়ারিং অ্যাক্টিভিটি আছে, সেগুলোতে নিজের একটা এক্সেলেন্স লেভেলে নিয়ে যাওয়া। বাট বেশি অনেকেই দেখি যে খুব একগাদা কাজ করতে যে প্রোফাইলকে খুব বেশি মানে করে ফেলে আর কি, ব্লান্ডার করে ফেলে। তো এর থেকে বেটার হচ্ছে তুমি 5 থেকে 6টা অ্যাক্টিভিটি করো, ভালো মতো সময় নিয়ে করো, এটা তোমার অ্যাপ্লিকেশন হেল্প করবে। এখন তুমি একসাথে 10টা করতে গেলে হবে কি, তুমি আসলে কোনোটাই ভালো মতো করতে পারবে না এন্ড অফ দ্য টাইম। সো এর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে তুমি কম কম অ্যাক্টিভিটি করো, বাট হচ্ছে ভালো মতো করো। ওকে। হ্যাঁ, সো আই গেস আমরা এখানে কোয়েশ্চেনটা আনসার পেয়ে গেছি। অ্যাজ অলওয়েজ হচ্ছে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি যেটা ম্যাটার করে অ্যাকচুয়ালি। তো আমাদের আরো একটা কোয়েশ্চেন আছে। অ্যাকচুয়ালি অনেকগুলো কোয়েশ্চেন আছে। অ্যান্ড অলসো ইন দ্য মিন টাইম আমি একটু বলে দেই, যারা হচ্ছে গিয়ে আরো অনেক কোয়েশ্চেন আছে আমরা হয়তোবা আজকের লাইভে সবগুলো আনসার করতে পারবো না। তারা কিন্তু চাইলে ওয়ান অন ওয়ান সেশন একটা বুক করে। এখানে হচ্ছে গিয়ে আমি বলবো যে কমেন্টে যাতে লিঙ্কটা হচ্ছে গিয়ে পিন করে দিয়ে দেওয়া হয়। তারা চাইলে হচ্ছে ওয়ান অন ওয়ান সেশন বুক করবে। আমরা আমাদের এভেইলেবল স্লটের বেসিসে হচ্ছে গিয়ে সাইন করে দেব। তো কারো যদি কোয়েশ্চেন থাকে অর কেউ যদি ওয়ান ওয়ান বুক করতে চাও তোমরা কমেন্টে ওয়ান ওয়ান লিখতে পারো, তোমাদেরকে লিংকটা দিয়ে দেওয়া হবে। তো এখন নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। ইন্টারেস্টিং কোয়েশ্চেন, সামওয়ান আস্ক যে যদি রিকোয়ারমেন্ট থাকে জিপিএ 5 কিন্তু আছে জিপিএ 4, বাট এসইটি রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে গিয়ে 1450 কিন্তু আছে তার 1510, তাহলে এটা কিভাবে দেখবে ইউনিভার্সিটি? তোমাকে আগে এই যে বললাম, তুমি সিরিয়াস দেখে করবা যে তোমার আসলে প্রোফাইলে বাদ বাকি জিনিসগুলো কেমন। এখন ধরলাম তোমার হতে পারে স্যাট স্কোর খারাপ। আমি আমার অনেক ফ্রেন্ডকে দেখছি তাদের স্যাট স্কোর খারাপ, বাট তাদের প্রোফাইল অনেক এক্সট্রাঅর্ডিনারি। সেক্ষেত্রে তারা স্যাট অপশন গিয়ে অ্যাপ্লাই করছে। এখন ম্যাচ করতে হবে ইসের সাথে, সিরিয়াস এর সাথে দেখে করতে হবে যে তোমার এটা কেমন। এখন কোশ্চেন গুলো আসলে যখন হয় তখন আসলে অনেকগুলো পার্ট এন্ড পোর্শন চিন্তা করে যে তোমার ইএফসি কেমন, তারপর হচ্ছে তোমার প্রোফাইল কেমন, তোমার অ্যাওয়ার্ড, তারপর হচ্ছে এসে রাইটিং। আমরা জাস্ট কয়েকটা পার্ট নিয়ে থিঙ্ক করি, কিন্তু আমরা কিন্তু সবার কমন এসে দেখতে পারি না। এখন অনেকে জাস্ট থিঙ্ক করি যে অমুক একটা ভাই সে একটা টপ কলেজে চান্স পাইছে, তার হয়তো কিছু ভালো ভলেন্টিয়ারিং ছিল, রিসার্চ পেপার ছিল, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ছিল। তোমরা just মনে করো এই ৩টা পার্ট দেখে যে হ্যাঁ সে অ্যাপ্লিকেশনে উইন হয়ে গেছে, বাট সিচুয়েশনটা এমন না। তার অ্যাপ্লিকেশন অনেক ওয়েল ভাবে ক্রাফটেড ছিল, তার এসে অনেক ভালো ছিল, কারণ কেউ কারো এসে পড়তে পারে না, এসে আসলে কেউ শেয়ার করে না পার্সোনালি। এন্ড দেন তার হয়তো আরো অন্যান্য পার্ট, যেমন তার হচ্ছে রেজুমি, পোর্টফোলিও, তারপর হচ্ছে তার ইন্টারভিউ হয়তো অনেক ভালো হয়েছে। তো এইসব পার্ট হচ্ছে ইম্পর্টেন্ট। তো তোমরা হচ্ছে এগুলো আর কি মাথায় রাখবা আর কি, যে জাস্ট কয়েকটা পার্ট এন্ড পোর্শন দেখে ওটাতে প্রভাবিত হওয়া না, যে কি বলে এইসব ছিল দেখে এখানে অ্যাপ্লাই করলে আমার চান্সেস হয়ে যাবে। And অনেককে আমি লাস্ট ইয়ার দেখছি এটা রিগ্রেট করতেছে যে আমি আগের ইয়ে শুনছিলাম, মানে এইসব রিউমার অনেক বেশি যে ওই ভাইয়ের প্রোফাইলে ছিল এদিকে তারা চান্স পাইছে, বাট এইসব রিউমার থেকে তোমরা যখন অ্যাপ্লাই তখন বুঝতে পারবা যে আসলে তোমাদের প্রোফাইলের প্রতিটা পার্ট কতটা ইম্পর্টেন্ট, তোমাদের এসে বা অন্যান্য সেকশন গুলো, তারপর রিকমেন্ডেশন লেটার বা যত কিছু আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি যখন নিজে অ্যাপ্লিকেশন প্রসেসের থ্রুতে কেউ যাবে তখন অ্যাকচুয়ালি তার বেটার আইডিয়া হবে। এর আগে অ্যাকচুয়ালি আমরা রুমারে অনেকটা বিশ্বাস করি, অনেক কথা কানে লাগাই, বাট অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন প্রসেসে গো থ্রু করলে বোঝা যাবে এটা কতটা হ্যাসেল এন্ড তার জন্য এটা কিভাবে কাজ করে। সো আই গেস আমরা নেক্সট কোয়েশ্চেনটা নিতে পারি। এটা হচ্ছে গিয়ে টিউশন এন্ড ফি। একজন লিখেছেন হচ্ছে, আমাদের এটা কমেন্ট থেকে এসেছে, আমাদের পোস্টের কমেন্ট থেকে, যে টিউশন এন্ড ফিজ রেঞ্জ কমিয়ে একটা সার্চ দিয়েছিলাম, দেখলাম $10,000 ভিতরেই বেশ কয়েকটা ন্যাশনাল ইউনিভার্সিটি আছে। এগুলোতে যদি অ্যাডমিশন নেই এবং যদি স্কলারশিপ আবেদন করি এবং যদি স্কলারশিপ পাই সেটা যতটুকুই হোক না কেন, তাহলে তো তুলনামূলক কম ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। আমার মূল প্রশ্ন হলো, এমন কোন বিশ্ববিদ্যালয় থেকে অ্যাডমিশন নিলে যেহেতু কম ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে, সেক্ষেত্রে ভিসা অফিসার কি সন্দেহ করবেন কিনা? সো আচ্ছা এখন ফাইন্যান্সিয়াল আহ, কোয়েশ্চেন। আচ্ছা, বুঝতে পারছি। তো এখন একটা প্রতিটা ইউনিভার্সিটি কস্ট বা স্কলারশিপের ওইসবের ম্যাটারে একটা মানে ভিসা অফিসার সাধারণত কনফারেন্স হয়। যখন দেখে একটা স্টুডেন্টের কস্ট হচ্ছে 80,000, বাট তার মধ্যে সে 70,000 স্কলারশিপ পেয়েছে, দ্য রিমেনিং কস্ট 10,000, তো সেক্ষেত্রে ভিসা অফিসার ইজিলি কনফারেন্স হয় যে সে স্টুডেন্ট আসলে এক্সট্রা অর্ডিনারি অ্যান্ড সে হচ্ছে ইউএস কে বা তাদের কান্ট্রিকে অনেক ভালো কিছু দিতে পারবে, ওই অনেক কিছু কনসিডারেশন, সেক্ষেত্রে সে ভিসা দিবে। বাট ধরলাম একটা ইউনিভার্সিটি যেমন ইউটিএ, তাদের কস্ট মাত্র 10,000 $12,000, অ্যান্ড আউট অফ স্টেট ওয়েভার বা সবকিছু কারণে তাদের কস্ট অনেক কম। এখন তাদের টোটাল কস্টই দেখা যাবে হয়তো I-20 অনুযায়ী 20 বা 21,000 বা সামথিং একটা কস্ট। এখন তুমি স্কলারশিপ পারে 10,000, তো রিমেনিং কস্ট ধরলাম 10 বা 11,000। সেক্ষেত্রে ভিসা পাওয়া একটু হার্ড হয়ে যায়, কারণ তখন দেখা যায় তোমার স্কলারশিপের নাম্বারটা কম এন্ড ভিসাকে কনভিন্স করতে হার্ড হতে পারে। বাট এখানে আরো অনেক জিনিস ম্যাটার করবে, তোমার কনফিডেন্স, কারণ ভিসার প্রতিটা পার্ট এন্ড সেকশন অনেক ডিফারেন্ট, বা তোমার ফাইন্যান্সের বা তোমার ফাইন্যান্সিয়াল অবস্থা বা তোমার হচ্ছে এনাফ আছে কিনা সবকিছুর ভিত্তিতে ভিসাটাকে দিবে। তো এটা কোনোদিনও মাত্র কয়েকটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে বলা যায় না।
বাট তোমার যদি লিবারেল কলেজ থেকে ভালো স্কলারশিপ থাকে সেক্ষেত্রে তোমার ভিসা পাওয়ার প্রবাবিলিটি বা চান্সেস ভালো থাকে তোমার ওইসব ব্যাংক স্টেটমেন্ট বা ওই পার্সোনাল ই থেকেও। বাট মেক শিওর তোমরা যেসব কলেজে অ্যাপ্লাই করো না কেন তোমাদের যে রিমেনিং কস্ট থাকবে সেটা 2 থেকে 3 বছর যেন তোমার ফ্যামিলির আসল ভাবে থাকে, না হলে সেক্ষেত্রে তোমার পক্ষে ভিসা পাওয়াটা অনেক হার্ড হয়ে যাবে। কারণ অনেকে দেখা যায় যে 20,000 ইএফসি তে, বাট তারা ইএফসি মনে করে জাস্ট ফার্স্ট ইয়ারে কোর্স, বিষয়টা এমন না। ইএফসি হচ্ছে পার ইয়ার কোর্স। তোমার যদি ইএফসি 20,000 হয় তার মানে তোমাকে টোটাল 4 বছরে $80,000 বা নিয়ার টু 1,90,00,000 মতো তোমাকে পে করতে হচ্ছে। সো এই জিনিসটা তোমার মাথায় রাখবা আর কি। ওকে। সো এখন আরো একটা কোয়েশ্চেন এসেছে আমাদের এনসিটিপি কারিকুলাম নিয়ে অ্যাকচুয়ালি, যে কেউ যদি বিগিনার হয়ে থাকে এবং এনসিটিপি কারিকুলামের হয়ে থাকে which is বাংলা ভার্সন বেসিক্যালি, তাদের কোথা থেকে স্টার্ট করা উচিত এবং কিভাবে স্টার্ট করা উচিত? সো আই থিংক এটা একটা অনেক ব্রড কোয়েশ্চেন, বাট ভাইয়া যদি ব্রিফলি একটা কিছু বলতেন। আচ্ছা, কোশ্চেনটা একটু পিন করতে পারবা, কোন কোশ্চেন ছিল এই জায়গায়? হ্যাঁ, হ্যাঁ। এই যে এটা হচ্ছে গিয়ে কোয়েশ্চেন। আচ্ছা সো আমাদের একটা ফল্ট নিতেছে টাইমলাইন। সো আগের যে ওয়েবিনার আছে ওটা একটু প্লিজ দেখো, কারণ তুমি কোথা থেকে স্টার্ট করবা ইজ রিয়েলি মানে অনেক লং কোশ্চেন। কারণ হচ্ছে যে তুমি কোথা থেকে স্টার্ট করবে, তারপর হচ্ছে কি শেষ করবা, কারণ তোমার প্রোফাইল কোন স্টেজে আছে সেটা আগে আইডেন্টিফাই করা, যে তোমার প্রোফাইলে ভালো ইসি অ্যাওয়ার্ড আছে কিনা বা তোমার অ্যাক্টিভিটি ভালো আছে কিনা। দেন সেটা তুমি বুঝতে হবে যে তোমার আসলে প্রোফাইল কোন স্টেজে আছে। এখন দেখা গেল তোমার ইসি বা সবকিছু ভালো, দেন গিয়ে তুমি হচ্ছে যে রাইটিং পার্ট বা তোমার হচ্ছে এক্সাম পার্ট ওগুলো এন্ড করতে পারো, যেমন স্যাট তারপর হচ্ছে ডুওলিঙ্গো এসব দিয়ে শেষ করতে পারো। বাট দেখা গেল তোমার এখন এইসব আগের প্রোফাইলই ভালো না, সেক্ষেত্রে তোমার নতুন করে প্রোফাইল বিল্ড স্টার্ট করতে হবে। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট দিতে হবে। তারপর ভালো মতো ক্রাফটিং স্টার্ট করতে হবে। তারপর হচ্ছে সবকিছু লিখে দেন গিয়ে সাবমিট করতে হবে। সো এটা হচ্ছে ওয়ান বাই ওয়ান প্রসেস, ডিপেন্ড করছে তোমার প্রোফাইলের উপর আর কি। ইয়েস, এন্ড আমাদের প্রিভিয়াস লাইফটা আসলে দেখলে মনে হয় এটা আরো ব্রড আনসার পাবে। এইটা তো একটা হোল অনেক ব্রড একটা টপিক, এটাকে অ্যাকচুয়ালি খুবই শর্ট করে আনসার দেওয়া পসিবল না। বাট ভাইয়া তাও একটা আনসার দিয়েছেন, বাট তুমি প্রিভিয়াস লাইফটা দেখতে পারো, প্রিভিয়াস লাইভে হচ্ছে এটা নিয়ে একটা থরো আইডিয়া পাবা হোপফুলি। আর তাও যদি কোয়েশ্চেন থাকে তুমি হচ্ছে গিয়ে কমেন্ট করতে পারো 101, উই উইল সেন্ড ইউ আ লিংক। ওকে, সো আমরা হচ্ছে গিয়ে আরো কয়েকটা কোয়েশ্চেন্স নিব। আম একজন আস্ক করেছেন যে কাউন্সিলরকে কি কমন অ্যাপ অ্যাকাউন্ট খোলা লাগবে কিনা আলাদা করে, এবং ডকুমেন্ট গুলা এড করার জন্য আর কি উনার আলাদা অ্যাকাউন্ট খোলা লাগবে কিনা, যেরকম স্টুডেন্ট সেপারেটলি খোলে। আচ্ছা সো কাউন্সিলর হচ্ছে তোমার কমন অ্যাপের প্রতিটা পার্ট হচ্ছে ফিল আপ করবে, এন্ড সে তার তোমার সব রকমের ডকুমেন্টস সবকিছু সাবমিট করবে। তো এই সবকিছু আর কি সেই করবে। তো এখানে হচ্ছে তোমার কোনো থাকবে না, কারণ কাউন্সিলরের কাজ হচ্ছে সবকিছু করা। ইয়া, তারপর হচ্ছে আমাদের একজন আস্ক করেছেন ভাইয়া ফুল রাইড দেয় এমন কয়টা ইউনিভার্সিটির নাম। তো এটা হিমেল ভাইয়ার প্রোফাইলে অলরেডি আছে আই গেস, হ্যাঁ, সো আর না ফুল হলে রাইড আমরা আবার ফুল দিয়ে রাইড দিব। করাতে এমন হচ্ছে এই যে এই দেখো স্লাইডে অলরেডি দেয়া আছে। এখানে হচ্ছে ৫টা করে প্রতিটা পোস্টে দেয়া আছে। ৫টা না সরি ৬-৭টা করে দেয়া আছে যে প্রতি ইউনিভার্সিটি ফুল রাইড স্কলারশিপ কারা করা। যেমন ব্যারি হচ্ছে স্ট্যাম্প স্কলারশিপ, তারপরে ক্লার্কের হচ্ছে প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ। সো এরকম প্রতিটা ইউনিভার্সিটি কি ক্রাইটেরিয়া ফুল স্কলারশিপ দেয়, সো আমার পোস্টে সবগুলো বলা আছে। এন্ড আমাদের প্রিমিয়ার পেজেও তুমি রেগুলার আপডেট পাবা। সো স্টে থাইকো, প্রতিদিনই তো একদম স্কলারশিপ রিলেটেড পোস্ট পাবা যে কোন ইউনিভার্সিটি কি ফুল রাইড বা ফুল টিউশন ওয়েবার বা এসব পোস্ট বা এসব থাকে। ওকে, সো ওখানে আনসারটা পেয়ে যাবে, আর আমাদের প্রিমিয়ার পেজেও কিন্তু এই নিয়ে পোস্ট করা হবে। তো ওখান থেকে তুমি একটা ভালো আইডিয়া পাবা। এখন আমি যদি নেক্সট কোয়েশ্চেনটা নিই, সেটা হচ্ছে আমাদের প্রিমিয়ার এডুকেশনে পোস্টের নিচের কমেন্ট ছিল। সো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। এখন একজন আস্ক করেছে যে ক্যান আই রাইট মাই কমন অ্যাপ এসে অ্যাবাউট অ্যান এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস দ্যাটস ভেরি ডিফারেন্ট ফ্রম মাই ইন্টেন্ডেড মেজর? I'd like to share why I started it, what I did, what I learned, and how it shaped my character, like building resilience, leadership, and creativity. Even though the fields are unrelated, would it still make a strong and meaningful essay? আচ্ছা সো কমন অ্যাপের এসেটা হচ্ছে কি বলবো, মানে পুরো এসে না পড়ে আসলে কাউকে কোনো জাজ করা যায় না। এখন ধরো তোমাকে বললাম তুমি এই টপিকে লিখো না বা এই টপিকে লেখো, এরপর টপিকটা এন্ড না করা পর্যন্ত and সেটা না পড়া পর্যন্ত এক্স্যাক্টলি মানে বলা পসিবল না, কারণ সবার রাইটিং স্কিলস ডিফারেন্ট হইতে পারে। বা তোমার ওই ধরলাম সবার অনেকে কমন টাইপে ইসি থাকে, দেখা যায় সেই ইসি এটা নিয়ে সবাই লিখতে চায়, সে স্ট্রাগলটা কিভাবে করছে, স্ট্রাগল থেকে আউটকাম কিভাবে হয়েছে, and সে কিভাবে করছে, বাট সবার রাইটিং স্কিলস এক না। এখন অনেক রাইটিং স্কিলস খুব সিমিলার হবে, এখন অনেক ডিফারেন্ট হবে। তো এখন দেখাবার বলতে পারবো আলটিমেটলি যে তোমার আসলে লেখা উচিত কিনা, বাট
খুব কমন টাইপের এসে লিখো না, যেটা আসলে খুবই ইউনিক। অ্যান্ড তোমার এসে কোনোদিন তো মেজর ওরিয়েন্টেড হইতে হবে না। অনেকে যেটা মনে করে যে আমার এসে হয়তো আমার যে মেজর, আমি আমি সিএস এর, আমি তো কম্পিউটার নিয়ে লিখবো। লিখলে কোনো অসুবিধা হবে না। বাট এসে হচ্ছে জাস্ট আ স্টোরি, যেটা তোমার হচ্ছে লাইফকে বা তোমাকে হচ্ছে যে রিপ্রেজেন্ট করতেছে। সো এমন কোনো জিনিস বলো যেটা দিয়ে হচ্ছে অ্যাডমিশন অফিসার তোমাকে জাজ করতে পারে খুব ইজিলি। সো ওই টাইপের স্টোরি বলতে পারো, সেটা কোনো অসুবিধা নাই। ওকে। সো ইন আ ওয়ে এটা এগেইন ডিপেন্ডস ফুললি অন এসেতে কিভাবে লিখা হয়েছে এবং কিরকম ভাবে কানেক্ট করা হয়েছে। এরকম এসে না পড়ে অ্যাকচুয়ালি ব ফুললি বলাটা একটু হার্ড হয়ে যায়। সো আমরা হচ্ছে গিয়ে আরো কিছু কোয়েশ্চেন নিবো। ইন দ্য মিন টাইম হচ্ছে গিয়ে সবাই যারা হচ্ছে কি ওয়ান ওয়ান সেশন বুক করতে চাও তারা হচ্ছে কমেন্ট করতে পারো। লাইভে থাকা অবস্থায় আমাদের মডারেটর কিন্তু তোমাদেরকে লিংকটা দিয়ে দিবে এন্ড তোমরা হচ্ছে গিয়ে পেয়ে যাবে। সো আরো একজন হচ্ছে কমেন্ট করেছে যে ওয়েভার ওয়েভার কিভাবে আস্ক করা যায়? আচ্ছা আই গেস এটা আচ্ছা অ্যাপ্লিকেশন ফি ওয়েভার এর কথা বলা হচ্ছে। হুম, হুম। আচ্ছা, ওয়েবার তো তোমাদের আগে বললাম যে তোমার যখন এপ্লাই করো ফারপা ওয়েবারের জন্য এপ্লাই করবা, তখন তুমি জাস্ট তোমার থেকে সাইন করবে, কাউন্সিলর তার পোর্টাল থেকে সাইন করে যখন ইয়েস বলবে যে হ্যাঁ স্টুডেন্টের সবকিছু ইটি আছে, তো তখন অটোমেটিক্যালি ওয়েভড হয়ে যাবে। আর যদি কমন অ্যাপ বা স্কয়ার কোনো যদি থ্রুতে এপ্লাই না করো, যদি পোর্টালের থ্রুতে এপ্লাই করো ইউনিভার্সিটি, জাস্ট ইউনিভার্সিটি মেইল করবা যে তোমার ফাইন্যান্সিস বা অল দোজ স্টাফস নিয়ে বলবা, দেন তারা হচ্ছে তোমাকে একটা ওয়েবার প্রোভাইড করে দিবে। ওকে, গ্রেট। আম এখন হচ্ছে আরো একটা কোয়েশ্চেন এসেছে ইউএসএ তে জব করা নিয়ে। সো একজন স্টুডেন্ট হচ্ছে লিগালি জব করে পার ইয়ার কত ডলার আর্ন করতে পারে? অ্যান্ড জব করা লিগ্যাল কিনা? আচ্ছা, এটা আসলে অনেক লং অ্যান্সার। এটা কারণ হচ্ছে যে প্রতিটা স্টেটের হচ্ছে ওয়েজেস ডিফারেন্ট। এখন টেক্সাসের ক্ষেত্রে ওদের ওয়েজেস ডিফারেন্ট। এখন ধরুন নিউ ইয়র্কের যদি পার আওয়ার থিঙ্ক করি, ওদের ১৫ থেকে $১৬ ওদের পার আওয়ারে পে করবে। আর টেক্সাসে এমন হতে পারে $৭ থেকে $৯। সো এখন এইভাবে হিসাবগুলো ডিপেন্ড করবে। অ্যান্ড এর পাশাপাশি জব রোল, তুমি আসলে কোন টাইপের জব করতেছো। যেসব জব আসলে খুব ডিমান্ডিং, ইউনিভার্সিটি এটা জাস্ট অন ক্যাম্পাসে আলোচনা করতেছে। অন ক্যাম্পাসে জবগুলোর উপর ডিপেন্ড করে। যেসব জব হার্ড, যেমন টেকনোলজিক্যাল টাইপ জব বা যেগুলো হচ্ছে তোমার টেক বেস, সেগুলোর ক্ষেত্রে ওদের স্যালারি হাই থাকে। তো সেক্ষেত্রে তারা ১৫-১৬ পে করবে নিউ ইয়র্কের ক্ষেত্রে। আর যদি আমি টেক্সাসের কথা চিন্তা করি, সেক্ষেত্রে হয়তো $৭ থেকে $৯ বা $১০ পে করতে পারে। অ্যান্ড দেন এগেইন প্রতিটি ইউনিভার্সিটি কিছু থাকে নিজস্ব রুলস অ্যান্ড রেগুলেশন, যে তুমি অন ক্যাম্পাসে সর্বোচ্চ ১০ ঘন্টা পারবা, কোনো ইউনিভার্সিটি ২০ ঘন্টা সর্বোচ্চ লিগালি রুলস অনুযায়ী। কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটি তাদের স্টুডেন্টদের একাডেমিকে স্ট্রং রাখার জন্য তারা হচ্ছে স্টুডেন্টকে ২০ ঘন্টা, মানে তারা আসলে ১০ ঘন্টা অনেক ইউনিভার্সিটি পড়তে দেয় না। তো সেক্ষেত্রে ডিপেন্ড করছে তোমার ইউনিভার্সিটি তোমাকে কত ঘন্টা অ্যালাউ করতেছে। তো সেভাবে তুমি কাউন্ট করতে পারো। ধরলাম তুমি আ আ মানে পার উইক ১৫ ঘন্টা করে কাজ করতে পারতেছো এভারেজে। সো এন্ড তোমার হচ্ছে ওয়েজেস হচ্ছে $১৫ করে। সো $৩০০ হইতেছে তোমার ১ সপ্তাহে আর্নিং। এন্ড এভাবে ৪ হলে ১২০০। এটা আসলে কোন মাসে এভাবে হবে না। কারণ অনেক সময় তুমি পারবা বা পারবা না, বা আরো অনেক রকম সমস্যা থাকবে। সো সেক্ষেত্রে তোমার আসলে এরপর আরো ট্যাক্সেস অনেক কিছু থাকবে। বাট এভারেজলি মোটামুটি $৬০০ থেকে $১,০০০ প্লাস আর্ন করা পসিবল ইন আ মান্থ লিগ্যাল ওয়েতে। বাট এক্ষেত্রে তোমার নিজের স্কিলস, কোয়ালিটি সবকিছু ডিপেন্ড করবে। কারণ অন ক্যাম্পাস জবে যেসব আর্ট অ্যান্ড রোল এর ক্ষেত্রে স্টুডেন্টদের নেওয়া হয়, সেসব সবকিছু স্টুডেন্টদের রিকোয়ারমেন্টস মেইনটেইন করার ভিত্তিতে তাদেরকে নেওয়া হয় আরকি। সবকিছু একটা পোর্টালের অ্যাপ্লিকেশনে চলতে যায়। তাদের রেজুমে, তাদের ইন্টারভিউ, তাদের পাস্ট কোয়ালিফিকেশন সবকিছুর ভিত্তিতে জবগুলোকে প্রোভাইড করা হয়ে থাকে। ওকে। সো আমরা মোটামুটি একটা আনসার পেয়েছি। এখন আমাদের সাথে কিন্তু আরো একজন কো-হোস্ট আছে। নন্দিতা তুমি কোন কোয়েশ্চেন আস্ক করবে? হাই, আমি নন্দিতা। আসলে আমার খুব কমন একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যেহেতু এই লাইফটা হচ্ছে এলওআর এবং এসএস নিয়ে, আহ, আমাদের দেশের প্রফেসররা সাধারণত এলওআর দিতে চায় না। তারা অনেক বেশি ভয় পায় যে হচ্ছে কিভাবে এলওআর লিখবো, কিভাবে সাবমিট করবো, এই প্রসেসটাকে তারা অনেক বেশি কমপ্লিকেটেড তৈরি করে ফেলেছে। তো এই ক্ষেত্রে আমাদের জন্য ভাইয়া কোনো অ্যাডভাইস দিবেন? কমন অ্যাপের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী তোমার কাউন্সিলর বা যে টিচার থাকে, সেই লিগালি সব ডকুমেন্ট সাবমিট করতে পারে। এখন যদি সেক্ষেত্রে তোমার টিচার বা কাউন্সিলর যদি সে সাবমিট করতে না চায় বা না পারে, তাকে তার সামনে থেকে সবকিছু দেখায় বা বুঝায় বলা যে স্যার আসলে এভাবে সবকিছু ওয়ার্ক করে, তাকে এভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, এভাবে সাবমিট করা লাগে। হয়তো তুমি তাকে সাবমিশনের ক্ষেত্রে হেল্প করতে পারো, বাট
তোমার যত রকমের লিগাল ডকুমেন্ট সে সাবমিট করবে। এখন দেখা গেল টিচাররা না বুঝলে তাদেরকে অনেক রকমের পোস্ট বা যেসব জিনিসে আসলে কিভাবে করা লাগে তাদেরকে দেখায় বলতে পারো। কারণ তুমি যদি নিজে সেটা সাবমিট করো বা এসব যদি হয় বা কমান্ড যদি তোমাকে সাসপিশিয়াস মনে করে তোমার আইপি অ্যাড্রেস বা তোমার সবকিছু ভিত্তিতে, সেক্ষেত্রে তোমার তোমার অ্যাপ্লিকেশনের সমস্যা হতে পারে। সো এটা কোনোদিনও করো না যে তোমার অ্যাপ্লিকেশনকে হ্যাম্পার করা, বা কারণ কমন অ্যাপে নিজস্ব ব্যান সিস্টেম আছে। সো ও চাইলে তোমাকে নেক্সট 4 ইয়ারের জন্য ব্যান করে দিতে পারে। সো কোনো রুলস এন্ড রেগুলেশন ব্রেক করবে না। সো তোমাদের টিচারকে জেন্টালি বুঝায় বলবো যে কিভাবে ওয়ার্ক করে। না হলে তাকে তার ফ্রি টাইমে গিয়ে তাকে তার ল্যাবে বা তার পিসি বা তাকে বুঝায় বলে, "স্যার এভাবে সবকিছু করো। আপনি আপনার ইনফরমেশনগুলো ইনপুট করেন এন্ড এভাবে সবকিছু সাবমিট করেন।" আই থিংক দেখাই দিলে টিচাররা পারবে। আর না পারলে তাদেরকে আসলে বুঝায় বলা যে অ্যাপ্লিকেশন কিভাবে ওয়ার্ক করে এন্ড তাদের এইগুলা কি ইম্পর্টেন্স। এভাবে আসলে মোস্ট অফ দ্য টিচারই আই থিংক হেল্প করবে। জি সো ভাইয়া ইন আ বুঝতে ওয়ে পেরেছি, হচ্ছে থ্যাংক ইউ। ওকে। সো নন্দিতা কি আর কোনো কোয়েশ্চেন করবে স্টুডেন্টদের পক্ষ থেকে? আর আর কোনো কোশ্চেন নেই আপু। ওকে, You শিওর। can তো আমি continue. হচ্ছে কি অডিয়েন্স থেকে আরো কয়েকটা কোয়েশ্চেন নেই। সো একজন আস্ক করেছে, ভাইয়া আমি যদি 5K EFC দিয়ে অ্যাপ্লিকেশন করি আমি তবে কিভাবে ফুল রাইড পেতে পারি? আর যদি ফুল রাইড পাই তবে কি আমার ইয়ারলি 5K দিতে হবে কিনা? হ্যাঁ, ইএফসি তো মানে হচ্ছে আমি এটাই যে তোমার আগে বললাম। হ্যাঁ, সো ইএফসি হচ্ছে এটাই যে তোমার যতটুক ইএফসি বা তোমার যতটুকু পে করতে হবে, তো সেভাবেই করতে হবে। তোমার যতটুকু আসলে আছে মানে তোমার মানে মানে তোমার 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 ইএফসি মানে হচ্ছে তোমাকে পার ইয়ার এত 1000 পে করতে হবে। অ্যান্ড তোমার যদি ইউনিভার্সিটি তোমাকে মিট করে সেক্ষেত্রে তারা তোমার রেস্ট অফ দ্যা কস্ট বেয়ার করে। ধরলাম ইউনিভার্সিটি কস্ট 90,000 বা 5000 হচ্ছে ইএফসি। সো তারা 85,000 পার ইয়ার পে করবে। আর ফুল রাইড এর ক্ষেত্রে ইএফসি কোনদিন ভাবে ডিরেক্টলি ম্যাটার করবে না। ফুল রাইড এর ক্ষেত্রে তোমার এন্টায়ার প্রোফাইল, এক্সটার্নাল স্কলারশিপ এই সবকিছু ডিপেন্ড করবে। তার ভিত্তিতে তুমি ফুল রাইড গুলো হচ্ছে ম্যানেজ করতে পারবা। বাট ফুল রাইড সবসময় মনে রাখবে মানে এটা হচ্ছে বিট ট্রিকি অ্যান্ড হার্ড। কারণ আ বাংলাদেশ থেকে ১ বছরে অথেন্টিক বা রিয়াল ওয়েতে ফুল রাইড হাতে গোনা ৮ থেকে মানে ১৫-২০ টা বেশি আসলে এভাবে পায় না। ১৫-২০ টা খুঁজে পাওয়া হার্ড হয়ে যাবে। অ্যান্ড অনেক রকম পোস্ট দেখবা মানে মানুষজন আসলে জাস্ট ফর দ্যা মার্কেটিং পারপাস বা নিজেদের প্রাইড শো করার জন্য তাদের কস্ট দেখবে ১৫-২০ কে, বাট তারা বলবে সে ৪ কোটি ৩ কোটি টাকা স্কলারশিপ পাইছে। বাট আল্টিমেটলি তাদের I-20 বা তাদের ইনফরমেশন দেখলে দেখবা যে তাদের ইএফসি বা তাদের ডেফিসিটি আছে হচ্ছে ১৫-২০ কে। সো এজন্য মেক সিওর যে তুমি যে ইনফরমেশন দেখতেছো আগে ভালো মতো বুঝে নিও যে এটা আদৌ রিয়াল কিনা। বা সে হচ্ছে যে নাম্বারটা বলতেছে এটাকে আদৌ সে পাইছে কিনা। এটা আরকি জাস্ট একবার করে নিও, চেক করে নিও। কারণ লাস্ট ইয়ার আমি অনেককেই দেখছি যে একটা এক্স কলেজ, সে কলেজের একটা স্টুডেন্ট বলল আমি এত থাউজেন্ড স্কলারশিপ পাইছি অ্যান্ড I got full ride। সো স্টুডেন্টরা কি করে সবাই কলেজে এপ্লাই করে। অ্যান্ড এই ট্রেন্ডটা খুব বেশি অ্যান্ড কমন। স্টুডেন্টরা মনে করে যেহেতু ভাই পাইছে সো আমিও পাইতে পারি। বাট সে ভাই যে কতটুকু পাইছে সেটা আসলে তো পাবলিক ভাবে বলে নাই। দেন স্টুডেন্টরা পরে রিজেক্ট খায় অ্যান্ড দেন দে আন্ডারস্ট্যান্ড যে আসলেই এই ইউনিভার্সিটিতে এপ্লাই এর জন্য আমার এতটুকু ইএফসি দরকার ছিল। বা আমার হচ্ছে যে ওরা এতটুকু এর বেশি প্রোভাইড করবে না। হ্যাঁ, ওকে। সো ইন আ ওয়ে হচ্ছে গিয়ে এই জিনিসটা একটু বোঝা লাগে। কারণ অ্যাকচুয়ালি ফুল রাইড কিন্তু অনেক, অনেক কম্পিটিটিভ। আমরা যেরকম ভাবে এখন ফুল রাইড দিয়ে প্রোমো করি, অ্যাকচুয়ালি অতটা ইজি না ফুল রাইড পাওয়া। জাস্ট একটা ফ্যাক্টর দিয়ে ফুল রাইড হয়ও না। অনেকের দেখা যায় যে অনেক হাই অ্যাসিড স্কোর তাও ফুল রাইড আসতেছে না। ফুল রাইড ইস লাইক লিটারালি একটা জ্যাম। ওটা পাওয়া ভাগ্যের ব্যাপার। সো এত ইজিলি সেটা পাওয়া যায় না। অনেক কিছু ম্যাটার করে। সো ইন আ ওয়ে এটা বোঝা শিখা লাগবে যে কোনটা ফুল রাইড অ্যান্ড কোনটা অ্যাকচুয়ালি ফুল নিড মিট করছে। ২ টা টোটালি ডিফারেন্ট জিনিস। সো আরেকজন আস্ক করেছে যে হোয়াট ইফ ইএফসি হচ্ছে 0? হোয়াট ইফ তার কোনো ইএফসি নাই? তখন কি হবে? আ এক্ষেত্রে এটা রিয়ালি হার্ড। লাইক পাবলিক ইউনিভার্সিটি ছাড়া তার হাতে কোনো অপশন যে নাই। এখন ইএফসি 0 হইলে হয় প্রোফাইল হওয়া লাগবে পুরা ওয়ার্ল্ড এর 1% যে দেখা যাবে তাকে নিবে। যেমন বাংলাদেশ থেকে অনেকে আছে যেমন কি বলে নাইমুল ভাই আছে যে কারেন্টলি নর্থ ওয়েস্টার্ন এ পড়তেছে। তার প্রোফাইল ওয়ান অফ দ্যা আউটস্ট্যান্ডিং প্রোফাইল। তো সে হচ্ছে ফুল রাইট পাইছে। তার ইএফসি ছিল 0 অ্যান্ড সে মাল্টিপল টাইমস এ ফুল রাইট পাইছে। তো এটাই আরকি আল্টিমেটলি। এখন তোমার প্রোফাইল কতটুক, তোমার রাইটিং স্কিলস কেমন, তোমার সবকিছু কেমন। তার প্রোফাইল বিয়ন্ড লেভেলে স্ট্রং ছিল। তার এসে অ্যাপ্লিকেশন সবকিছু অনেক ভালো ছিল দেখে তার ইএফসি 0 ছিল, লেজের 0 তার ফুল রাইট আসছে। সো এখন তোমাকে আসলে বুঝতে হবে যে আমার প্রোফাইলটা কতটুকু। এখন বাংলাদেশের অ্যাপ্লিকেন্টদের মধ্যে একটা মোস্ট ডিমান্ডিং সমস্যা যে তারা এটাকে মনে করে যে আমার ফ্রেন্ড এপ্লাই করতেছে আর আমি এপ্লাই করতেছি। সো আমি আমার ফ্রেন্ডের সাথে তুলনা করে বুঝি যে তাহলে মনে করছি হয় আমার প্রোফাইলটা তো অনেক ভালো। বাট না। তোমার সাথে কিন্তু পুরো ওয়ার্ল্ড এর সব স্টুডেন্ট এপ্লাই করতেছে। তুমি চেনোও না। চায়না, জাপান, কোরিয়া বা পুরা ওয়ার্ল্ড থেকে। সো তোমাকে আসলে তাদের হিসাবে কনসিডারেশন আনতে হবে যে আমার প্রোফাইলটা আদৌ কতটুকু বা কতটুকু উঠতেছে আমার প্রোফাইলে। সো তুমি রিয়ালিটি যখন মাথায় রাখবা তখন কিন্তু তুমি বুঝতে পারবা এটা আসলে কতটুক কি। এখন সবাই হচ্ছে মেক্সিমাম হোপ বা হচ্ছে খুব হায়ার রাখে।
মানে রাখে, হোপ রাখে যে হয়ে যাবে বা সামথিং। সো ওটার উপর ডিপেন্ড করলে আসলে অ্যাপ্লিকেশনে ভালো কিছু করা হার্ড। ইয়েস, একটু রিয়ালিস্টিকলি না চিন্তা করলে ইটস রিয়েলি হার্ড। আর আমাদের আরো কোয়েশ্চেনস আসতেছে অ্যাকচুয়ালি। এখন যদি আরেকটা কোয়েশ্চেন পিক করি। তো সামওয়ান আস্কড যে নিড ব্লাইন্ড আর নিড অ্যাওয়্যার নিয়ে যদি একটু বলতেন ভাইয়া। আচ্ছা, সো নিড ব্লাইন্ড ইউনিভার্সিটিস গুলা প্রতিটা ইউনিভার্সিটি যখন তাদের মানে এপ্লাই প্রসেস বা যখন তারা রিভিউ করে সেক্ষেত্রে ওরা ইএফসি বা এসব পার্ট গুলো দেখেন কনসিডারেশন নেয়। নিড ব্লাইন্ড কলেজ যারা ওদের ক্ষেত্রে ইএফসি বা টাকা পয়সা ওরা কিছু দেখবে না। ওদের কাছে আগে প্রোফাইলটা ম্যাটার। সো নিড ব্লাইন্ড ৯টা কলেজ আছে। তারা হচ্ছে আগে পুরা এন্টায়ার প্রোফাইল দেখবে, জাজ করবে। যদি দেখে মনে হয় যে আসলে প্রোফাইলটা আমাদের নেওয়া উচিত, তাকে আমরা যত স্কলারশিপ সবকিছু দিব। এরপর তাকে চান্স দিয়ে দিবে। চান্স দেওয়ার পর তাকে একটা পোর্টাল দিয়ে বলবে যে তুমি আসলে কতটুকু বেয়ার করতে পারবে, দিতে পারবা। এখন ম্যাক্সিমাম মানে নিড ব্যান্ড কলেজে ইএফসি আসলে মানে তাদের ফুল রেডি হয়, বাট তারপর এখন যে যেমন যার ইএফসি বা সবকিছু ভিত্তিতে তাকে একটা পুরো 8 প্যাকেজ বা সব স্কলারশিপ প্যাকেজ ধরায় দেয়। তো এইভাবে নিড ব্যান্ড কলেজেস গুলো কাজ করে। আর নিড ওয়্যার কলেজেস গুলো এমন যে ধরলাম ওভারলিন কলেজে সর্বোচ্চ স্কলারশিপ প্রোভাইড করার পর ওদের ফি থাকে 10 থেকে 15,000। সো তোমার যদি ইএফসি এ রেঞ্জের হয় বা এর কম হয়, দেখা গেল কম হলে তুমি জেট খাবার, যদি মোটামুটি এই রেঞ্জে হয় সেক্ষেত্রে তোমার চান্সেস অনেক হাই। তো এভাবে আর কি নিড ওয়্যার কলেজেস গুলো যারা তাদের কাজ হচ্ছে তোমার ইএফসি আর তার হচ্ছে ওটা তোমার নিজের ইএফসি, তারপর হচ্ছে ইউনিভার্সিটি তাদের ফান্ড আর তোমার স্কলারশিপ বা আরো এক্সট্রা স্কলারশিপ সবকিছুর ভিত্তিতে ওরা তোমাকে হচ্ছে নিড মিট করবে। এটা হচ্ছে তোমার নিড ওয়্যার স্কলারশিপের ক্ষেত্রে মোটামুটি কাজ করতেছে। ইয়েস, ওকে। সো আমরা হচ্ছে নিড অ্যাওয়্যার এন্ড নিড ব্লাইন্ড নিয়ে কথা সরি বলেছি। নন্দিতা কি কোনো কোয়েশ্চেন আস্ক করবে? জি আপু। শিওর। তোমার মাইকটা একটু মানে ইস্যু করছে। একটু মাইকের কাছে এসে কথা বলো। এখন কথা শোনা যাচ্ছে? আস্তে শোনা যাচ্ছে। একটু জোরে বলো তো। আচ্ছা, স্যার কখন দিলে বেশি ভালো হয়? মানে আমি এখনো স্যার দেইনি, তো স্যার দেওয়ার পারফেক্ট টাইম কোন সময়? আচ্ছা, স্যারদের পারফেক্ট টাইম ডিপেন্ড করতেছে যে তুমি কোন টাইমলাইনে এপ্লাই করতেছো। টাইমলাইন তো অনেকগুলো আছে আমাদের এখানে, ইডি, ইএএন, আরডি। এন্ড তোমার অ্যাপ্লিকেশন আসলে কতটুকু রেডি। এখন দেখা গেল তোমার অ্যাপ্লিকেশন তেমন রেডি হয় না, and তোমাকে হচ্ছে স্যাট ক্লিয়ার করতে হবে। তোমার প্রোফাইলও ভালো না। তো সেক্ষেত্রে তোমার নভেম্বর ডিসেম্বরের মধ্যে পুরো স্যাট গুলো ক্লিয়ার করে তোমাকে ভালো মতো প্রোফাইল গুছিয়ে দেন এপ্লাই করতে হবে। এটা আসলে পারসন টু পারসন ভ্যারি করে। বাট তুমি যদি সব রকম স্কলারশিপ ধরতে চাও এন্ড মানে সবকিছু অনেক আর্লি করতে চাও, সব রকমের অ্যাপ্লিকেশন গুলা সাবমিট করতে চাও আগে, সেক্ষেত্রে তোমার হচ্ছে অক্টোবর নভেম্বরের ভিতরে সবকিছু দিয়ে ফেলা বেটার। মানে অগাস্ট স্যাট হচ্ছে একটা বেস্ট টাইম টু, মানে অগাস্ট স্যাটের ভিতরে যদি সবকিছু ক্লিয়ার থাকে তাহলে তোমার অ্যাপ্লিকেশন স্মুথ হবে। ওকে, বুঝতে পেরেছি। আর হচ্ছে আমাদের এসে কোন টপিকে লেখা উচিত এবং এসেটা কখন থেকে ক্রাফট করা শুরু করা উচিত? এসে আসলে যত ফাস্ট আপ করা যায় তত বেটার, বাট এসে কোনো টপিক বা এটা নিজের উপর। এসে জাস্ট স্টোরি। সো কমন আপে 7টা প্রম্পট থাকে। সো তুমি চাইলে প্রম্পট গুলো দেখে করতে পারো, বা যদি মন চায় তুমি প্রম্পটের বাইরে লিখতে চাও, তুমি জাস্ট রাইটিং জানো কি রাইটিং এ লিখতে হবে, কি করতে হবে, তুমি জাস্ট ওইভাবে লেখা স্টার্ট করে দিতে পারো, অসুবিধা নেই। ওকে, সো নন্দিতা আর কি কোনো কোয়েশ্চেন করবে? I guess আপুর আচ্ছা, কোন টাইপের ইসিএ এখনো, যেহেতু কিছুটা সময় আছে, আমাদের কোন টাইপের ইসিএ এখনো আমরা চাইলে নিয়ে করতে পারি? মানে ভলেন্টিয়ারিং বা এই টাইপের কোন ইসিএ সাজেস্ট করতে পারলে, যেহেতু নভেম্বর পর্যন্ত একটা বেশ ভালো একটা সময় আছে, আমরা চাইলে অনেক কিছু করতে পারি। আমাদের ভাইয়া হাতে যেসব নেক্সট অলিম্পিয়াড গুলো আছে বা যেসব অ্যাক্টিভিটি গুলো আছে সেসবগুলো আমরা করতে পারি। এর পাশাপাশি আমাদের হাতে ডিফারেন্ট ভলান্টিয়ারিং অ্যাক্টিভিটি বা অনেক রকমের কাজ আছে। জাস্ট আমাদের সেগুলো ফাইন্ড আউট করা, লিস্ট করা এন্ড সেগুলো এপ্লাই করা। কারণ কেউ তোমাকে প্রোফাইল বিলে ডিরেক্টলি হেল্প করতে পারবে না। কারণ এটা হচ্ছে ফুললি নিজের প্রসেস। তুমি আসলে তোমার প্রোফাইল, তুমি আসলে কোন ব্যাকগ্রাউন্ডে, কোন মেজরের, বা তোমার আসলে তোমার তোমার কেমন নলেজ আছে সবকিছু ভিত্তি করতেছে। এখন টেকনোলজিক্যাল নলেজ অনেক ভালো। সেক্ষেত্রে সে চাইলে অনেক টপ টিয়ার কোম্পানিজ বা ডিফারেন্ট কোম্পানি সে ইন্টার্নশিপ করতে পারে। এখন কারো স্কিলসই নাই, সেক্ষেত্রে তার বেসিক্স থেকে স্টার্ট করা লাগবে, বা সে আসলে কি করবে সবগুলো আসলে ম্যাটার করতেছে তার উপর। সে কিভাবে এটাকে ইউটিলাইজ করবে, জাস্ট ফাইন্ড আউট করা কি কি করা যায় এন্ড আসলে কিভাবে করতে হবে। আর হচ্ছে কমন অ্যাপের অনার্স সেকশন যদি আমার ফাঁকা থাকে, মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার বেশ কিছু বিসিএস আছে, তবে আমার কোনো অ্যাচিভমেন্টস নেই আর কি। অনার্স সেকশনটা একেবারেই আমার ফাঁকা থাকছে, এই ক্ষেত্রে আমার কি করা উচিত? এখনো তোমার অ্যাপ্লিকেশন করার মতো এনাফ টাইম আছে। এর মধ্যে অনেকগুলো ইন্টার্নশিপ অনেক টাইপের অ্যাক্টিভিটি আছে, বা ন্যাশনাল পর্যায়ে অনেক রকমের হয় বা স্কুল বেসও।
সো কোনো কিছু ফাঁকা রাখার থেকে অ্যাটলিস্ট তুমি কিছু দাও যেটা তোমাকে হেল্প করে। তো এরকম তুমি দেখা গেলো তুমি ইন্টারন্যাশনাল লেভেলে পারতেছো না, ন্যাশনাল লেভেলে কিছু ট্রাই করো, বা তাও পারতেছো না, অনেক অলিম্পিয়াড হয় বা হচ্ছে অনেক রকম প্রতিযোগিতা হয়, কুইজ হয়। তো তুমি যা পারো তোমাকে যতটুকু পসিবল একবার ফাঁকা অ্যাপ্লিকেশন সাবমিট করা থেকে অ্যাটলিস্ট গুছিয়ে যতটুকু সাবমিট করতে পারো, এটা তোমাকে হেল্প করবে আলটিমেটলি। বুঝতে পারছি। হ্যাঁ, তো এখন কমনওয়েলথ এসে কম্পিটিশন মেবি ওপেন হয়েছে এই বছরের জন্য। ওটাও দেখা হ্যাঁ যাবে। হ্যাঁ, আমাদের নেক্সট কিছুদিনের মধ্যে সাবমিশন ডেডলাইন চলে আসছে কমন বলতেছে। হ্যাঁ, হ্যাঁ, ওটাও ট্রাই করা যেতে পারে। আর মাল্টিপল অ্যাকচুয়ালি কম্পিটিশন আছে যেটা এক করে না। নন্দিতা কি আরো কোয়েশ্চেন করবে? তুমি তোমার কোয়েশ্চেন করতে পারো। আপু আমি কিছুক্ষণ পর আপনার সাথে আপনি কমেন্টে হ্যাঁ, এসব। তো ইন দ্য মিন টাইম আমি অডিয়েন্স থেকে আরো কিছু কোয়েশ্চেন নেই। সো একজন আস্ক করেছে যে ভাইয়া ফল 27 এ যদি অ্যাপ্লাই করতে চাই, বাট এসএটি আমার ভয়েস ইকো করছে। হ্যাঁ, সো আস্ক করেছে যে ফল 27 এ যদি অ্যাপ্লাই করতে চাই, বাট এসএটি 2025 ইয়ারে দেই, তাহলে কি প্রবলেম আছে? না না, অসুবিধা নেই। কারণ তোমার হচ্ছে মোটামুটি সেটটা অনেকদিন পর্যন্ত ভ্যালিডেট থাকবে and, তুমি এটাকে ইউজ করতে পারবে, অসুবিধা হবে না। মানে তুমি তো যাচ্ছ হচ্ছে ফল ওকে, 27-এ, বাট তোমার অ্যাপ্লিকেশন হচ্ছে 26-এ। সো সেক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই। নো। সো এটা অসুবিধা নেই। সো আরেকজন একটা রিকোয়েস্ট করেছে অ্যাকচুয়ালি ভাইয়া, যে আম একটা র‍্যান্ডম এসে রিভিউ করলে সবার জন্য বুঝি নাই কোশ্চেনটা। যদি রিভিউ করা যেত। এটা কি পসিবল ভাইয়া? ভাইয়া আস্ক করেছে হচ্ছে আ- যদি একটা র‍্যান্ডম এসে রিভিউ করা যেত লাইভে। আচ্ছা, আমাদের এসএ পার্ট এখনো আসে নাই। আর এসএ এর একটা অসুবিধা হচ্ছে যে মানে আমি একটা এসএ কে একভাবে থিঙ্ক করবো এন্ড 10 জন সেটাকে 10 ভাবে থিঙ্ক করতে পারে। তো এর জন্য হচ্ছে কি তোমাকে আদৌ বোঝা যে মানে এস এর কি কি পার্ট ইম্পর্টেন্ট, মানে কোন কোন পার্ট ইনক্লুড করা দরকার। তোমার হচ্ছে বেসিক স্টাফ গুলা তুমি যদি জানো, তাহলে তুমি ভালো মতো এসে লিখতে পারো। কারণ প্রতি প্রতি মানে এস এর প্রতিটা জিনিস হচ্ছে পার্সন টু পার্সন ভ্যারি করে। এন্ড তবে মোটামুটি কিছু কিছু পার্টের দিকে সবাই ই থাকে যারা কি মোটামুটি এসে রেগুলারই করো। And চেষ্টা করবো যে তোমাদের এসে পার্ট বা লাস্ট সেশন যেগুলো থাকবে ওইখানে গিয়ে কমন এস এর ওইসব নিয়ে আলোচনা করার জন্য। হ্যাঁ, সো আমরা এসএ পার্টে গেলে আই গেস আমরা এসএ নিয়ে ভালো আইডিয়া পাবো। এন্ড ইন শর্ট অ্যাকচুয়ালি এসএ কোনটা কাজ করবে এটা ডিপেন্ড করে পারসন ওয়াইজ। তো ভাই আরেকজন আস্ক করছে ভাইয়া ফুল টিউশন স্কলারশিপ পেলে কি বাকি টাকা ইউএসএ থেকে আর্ন করা যায়? এটা আনসার দিতে দিতে এটার আমি উপর ডিপেন্ড রিজয়েন করি আবার এটার উপর ডিপেন্ড করতেছে হইতেছে নিজের স্কিলস। তারপর হইতেছে যে তোমার নিজের আসলে কতটুকু ভাবে তুমি কি করতে পারো। কারণ তুমি লিগালি অন ক্যাম্পাস থেকে ধরলাম 1 ইয়ারে 5 to 7,000 বাট 5 to 8,000 এর বেশি আর্ন করতে পারবা না। সো 5 to 8,000 এন্ড দেন হচ্ছে যে তুমি ইন্টার্নশিপ যদি অনেক ভালো লেভেলে তোমার যদি স্কিলস এন্ড সব থাকে, সো একটা ইন্টার্নশিপ ক্র্যাক করতে পারো, সেখান থেকে তুমি সেম এগেইন হয়তো 5 to 8,000 পেতে পারো। সো এভারেজ হতে পারে তুমি 12,000 আর্ন করতে পারো ইন আ ইয়ার। এন্ড দেখতে হবে যে তোমার রিমেইনিং কস্ট 12,000 এর মধ্যে হচ্ছে কিনা। বাট 12,000 কিন্তু এক্সটেন্ডেড লিমিট, লাইক এটা কিন্তু ফুললি ইওর না, মানে গ্যারান্টিড না যে তুমি পাবা। জি ভাইয়া। ভাইয়া আমার আরো একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমাদের যদি ট্রান্সক্রিপ্টের কোনো প্রবলেম হয়, যেমন আমার ক্ষেত্রে হয়েছে কি যে আমি ক্লাস 10 এ কোনো এক্সামই দিইনি করোনার কারণে। আমার কোনো এক্সাম হয়নি 10 এ। আমি শুধু হচ্ছে অ্যাসাইনমেন্টস গুলো জমা দিয়েছি। তারপর আমার হচ্ছে এসএসসি এক্সাম শুরু হয়েছে। তো এই ক্ষেত্রে আসলে কি করা যেতে পারে? আহ, যদি তোমার কোনো ট্রান্সক্রিপ্ট না থাকে সেক্ষেত্রে জাস্ট কাউন্সিলর তার পোর্টাল থেকে মানে তার লেটার অফ রিকমেন্ডেশন বলে দিতে পারে যেখানে এক্সাম হয়নি দেখে ছিল না, বা যদি অন্য কোনো অসুবিধা হয় সেটা বলতে পারবো, অ্যাডিশনাল সেকশনে পাওয়া যায়। সো অনেক ওয়ে আছে। ওকে। আর হচ্ছে আমার ইন্টারনাল এক্সাম, আমার কলেজের ক্ষেত্রে যেটা হয়েছে আরকি, আমার ইন্টারনাল এক্সামের রেজাল্ট বেশ ভালো। তবে হচ্ছে আমার এইচএসসি রেজাল্টটা আমার ইন্টারনাল রেজাল্টের তুলনায় একটু খারাপ। তো আমি কি, যদি আমার স্যাটের স্কোর ভালো থাকে, তাহলে এইটা কি কোনো প্রবলেম করবে? নাকি এইটা নিয়ে কোনো সমস্যা হওয়ার হ্যাঁ, পসিবিলিটিস তোমার আছে? স্যাটিস যদি ধরলাম যে এইচএসসি তে 5 এ আসছে তোমার 4.5 বা সামথিং। তো তুমি তুমি দুটো অপশন করতে পারো। এক, ভালো যদি তুমি রেজাল্ট স্যাট করো 1500 ক্র্যাক করো, তোমাকে হেল্প করবে। এরপর যদি সেটাও না হয় সেক্ষেত্রে তুমি জাস্ট এক্সপ্লেইন করতে পারবা অ্যাডিশনাল সেকশন বা হচ্ছে কাউন্সিলর লেটারে। সে বলতে পারবে যে হচ্ছে স্টুডেন্ট কি কারণে তার রেজাল্টটা খারাপ হইছে। তো এটা এক্সপ্লেইন করে দিলেই হবে, অসুবিধা নাই। আর পুরো প্রসেসটা হচ্ছে হলিস্টিক প্রসেস। তো এখানে হচ্ছে ইচ এন্ড এভরি পার্ট ইম্পোর্টেন্ট।
এমন না জাস্ট তারা হচ্ছে জিপিএ বা স্যাট এগুলোর ভিত্তিতে স্কলারশিপ দিচ্ছে, কারণ তাদের পুরো প্রসেসটা তারা এ থেকে জেড দেখবে, তারপরে হচ্ছে তারা প্রোভাইড করবে। তো এটা কোনো ইস্যু না। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। ওকে, সো আমাদের আরো কমেন্টে অনেক অনেক কোয়েশ্চেন আছে এবং আরো কোয়েশ্চেন নেওয়া হবে অ্যাকচুয়ালি। সো আমাদের প্রি কোহোর্টে যারা আছো তারা যদি তাড়াতাড়ি কোয়েশ্চেন করো, আমরা তোমাদেরটা আর্লি আনসার দেওয়ার ট্রাই করবো। ইন দ্য মিন টাইম কমেন্ট থেকে আমরা আরো একটা কোয়েশ্চেন নিচ্ছি। যেমন আজ যে ভাই আমার ইসিএ 8টা আছে, আর অনার্সে বর্তমানে যে সাবজেক্ট পড়তেছি ওই সাবজেক্ট রিলেটেড কি কোনো ইন্টার্নশিপ থাকলে আমাকে স্কলারশিপ পেতে হেল্প করবে কিনা? এটা ডিপেন্ড করতেছে আসলে সেটা কেমন টাইপের বা কিসের তার ভিত্তিতে। এখন আসলে সব তো আসলে এক্সাক্টলি মানে না দেখে আসলে বলা যায় না সেটা আসলে কেমন ইন্টার্নশিপ বা কি। হ্যাঁ। সো সে আজ করেছে তার মেজরের সাথে রিলেটেড। আই বিলিভ সে অলরেডি অনার্স করছে দেশে। সো এর পরবর্তীতে বাইরে এপ্লাই করবে আবার। এরপর আমরা হচ্ছে গিয়ে আরো কোয়েশ্চেন নিচ্ছি। একজন আজ করেছে সে রাইটিং এ খুব উইক, সো এসএ রাইটিং এ সে খুব বেশি ট্রাস্ট করতে পারছে না। বাট ইসিএ এবং এসএটি ভালো থাকলে কি বেটার স্কলারশিপ থাকবে কিনা আর বেটার চান্সেস থাকবে কিনা? দেখো পুরো প্রসেসটা হচ্ছে হলিস্টিক। আগে বলে আসছে অনেকবার যে তোমার পুরো এন্টার প্রোফাইল ভিত্তিতে ওরা ওরা হচ্ছে স্কলারশিপ সবকিছু প্রোভাইড করে। তোমাকে আমি অলরেডি সিরিয়াসে দেখাও আসছে যে তারা প্রতিটা বার কি হবে দেখা হতো ওভারলিন কলেজে ওই ধরলাম ওই পার্টিকুলার পোর্শনে 11টা সেকশন তারা দেখতেছে জাস্ট ফর টু মানে স্টুডেন্টের প্রোফাইলের জিনিসপাতি। তো ধরলাম তোমার 11টার ভিতর দুইটা মানে 7টা ভালো 5টা খারাপ। তো তুমি কিন্তু এই পার্টে পিছিয়ে যাচ্ছ। এন্ড দেখা গেল তারপর তারা আরো অন্যান্য পার্ট তোমার দেখবে অ্যাপ্লিকেশনে। তুমি যেসব পার্টগুলো পিছিয়ে যাওয়া দেন আস্তে আস্তে তোমার হচ্ছে চান্সেস পাওয়ার পসিবিলিটি তত ডাউন হতে থাকবে। সো ভালো কলেজে সাধারণত তারা সবগুলা পার্ট এন্ড পোর্শনের ভিত্তিতে তারা নিয়ে থাকে। তো তোমাকে আসলে ওইটা জাস্ট ফোকাস করলে হবে না। তোমাকে আসলে চেষ্টা করতে সব দিকেই ভালো করার। যেন তুমি একটা অলরাউন্ডার টাইপের একটা অ্যাপ্লিকেশন বিল্ড করতে পারো। এটা হার্ড বাট হচ্ছে তোমাকে চেষ্টা করতে হবে যেন তুমি আসলে সব দিকে ভালো করতে পারো। আমি অনেকে দেখছি যে তারা স্যাটের পিছনে এতটা বায়াস থাকে যে 1500-5000 করে ফেলছে স্যাটে, বাট তাদের অ্যাপ্লিকেশন ট্রাফিকটা খুবই জঘন্য। মানে অ্যাপ্লিকেশন জাস্ট ওই এপ্লাই করা হয়তো 7 দিন বা 15 দিন আগে স্টার্ট করছে, ভালো মতো গোছায় নাই। রাইটিংও খুব ভালো খারাপ। তারপর হচ্ছে যে এসেও খুব জঘন্য। তো সেক্ষেত্রে তাদের চান্সেস তো অনেক লো। তো কারণ এইসব ইউনিভার্সিটি তখন তাকে ভাবে করতে পারবে না। সো এইসব কারণ তাকে দেখতে হবে। ইয়া, সো অ্যাকচুয়ালি একটা ফ্যাক্টর দিয়ে হয় না। সবকিছুতেই মোটামুটি একটা অলরাউন্ড একটা ভালো স্কোর হলে আর ভালো একটা ইমপ্রেশন থাকলে অ্যাকচুয়ালি দেন আমরা একটু মানে অ্যাডমিশন অফিসাররা হচ্ছে কি ভ্যালু করে। তো জাস্ট একটা ফ্যাক্টর আর জাস্ট একটা জিনিসের বায়াসড হয় অ্যাকচুয়ালি এট দি এন্ড অফ দ্য ডে হলিস্টিক প্রসেসে গো থ্রু করলে এটা একটা তার জন্য নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। সো এরপর আরো কোয়েশ্চেন আছে, এর মাঝে একজন আস্ক করেছে ভাই অ্যালুমনাই ইন্টারভিউ নিয়ে কথা বলছিলেন। সো একজন আস্ক করেছে যে অ্যালুমনাই ইন্টারভিউ অপশনস अवेलेबल থাকে অনেক কলেজে, সো ওইগুলা কি ইম্প্যাক্টফুল কিনা অ্যাপ্লিকেশনের জন্য? অ্যালামনাই এলোয়ার বুঝি না আমি জিনিসটা। হ্যাঁ, আমি কমেন্টটা পিন করে দিচ্ছি। আস্ক করেছে যে অ্যালুমনাই ইন্টারভিউ কি ইম্প্যাক্টফুল কিনা? আচ্ছা, সো অনেক ইউনিভার্সিটির ক্ষেত্রে অ্যালামনাই ইন্টারভিউ নেয়, যেমন রাইসের ক্ষেত্রে ওরা হচ্ছে নরমাল একটা ইন্টারভিউ, তবে অ্যালামনাই ইন্টারভিউ তো ডিপেন্ড ইউনিভার্সিটি। সো যদি ওইসব ইউনিভার্সিটি থাকে চেক করে দেখবে, যদি দেয়ার অপশন থাকে সেক্ষেত্রে তোমার অ্যাপ্লিকেশনে হয়তো বা তোমাকে হেল্প করতে পারে। বাট মানে যেসব তোমাকে অপশন দেওয়া আছে তুমি সবগুলো ট্রাই করবা, কারণ এটা পুরো একটা সবকিছুর একটা ওভারঅল জাজমেন্ট হবে তোমার। হ্যাঁ, সো আমাদের গ্যাপ ইয়ার নিয়ে আরো অনেক কোয়েশ্চেন্স আসছে। সো আই গেস উই হ্যাভ আ লট অফ গ্যাপ ইয়ার ক্যান্ডিডেটস। আমি নিজেও গ্যাপ ইয়ার ক্যান্ডিডেট। তো একজন আজ করেছে যে গ্যাপ ইয়ার কি না নিলে কি সে কোনো এক্সট্রা বেনিফিট পাবে কিনা? সো সে জানতে চাচ্ছে সে যে আর্লি অ্যাপ্লিকেশন করে ফেলে কোনো গ্যাপ ইয়ার না নেয় তাইলে সে কিভাবে বেনিফিটেড হবে? না, না, সোজা কথা দেখো, তোমার প্রোফাইল ভালো না হলে তোমাকে বেশি বেনিফিট পাবা না। গ্যাপ ইয়ার কোনোদিনও একটা অসুবিধা না। বাট গ্যাপ ইয়ারে তুমি কি করছো সেটা হচ্ছে তোমার জন্য ইম্পর্টেন্ট। সো তুমি ওইভাবে থিঙ্ক করবো আরকি যে আমি যদি একটা গ্যাপ ইয়ার নিয়ে ভালো কিছু করতে পারি ইটস ওকে। আমি অনেককেই চিনি যাদের গ্যাপ ইয়ার এরকম ৩-৪টার উপর গ্যাপ ইয়ার, বাট তারা এন্ড অফ দ্য ডে ডার্মাও থেকে এরকম আইভি লিগ ক্র্যাক করছে। তারা তাদের কি বলে ডাই হার্ড ভাবে কাজ করে গেছে টু ক্র্যাক টপ টায়ার ইউনিভার্সিটিস। তো ডিপেন্ড করতেছে এভাবে তুমি আসলে তোমার টাইমটা কিভাবে কাজে লাগাইতেছো। মোস্ট অফ দেখা যায় টাইমটা প্রপারলি ইউটিলাইজই করতে পারে না। সেক্ষেত্রে শুধু তুমি গ্যাপ ইয়ার নিলেও মানে গ্যাপ ইয়ার বা তোমার গ্যাপ ইয়ার ছাড়া খুব একটা ভালো কিছু করতে পারে না। সো এটা তোমাদেরকে দেখতে হবে। ওকে, সো ইট ম্যাটার্স যে হচ্ছে কি কিভাবে টাইমটা ইউজ করা হয়েছে। তো আরো একজন আস্ক করেছে which is really funny question যে ভাইয়া ট্রিপল মেজর কি ইউনিভার্সিটি অ্যালাউ করে? ভাইয়া ট্রিপল মেজর কি অ্যালাউ করে নাকি বলেন?
অনেকেই করে। আমি অনেককে চিনি যারা কারেন্টলি করতেছে খুব পাগলভাবে মানে কি বলবো? পাগলের মতো পড়ালেখা করে। বাট এটা আসলে অসম্ভব টাইপের বিষয়। দেখা যায় তাদের মানে পাগল হওয়া ছাড়া কোনো উপায় নেই। বাট এটা সব ইউনিভার্সিটি করে না। খুব টপ টায়ার লেভেলে কয়েকটা তুমি দেখছিলাম যারা আ সাধারণত ২ টা মেজর অ্যান্ড মাইনর থাকে বাট কিছু জায়গায় থাকে রেয়ার ওরা আরকি। ওকে। তো আমি ইন্টারেস্টেড খুবই জানতে। অ্যাকচুয়ালি তখন কয় ঘন্টা মানুষজন পড়ালেখা করে? ডাবল মেজরে এখন বিষয় অলরেডি হচ্ছে অনেক যে প্রেশার। আমি কয়েকজনকে চিনি যারা ফুল রাইট। সো তাদের আসলে এসব নিয়ে কোনো ইস্যুসই না। তারা এমনি মাল্টি ট্যালেন্টেড অ্যান্ড তাদের ওরকম ওই আর্নিং এর সোর্স এর অভাব নাই। কারণ তাদের ডিফারেন্ট টাইপ অফ হচ্ছে স্টার্টআপ প্রজেক্ট আছে। সো তারা রাত-দিন পড়ালেখা করেন। তাদের গ্রেডস ও ভালো রাখেন। তারা ওইসব দিয়েই করে। সো তাদের আল্টিমেট ইনটেনশনই হচ্ছে ভালো একটা গ্রেডস নিয়ে ওই ইউনিভার্সিটি থেকে বের হওয়া অ্যান্ড তাদের এসব স্টার্টআপ এসব প্রজেক্টকে নিয়ে আরো মানে বড় লেভেলে যাওয়া। ওকে। সো we are talking about extraordinary students. Yeah. তো এরপর আরো একজন আস্ক করেছে যে IELTS এন্ড SAT স্কোর পাঠাতে আলাদা পেমেন্ট করা লাগে কিনা? আ আ IELTS এর ক্ষেত্রে সাধারণত তোমার হচ্ছে যে ওদের মোটামুটি স্কোরটা এড করলে কমন আপে হয়ে যায়। বাট ইউনিভার্সিটি ডিপেন্ড করে। অনেক ইউনিভার্সিটি চায় যে তুমি অফিসিয়াল ওয়েতে পাঠাও। সেক্ষেত্রে তোমার ব্রিটিশ কাউন্সিল একটা সার্টেন অ্যামাউন্ট অফ চার্জ করে। আর স্যাট এসএটি ক্ষেত্রে মেক্সিমাম ইউনিভার্সিটি তোমার জাস্ট খালি সেলফ রিপোর্ট করে দিলেই হয়। আর যদি কোনো ইউনিভার্সিটি চায়, গেটিসবার্গ মেবি চায়, সো সেক্ষেত্রে তোমাকে পে করে ওদের পাঠাইতে হবে। আর যদি তুমি চাও যে মেবি এক্সাম এন্ড করার পর ৪ টা ইউনিভার্সিটি ফ্রিতে এড করা যায়। সো তুমি ওইসব ইউনিভার্সিটি এড করলে অটোমেটিক্যালি স্কোর চলে যাবে। আর যদি তুমি কোথাও না পাঠাও সেক্ষেত্রে হয়তো ইউনিভার্সিটি যদি চায় রিকোয়ার করে সেক্ষেত্রে পাঠাইতে হবে। এটা ডিপেন্ড টু ইউনিভার্সিটি। ওকে। সো এটা হচ্ছে wholly ডিপেন্ড করে হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি SAT স্কোর পাঠানো লাগবে কিনা, IELTS পাঠানো লাগবে কিনা। বাট অফিসিয়ালি পাঠানো না লাগলে কস্টের কোয়েশ্চেনটা আসেই না। তো অনলি যদি অফিসিয়ালি কাউকে পাঠাতে হয় তাইলে কস্টের কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে কনসিডারেবল। আর এখন আমরা আরো কয়েকটা কোয়েশ্চেন নিব। লেট মি ফাইন্ড ওয়ান। আচ্ছা, সামান আসছে অন ক্যাম্পাস জব কত আওয়ার করা যাবে এবং এটা থেকে অ্যাকচুয়ালি কত কভার করা যাবে? ভাইয়া কোশ্চেনের আনসারটা অলরেডি একবার দিয়েছেন। তাও একটু ব্রিফলি যদি আবার বলতেন। অলরেডি পুরোটাই বলছে যে তুমি অন ক্যাম্পাস কত আর্ন করতে পারবো। সো ইয়ারলি খুব বেশি হলে তুমি 5 to 8,000 আর্ন করতে পারো ফ্রম অন ক্যাম্পাস জব। এন্ড এটা ডিপেন্ড করছে তোমার স্কিলস টু স্কিলস। কারণ তোমার যদি স্কিলস ভালো না হয় সেক্ষেত্রে তুমি আসলে খুব ইজিলি ম্যানেজ করতে পারবে অন ক্যাম্পাস জব। আসলে পুরো ডিপেন্ড করছে তোমার উপর। তোমার আসলে কি স্কিলস আছে তুমি সেটাকে ইউটিলাইজ করতেছো। সো ইন শর্ট আমাদের অন ক্যাম্পাস জবগুলোও কম্পিটিটিভ হয়ে থাকে, রাইট? হুম। অন ক্যাম্পাস জব আমাদের এপ্লাই করার পোর্টাল দিয়ে থাকে। সেখানে আমরা হচ্ছে এপ্লাই করতে পারি। ওকে। সেক্ষেত্রে আমাদের হচ্ছে কি হুম। আমাদের ইন্টারভিউ হয়, আমাদের রেজুমে চেক হয়। সবকিছুর ভিত্তিতে সব জবগুলো প্রোভাইড করা হয়। যদি জবগুলো যদি খুব সিলি টাইপের হয় সেটা যেমন ডিশ ওয়াশিং বা অনেক জব থাকে সেগুলোতে কোনো রিকোয়ারমেন্টস নাই। বাট গুড জব বা ভালো জব সেগুলোতে হচ্ছে গিয়ে ডিমান্ড অনেক। আর যেসব জবগুলো খুব চিপ টাইপের বা একটু মানে স্টুডেন্টরা কম করে সেখানে আবার দেখা যায় মানুষ অনেক বেশি থাকে। সো মানে কম্পিটিশন সব দিকে লেগে আছে। একটা ছাড়লে আরেকটা আসবে আরকি। ওকে। সো একজন আস্ক করেছে যে ভাইয়ার অন ক্যাম্পাস জবের এক্সপেরিয়েন্স যদি ভাইয়া করে থাকেন সেটা একজন জানতে আমি চেয়েছে। কারেন্টলি সিআইটি তে জব করতেছি। আমি ২০২০ সাল থেকে ওয়েব ডেভেলপমেন্ট আ এই টেক সেক্টরে আছে। সো এই ক্ষেত্রে আমার অসুবিধা হয় না বা এসব নিয়ে। তো আমার ক্ষেত্রে প্রসেসটা এমন ছিল যে আমাদের রেজুমে দিয়ে পোর্টালে এপ্লাই করা লাগে। দেন we are selected for the job অ্যান্ড তারপর হচ্ছে ইন্টারভিউ হয়। অ্যান্ড দেন আমাকে যে টেকনিক্যাল টিম তারা আস্ক করছে যে আমার যেসব এক্সপেরিয়েন্স তাদের পার্সোনাল কিছু কোয়েশ্চেনস। তার ভিত্তিতে তারা হচ্ছে জবটা প্রোভাইড করে অ্যান্ড দে আর পেইং কারেন্টলি হচ্ছে $15 পার আওয়ার অ্যান্ড এটা হচ্ছে তোমার পার সেমিস্টার মানে জব ধরো আমি সেমিস্টারে পাইলাম, নেক্সট সেমিস্টার নাও পাইতে পারি। নেক্সট সেমিস্টার রোল চেঞ্জ হবে। সো নেক্সট সেমিস্টার আবার এপ্লাই করে আমাকে জব পেতে হবে। এভাবে হচ্ছে প্রতি আ সেমিস্টার ওয়াইজ চেঞ্জ হতে থাকবে আমার জবটা। ওকে। সো আরো একটা কোয়েশ্চেন আসে আমাদের স্টুডেন্টদের এন্ড থেকে আসে যে আমাদের ফার্স্ট সেমিস্টার ফার্স্টে যাওয়ার পরপরই কি আমাদের ফার্স্ট সামারে কি আমরা ইন্টার্নশিপ করতে পারি কিনা? আর করলেও কিরকম ফ্যাসিলিটিস থাকে, কিরকম সেম আর্নিংস অ্যাজ থাকে? তোমার স্কিলস অ্যান্ড টাইমলাইন। লাইক আমি নিজে অনেকগুলা হচ্ছে টাইমলাইন মিস করে ফেলছি। কারণ আমি নিজেও হুম, জানতাম না যে এসব অপরচুনিটিস গুলো আমার জন্য আছে। সো আমি যখন এপ্লাই করতে গেছি যে দেখি মেক্সিমাম অলরেডি ডেডলাইন এন্ড অ্যান্ড তোমার হয় খুব ভালো স্কিলস লাগবে না হলে তুমি ফার্স্ট ইয়ারে ইন্টার্নশিপ ক্র্যাক করতে পারবে না। অর আদারওয়াইজ তোমার একটা স্ট্রং লেভেলের নেটওয়ার্ক দরকার। কারণ তুমি এসব ইন্টার্নশিপ ডিরেক্টলি কোনো থ্রুতে পাবা না। হয় অ্যালামনাই কানেকশন, টিচার, প্রফেসর, স্টাফ বা ডিফারেন্ট ওয়ে থেকে তুমি এসব পাবা। সো তোমাকে একটা স্ট্রং নেটওয়ার্কিং বিল্ড করতে হবে যেন তুমি ইজিলি এটাকে ম্যানেজ করতে পারো। ওকে। সো আচ্ছা আমি যদি একটু আস্ক করি তাহলে এই নেটওয়ার্কিং তাইলে একটা স্কিল বলা যায়। তো এইটা যাওয়া একজন স্টুডেন্ট যে কিনা হচ্ছে অলরেডি একটা ফরেন এনভায়রনমেন্ট এ যাচ্ছে, সে কিভাবে অ্যাকচুয়ালি ওই নেটওয়ার্কটা বিল্ড করতে পারে? তার জন্য কিভাবে নেভিগেট করা উচিত এই সিচুয়েশন গুলাকে? আচ্ছা সো এটা স্কিলস এই স্কিলসটা আর্ন করা একটু হার্ড। কারণ এটা হচ্ছে নিজ থেকে অ্যাপ্রোচ করা লাগবে। অ্যাপ্রোচটা সে অনলাইন অফলাইন ২ ভাবে করতে পারে।
অনলাইনের ক্ষেত্রে সেটা LinkedIn, তারপর Indeed, তারপর হচ্ছে কি বলে হ্যান্ডশেক, আরো অনেক জব প্ল্যাটফর্ম আছে যেখানে আসলে জব বা এইসব টাইপের অপরচুনিটি সিক করা হয় বা এসব পাওয়া যায়। তো ওইসব জায়গায় রেগুলার সিক করা এন্ড মানুষের হেল্প সিক করা ছাড়া কোনো উপায় নাই। এন্ড তাদের সাথে নেটওয়ার্ক করতে হবে যে ধরলাম আমার কলেজে যেসব অ্যালামনাই আছে তাদের সাথে আমার কানেক্ট হওয়া যে ভাই আমি হচ্ছে আপনার কলেজে অ্যালামনাই এন্ড আমি কারেন্টলি হচ্ছে এজ এ ফার্স্ট স্টুডেন্ট পড়তেছি। কি, কি অপরচুনিটিস আছে বা আমি কি, কি করতে পারি তাকে হেল্প সিক করা। এন্ড যদি বলি ইন পারসন সেটা দেখা যায় ইউনিভার্সিটির কমন প্লেসেস আছে লাইক ডাইনিং হল হইতে পারে বা তারপর হচ্ছে লাইব্রেরি বা অনেক কিছু ডিপার্টমেন্টে কিছু কমন প্লেসেস থাকে। সেসব জায়গায় যে নিজের ফ্রেন্ডশিপ বা হচ্ছে কানেকশন বিল্ড করা বা জানা যারা হচ্ছে আমার বড় ভাই সিনিয়র কারা তাদের থেকে হেল্প সিক করা যে ভাই আপনি কিভাবে ক্র্যাক করছেন আমাকে একটু বলেন। বা হচ্ছে আপনি এসব ইন্টার্নশিপ বা এগুলো কোত্থেকে আইডিয়া পাচ্ছেন। তো তোমাকে এটা হচ্ছে সবাইকে নিজের থ্রো তে হচ্ছে আগাইতে হবে। কারণ নিজে যদি এসব যদি স্ট্রাগল করে না ম্যানেজ করে কেউ ইজিলি তোমাকে এসব নিয়ে বলবে না। অ্যান্ড এই স্কিলস গুলো আসলে অনেক ওয়েতে ডিপেন্ড করে তুমি আসলে কিভাবে কানেকশন গুলো বিল্ড করবা। ওকে। সো হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি এখানে সোশ্যালাইজ করাও একটা স্কিলের মাঝে পড়ছে। এন্ড ইটস রিয়ালি হার্ড যারা কিনা ইন্ট্রোভার্টেড তাদের জন্য। সো ইটস এ ওয়ার ইটসেলফ ফর ইন্ট্রোভার্টেড পিপল। সো আরো কোয়েশ্চেনস আছে অ্যাকচুয়ালি। একজন আস্ক করেছে, ভাই আমার ও লেভেলস এন্ড জিইডি দেয়া, একটু জিইডি নিয়ে বললে ভালো হতো। প্রোফাইল কি হ্যাম্পার হবে? স্যাট স্যাট ভালো নাকি? স্যাটও ভালো তার ইচিও ভালো। আমি কোয়েশ্চেনটা পিন করে দিচ্ছি ইজি হওয়ার জন্য। শিওর। ভাই আমার ও লেভেলস অ্যান্ড জিইডি দেওয়া। জিইডি নিয়ে বললে ভালো হতো। প্রোফাইলে কি হ্যাম্পার হবে? জিইডি দেয়া বলতে মানে তোমার হচ্ছে যে ওই কি বলে ওটা ওয়েভ করার জন্য তোমার হচ্ছে জিইডি দেয়া ওটার জন্য কি? আমাকে একটু শেয়ার করতে পারো? আর জিইডি দিয়ে প্রোফাইলে কোনো হ্যাম্পার হবে না, অসুবিধা নাই। আর হচ্ছে তোমার স্যাট ভালো, ইসিও ভালো। স্যাট ভালো হলে তোমার তো অসুবিধা হবে না এমনিতেও। অ্যান্ড ইসিও যদি ভালো থাকে আই থিংক তোমার কোনো অসুবিধা হওয়ার কথা না ওইভাবে। ইয়েস, সো ইয়া। আর বাকিটা একটু এনশিওর করলে আমরা একটু প্রপারলি আনসার দিতে পারবো। আম একজন আস্ক করেছে যে কোন স্কিল গুলো এখন থেকে শিখলে ইন্টার্নশিপে হেল্প হবে? এটা ডিপেন্ড করতেছে কোন টাইপ ইন্টার্নশিপ আমি এপ্লাই করতে চাই। আসলে ইউএস ইন্টার্নশিপস এর অভাব নাই। সেটা হয়তো ডেটা সায়েন্স এর উপর, কম্পিউটার সায়েন্স এর উপর বা হয়তো ডেভেলপমেন্ট এর উপর। সো এখানে অনেক টাইপের ক্যারিয়ার রোড ম্যাপ আছে। লাইক যদি আমি জাস্ট ফর দ্য সিএসএ কথা চিন্তা করি, সেক্ষেত্রে ডিএসএ আছে। সো ডিএসএ হইতে পারে তুমি ডিএসএ শিখতে পারো। বা হইতে পারে তুমি কি বলে এআই এমএল নিয়ে কাজ করতে পারো। সেক্ষেত্রে তুমি ওই টাইপের করতে পারো। বা তুমি চাইলে ওয়েব ডেভেলপমেন্ট বা হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট এই সেকশনে যেতে পারো। সো তোমাকে যেকোনো একটা সেকশন নিয়ে চুজ করে সেটা তোমাকে হচ্ছে এক্সপার্ট হইতে হবে। ওকে। আরেকজন আস্ক করেছে এরকমই একটা স্কিলস নিয়ে কোয়েশ্চেন। সো ভাই আই লার্ন গ্রাফিক ডিজাইন এন্ড মোশন গ্রাফিক্স ফ্রম সিআইটি। অন ক্যাম্পাস জবে কোনো হেল্প পাবো? এটার তোমাকে অন মোটামুটি ক্যাম্পাস একটা জবে ওই আনসার ওই ভাইয়া ওই দিয়ে দিয়েছে। পার্টিকুলার আচ্ছা সো তোমাকে অন ক্যাম্পাস জবে ওই পার্টিকুলার এটা নিয়ে মানে সর্ট আউট করতে হবে যে তোমার অন ক্যাম্পাসে হচ্ছে যে এই জবের কি, কি জব আছে। ধরলাম গ্রাফিক্স ডিজাইন এই জব। তো সেক্ষেত্রে তুমি এটাকে ইউজ করে এপ্লাই করবা। যে তুমি হচ্ছে পাস্ট এক্সপেরিয়েন্স ছিল, তুমি একটা কাজ করছো এমন কিছু। হ্যাঁ, সো ইয়া আমরা হচ্ছে গিয়ে আরো কয়টা কোয়েশ্চেনস নিব। লেট মি ফাইন্ড ওয়ান। ভাইয়া অনেকে আস্ক করে যে এইটা যে ধরেন সে হচ্ছে গিয়ে এই ফল 25 এ সে তার সেফটি কলেজেস এ পেল। কিন্তু সে হচ্ছে গিয়ে আবার ট্রাই করতে চায় যে ফল 26 এ গিয়ে সে কি আরেকটু ভালো কোথাও পাবে কিনা। সো এটা কি ওয়াইজ ডিসিশন কিনা এটা আস্ক করেছে। এটা আসলে ডিপেন্ড করছে নিজের উপর। এখন কার কেমন পার্সোনাল ফাইন্যান্স, কার ফ্যামিলি সিচুয়েশন কেমন তার উপর ভিত্তি করবে। ওকে। সো এটা অ্যাকচুয়ালি পার্সোনালাইজ ভ্যারি করে। আরেকজন আস্ক করেছে যে আমরা অলিম্পিয়াড বাদ অ্যাকচুয়ালি ভালো এফেক্টিভ ইসিএ কোনটা? তো ফার্স্ট অফ অল এটা নিয়ে আমাদের প্রিমিয়ার একটা পোস্ট আছে। তাও ভাইয়া হচ্ছে একটু আনসার করে দেন। দেন হচ্ছে অলিম্পিয়াড হচ্ছে ইসিএ না। অলিম্পিয়াড হচ্ছে আমাদের অ্যাওয়ার্ড পার্টে বা একটা আমাদের স্কিলস এর মধ্যে পড়বে। তো অলিম্পিয়াড মূলত আমরা যখন উইন করি সেটা আমাদের অ্যাওয়ার্ড পার্টে যায়। বাট অলিম্পিয়াড কারণ ইসি হিসেবে শো করার অসুবিধা হয় না যে কারণ সে যেহেতু এইসব কারিকুলাম বেশি অ্যাক্টিভ ছিল। তো অলিম্পিয়াড বাদে ইসিএ করার মতো আসলে ইসিএর অভাব নাই। অনেক রকম ইসিএ আছে। আমার ইসিএ নিয়ে পেজে একটা পোস্ট আছে। অনেক লং টাইপের। সো তুমি ওই ইসিএ পোস্টটা পড়লে বুঝতে পারবে যে আসলে কোন ইসিএ ইফেক্টিভ এন্ড কি টাইপের ইসিএ করা উচিত। ইয়েস। সো আমি পরবর্তীতে এটার লিংকটা গ্রুপে দিয়ে দেওয়া হবে। আর এখন হচ্ছে গিয়ে আমরা আরো কয়েকটা কোয়েশ্চেনস নেই।
আরো আস্ক করেছে ভাইয়া যে সেফটি কলেজেস থেকে ধরেন ইউএসএম যেগুলো এসএটি বেস স্কলারশিপ দেয়, ইউএসএম হতে পারে, ইউনিভার্সিটি অফ অ্যালাবামা হতে পারে, ওদের থেকে ফুল টিউশন পাওয়ার পর অ্যাকচুয়ালি ভিসা পাওয়া কতটা ইজি অথবা কতটা হার্ড, বা এটা কি এটা ইফেক্ট আসলে করে কোনো আমাদের ভিসা? এটা আসলে কোনো ই নাই। লিবারেলস কলেজেস থেকে মোটামুটি ভিসা পাওয়া মোটামুটি বিট ইজিয়ার বা ওখানে ভিসা রেশিও ভালো হয়। কিন্তু ইউনিভার্সিটিজ এর ক্ষেত্রে অনেক পার্ট দেখে। সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স রেট, গ্র্যাজুয়েশন রেট, তারপর হচ্ছে তোমার আরো অনেক পার্ট দেখে। সো ওইসব দেখার পরে দেন তোমার পার্সোনাল ফাইন্যান্স, তোমার প্রোফাইল সবকিছুর উপর। হ্যাঁ, ওকে। সো আমরা একটা মোটামুটি আইডিয়া পেয়েছি। তো এই ভিসা নিয়ে তো অনেক কোয়েরিজ আছে। যে অনেকে দেখা যায় যে আমরা একটা কমপ্লেইন করি যে আমার আউট অফ নোহোয়্যার মনে হচ্ছে যে ভিসা রিজেকশন হয়ে গিয়েছে। সো আমরা হচ্ছে গিয়ে বুঝতে পারি না অনেক সময় যে ভিসা কেন রিজেক্ট হলো। সো ওটা নিয়ে ভাইয়া কি বলতে চান? এখন আসলে পুরা ইন্টারভিউ না পড়ে আসলে ডিরেক্টলি বোঝা যায় না যে আসলে কি হইছে না হইছে। তো মানে তোমার প্রতিটা পার্ট পোরশন সবকিছু দেখে আসলে বুঝতে হবে যে তোমার আ ইগুলা আরকি যে তোমার কি এরর ছিল বা তোমার ফাইন্যান্সেস কেমন। এখন অনেক সময় দেখা যায় যে তার যে ডেফিসিয়েন্ট টা সেটা দেয়ার মতো তার মানে প্যারেন্টস এনাফ টাকা থাকে না। বাট অনেকে সেটাকে হচ্ছে বানায় somehow বলার চেষ্টা করে। তো অনেকে এভাবে কট খেয়ে যায়। দেখা যায় তাদের ফাইন্যান্সেস খুব একটা ক্লিয়ার থাকে না। অনেকে বলে যে তার অ্যানুয়াল ইনকাম হচ্ছে 100K 50K, বাট তার কোনো ট্রাভেল এক্সপেরিয়েন্স নাই, ট্রাভেল হিস্ট্রি নাই। আরো অনেক রকমের জিনিস থাকে। তো সেগুলো কিছু নাই। তো সেক্ষেত্রে ভিসা অফিসারের কনফিডেন্স ইজিলি মানে তারা কনভিন্স হতে পারে না যে আসলে তার ফাইন্যান্সেস রিয়াল কিনা। তো সেক্ষেত্রে তার ভিসা রিজেক্ট হতে পারে। আরো অনেক রকম ইস্যুস আছে। ডিএসসি 160 ভুল ইনফরমেশন এটা সেটা। হ্যাঁ, ওকে। সো হচ্ছে আমরা মোটামুটি একটা আনসার পেয়েছি। সো আরো এই রিলেটেড অনেক কোয়েশ্চেনস থাকে। সবাই হচ্ছে গিয়ে কমেন্ট বক্সে হচ্ছে করতে পারো। আর তোমাদের যদি মনে হয় যে এখন আনসার আমাদের অলরেডি অনেক কোয়েশ্চেনস আছে আর অলরেডি 11টা বেজে যাচ্ছে। ইটস লিটারালি 10:47। তো সামহাউ তো আমাদের লাইভটা শেষ করা লাগবে। তো তোমরা যদি কেউ তারপর কোয়েশ্চেন থাকে, তোমরা হচ্ছে কমেন্টে পিন করা যে লিংকটা আছে সেখান থেকে 1-on-1 সেশন বুক করো। আমরা স্লটের এভেইলেবিলিটির উপর বেস করে তোমাদেরকে অ্যাসাইন করে দিব। আর এখন যত আর্লি কমেন্ট করবে অ্যাকচুয়ালি তত আর্লি হচ্ছে গিয়ে তোমরা লিংকটা পেয়ে যাবে। আর তত স্লট পাওয়ার চান্সেসটাও বেশি। সো তোমরা এখনই কমেন্ট করলে তোমাদেরকে আর্লি দিয়ে দেওয়া হবে। আর ইন দ্য মিন টাইম হচ্ছে গিয়ে আমরা আরো 2টা কোয়েশ্চেন নিয়ে এন্ড করে দিতে পারি। রাইট ভাইয়া? হ্যাঁ। হ্যাঁ, শিওর। সো আমরা হচ্ছে গিয়ে 2টা কোয়েশ্চেন নিয়ে এন্ড করে দিতে পারি। সো আমাদের এসএটি নিয়ে একটা কোয়েশ্চেন আসে যে এসএটির জন্য কখন প্রিপারেশন শুরু করাটা অ্যাকচুয়ালি ভালো? এই কোয়েশ্চেনটা অনেক স্টুডেন্টরা করে যে আমাদের কখন প্রিপারেশন শুরু করলে আমার ভালো স্কোর আসবে। যদিও এটার কোনো এক্সাক্ট আনসার হয় না। তবুও ভাইয়া আমাদেরকে একটা আইডিয়া দিলে ভালো হতো। এখন ডিপেন্ড করলাম যে তুমি কোন টাইমলাইনে এপ্লাই করতে চাও বা কি। আর তোমার উপর যে আসলে তোমার স্কিলস কতটুকু ভালো বা তুমি হচ্ছে গিয়ে তোমার কেমন কি হতে পারে। তো সবকিছুর ভিত্তিতে আরকি। এখন দেখা গেল তোমার ম্যাথে বা ইংলিশ পার্টের স্কিলস ভালো এন্ড তোমার ৩ মাসের প্রেপ নিলে হয়ে যাবে। সো তোমার অগাস্টে তুমি হচ্ছে সেট দিলে হয়ে যাচ্ছে। বাট দেখা গেল তোমার প্রিপারেশন নিতে অনেক সময় লাগে। ভালো স্কোর তুলতে তোমার সময় লাগে। সেক্ষেত্রে তোমার অগাস্ট, নভেম্বর বা সেই সময় তুমি সেট দেয়া লাগবে। কারণ যেহেতু তুমি এই নেক্সট ৬ মাস লাগবে তোমার ইমপ্রুভ করতে। তো এটা পারসন টু পারসন ভ্যারি করবে যে আসলে তুমি কিভাবে হচ্ছে নিজেকে স্কিলড আপ করে একটা পারফেক্ট স্কোর এর দিকে নিতে পারো যেটা তোমার ডিজায়ার স্কোর। ওকে। সো অলসো এই কোয়েশ্চেনে বিসিতে আই গেস একজন আস্ক করেছে যে আপনি কি কোনো এসএটি কোর্সের রিকমেন্ডেশন দিবেন কিনা, আমার দিতে পারেন কিনা? আ বাংলাদেশে কারেন্টলি অনেকে হচ্ছে স্যাট কোর্স করাইতেছে, মেন্টরস আছে, তারপর আরো অনেকে আছে। সো তোমাদের আগে যেটা দেখতে হবে যে সেসব কোর্সেস আসলে তোমাদের কতটুকু ভালোভাবে পড়াইতেছে, কারিকুলাম কেমন বা তোমার হচ্ছে প্রতিটা পার্ট আসলে কিভাবে কি করাইতেছে। তো এটার উপর। তো কারেন্টলি বেসিসে অনেকে আছে। সো এইটা তোমাকে মেক সিউর করবা বা তোমার সাথে তোমার প্রাইসিং এ সবকিছু অ্যালাইন হইতেছে কিনা। বাট মোটামুটি ডিসাইড স্কুল বা আরো অনেকে আছে তাদের কোর্সেস গুলা ভালো। বাট কেনার আগে মানে মেক সিউর হবা যে তারা যে তোমাকে সার্ভিসটা দিতেছে সেটা তোমার জন্য এনাফ কিনা। কারণ প্রতিটা কোর্সে কিছু থাকে। আ যেমন আমি লাস্ট সিজন আগে দেখলাম যে ওরা একটা তোমার ফুল হচ্ছে ব্লু বুক টাইপের ওয়েবসাইট লঞ্চ করছে। and এখানে হচ্ছে মোটামুটি সব টাইপের ইনফরমেশন দেয়া আছে যে মানে ব্লু বুক কিভাবে মানে ব্লু বুকে তোমার যেভাবে রিয়েল টাইম এক্সাম দাও সেটা আছে। and তোমার এক্সামের পর একটা স্কোর জেনারেট করতেছে যে তোমার কোন পার্টে মিস্টেকস আছে, কোনটা ইমপ্রুভ করা উচিত। আই থিংক এটা বেটার একটা অপশন। এন্ড ওদের মোটামুটি পার্ট সব ভালো। এন্ড এর বাইরে ওদের রিভিউ আমি যতটুকু আজ পর্যন্ত দেখছি দে আর এনাফ গুড। সো হয়তো ওইসব কনসিডারেশনে তোমরা নিবা। এন্ড তোমাদের যেটা আরকি আল্টিমেটলি ভালো মনে হয়। তো ওইটা দেখে তোমরা নিও আরকি। ইয়া সো ইয়া ডিপেন্ডস অন অ্যাকচুয়ালি সে কিরকম ধরনের কেয়ার চায় আর কিরকম চায়। বাট ইয়া আই ক্যান রেকমেন্ড যে পোর্টালটা রিসার্চ স্কুলের পোর্টালটা ইটস রিয়েলি ইমপ্রুভড এন্ড খুবই অ্যাডভান্স। লাইক লিটারালি বাংলাদেশে এরকম আছে কিনা ইটস রিয়েলি আই থিংক নাই অ্যাকচুয়ালি।
অনেক ডেভেলপ, পুরো ভালোভাবে হচ্ছে নিজের স্কোর প্রোগ্রেস দেখা যায়, এভারেজ কত টাইম গিয়েছে সেটা দেখা যায়। তো ডিটেইল প্রোগ্রেস দেখা যায়। সো ইটস এ গুড অপশন। সো ইউ ক্যান ট্রাই দ্যাট। অলসো আরো একটা কোয়েশ্চেন নিয়ে আই গেস আমরা আজকের লাইভটা এন্ড করে দিতে পারি। সবারই মোটামুটি ডিনার টাইম হয়ে গেছে। সবার এখন একটু ডিনার করতে যাওয়া উচিত। সো আমি আরো একটা কোয়েশ্চেন নিচ্ছি। দিস উড বি দ্য লাস্ট কোয়েশ্চেন। একজন আস্ক করেছে এলএসসি তে স্কলারশিপ পাওয়া ইজি নাকি ভার্সিটিতে? না, লিবারেল কলেজে স্যার খুব সিলেক্টিভ। মানে তুমি যদি টপ 10 লিবারেলস কথা চিন্তা করো, তারা খুবই সিলেক্টিভ হয় ফর দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। আর ভার্সিটি গুলো আসলে তাদের এক্সপেরিয়েন্স অনেক হাই থাকে, and তাদের কিছু যে সার্টেন ক্রাইটেরিয়া থাকে। বাট ভার্সিটি ক্ষেত্রে টপ টায়ার ভার্সিটি যেমন ধরো হার্ভার্ড, ওরা প্রিন্সটন, ইয়েল, সো সেসবে চান্স হার্ড। বাট এখন ডিপেন্ড করতেছে তুমি কোন টাইপের করতেছো বা কোন ইউনিভার্সিটিস গুলো করতেছো, সেসবের উপর আর কি পুরো জাজ করবে। বাট মোটামুটি লিবারেলস কলেজেস গুলা মানে মোস্টলি সিলেক্টিভ হয়, বা ওদের আসলে ক্যাম্পাস গুলা খুব ছোট হওয়ার কারণে ওরা চায় যে আমরা আমাদের ভাইবের বা আমাদের যেসব স্টুডেন্ট আমাদের প্রোফাইলের সাথে ম্যাচ সেসব স্টুডেন্টকে আমরা জাস্ট নিব। ইয়েস। তো ও বলেছে ইন আ ওয়ে ইটস রিয়েলি কম্পিটিটিভ। সো লিবারেল কলেজের ক্ষেত্রে কি ইএফসি নিয়ে তারা কম্পারেটিভলি ভার্সিটি চাইতে বেশি সেনসিটিভ? এটা আসলে পুরাটাই সেম। মানে এখানে হচ্ছে যে মানে ডিপেন্ড করতেছে পুরাটাই যে কোন এখানে অনেকগুলো লিবারেলস কলেজ আছে, কেউ হচ্ছে ফুল ফুল নিড অ্যাওয়ার, বা কেউ হচ্ছে কি বলে ফুল রাইট অফার করে, কেউ নিড ব্লাইন্ড কলেজেস। তো কাউকে আসলে ডিফারেন্টলি বলা পসিবল না যে কার কেমন হবে। সো অনেক ক্যাটাগরির ভিতর আসতে থাকবে আর কি। ওকে। সো আই গেস আমরা আজকে অনেকগুলো কোয়েশ্চেনস নিয়েছি অলরেডি। থ্যাংক ইউ হিমেল ভাইয়া এতক্ষণ আমাদের মনোযোগ দিয়ে এন্ড পেশেন্স নিয়ে হচ্ছে কোয়েশ্চেন গুলো আনসার করার জন্য। আপনি কি এন্ডে কিছু অ্যাড করতে চান স্টুডেন্টদেরকে উদ্দেশ্য করে? অনেকেরই কাইন্ডলি অনেক টাইপের কোশ্চেন আছে। সো এটা বেটার হয় যে আমাদের ফার্স্ট লাইভটা দেখো, ওখানে অনেক মানে একবার আমরা ফুল স্টার্ট করে আসছি। তো তোমাদের জন্য বেটার হবে, and তোমরা হচ্ছে ভালো মতো সবকিছু অ্যান্সার গুলো পাবা। তো এর জন্য হচ্ছে অনেকে যেমন আজকে অনেকগুলো কোশ্চেন করছে, কারণ তোমরা আগের লাইভটা দেখো না আমি জানি। 1 ঘন্টা ধরে কথা বলা এন্ড দেন হচ্ছে কিউএনএ গুলো শোনা, এটা হচ্ছে একটু মানে হার্ড ওয়ার্ক এন্ড হচ্ছে ভাল লাগে না, কারণ এত লং কনভারসেশন শুনতে। বাট আই থিংক তোমার এসব কনভারসেশন তোমাকে হচ্ছে প্রতিটা অ্যান্সার পেতে বা বুঝতে হেল্প করবে, এন্ড পরবর্তীতে অ্যাপ্লিকেশন ভালো মতো গুছাইতে হেল্প করবে। সো একটু কষ্ট হলেও ওগুলা দেখো এন্ড দেন আস্ক করো আমাদের। আমরা তোমাদেরকে বেটার অ্যান্সার দিতে পারবো, এন্ড তোমারও হেল্প হবে। ইয়েস। সো ইয়া অ্যাকচুয়ালি এটা এট দি এন্ড অফ দ্য ডে দেখাই উচিত। কারণ এই ফুল অ্যাপ্লিকেশন প্রসেস নেভিগেট করতে গেলে এর চাইতে ওয়ে মোর পেশেন্স লাগবে। সো আই গেস এটা একটা ট্রেনিং এর মতো। সো সবাই হচ্ছে গিয়ে পাস্ট লাইফটা দেখে আসো। তোমাদের কোয়েশ্চেন গুলো আবার নোট ডাউন করতে পারো। আমাদের পোস্টের নিচে কমেন্ট করলে উই উইল ট্রাই যে নেক্সট লাইভে এগুলো পিক করে আনসার করে দাও অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। সো সবার আগে কাজ হচ্ছে যে লাইভটা দেখে নাও। এই জায়গায় আছেন করলে অ্যাকচুয়ালি হবে না। তো কলেজ অ্যাপ্লিকেশনের জন্য এই পেশেন্সটা লাগবে। তো মনে করো এই লাইভ দেখে তোমাদের পেশেন্স এর ট্রেনিং হচ্ছে। সো আই গেস মোটামুটি এটাই। তো নন্দিতা কি কিছু অ্যাড করতে চাও? জি আপু, অনেক সময় হয় না যে আমরা উম, এই কলেজ অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে যাচ্ছি, বা এমন সময় ইউএস অ্যাপ্লিকেশনের বিষয়টা জানতে পেরেছি যে সে সময় আসলে আমরা একটা ভার্সিটিতে ভর্তি অবস্থায় আছি। তো এই ক্ষেত্রে কি ক্রেডিট ট্রান্সফার করা পসিবল, এবং যদি ক্রেডিট ট্রান্সফার করা পসিবল হয় তাহলে স্কলারশিপ এর চান্সেস কেমন থাকে? এটা আসলে ডিপেন্ড করতেছে যে মানে তুমি আসলে ইউনিভার্সিটি তোমাকে অ্যালাউ করবে কিনা। কারণ সব ইউনিভার্সিটি যেমন বাংলাদেশ সব ইউনিভার্সিটি হচ্ছে অনেক সব ইউনিভার্সিটি ওপেন ক্রেডিট না, ম্যাক্সিমাম দেখা যায় ক্লোজ ক্রেডিট। সো দেন তোমার রেজিস্ট্রার অফিস তোমাকে সাপোর্ট করবে কিনা সবকিছুর ভিত্তিতে। ওকে, বুঝতে পেরেছি। ওকে। আর সো আমরা আমাদের ওভার এসের টপিকটা কি শুধুমাত্র আমাদের ইসিএ বেসড হওয়া উচিত, বা হচ্ছে আমাদের ভ্যালু না, বেসড হওয়া উচিত, বা এরকম কোনো কিছু? এসে হচ্ছে জাস্ট একটা স্টোরি, যেটা হচ্ছে আমি আমার মানে আমার অ্যাডমিশন অফিসারকে শোনাতে চাই, যেটা আমার পার্সোনালিটি, আমার লাইফ বা আমার সম্বন্ধে বুঝাতে হেল্প করবে। সো এটা ডিপেন্ড করতেছে যে তুমি আসলে কিভাবে তাকে বুঝাই দিতে। সেটা হতে পারে ইসিএর থ্রুতে, কোনো ঘটনার থ্রুতে, কোনো ইনসিডেন্ট, মানে এটা আসলে অনেক কিছু হইতে পারে। এটা আসলে বলা পসিবল না, কারণ এসে ওকে ভাইয়া। ব্রেইনস্টর্মিংটা পুরো ভাস্ট লেভেলের। ওকে। হ্যাঁ, এটা নিয়ে আই গেস আমাদের এসএসএন এলওআর এর যেই লাইভটা হবে সেখানে ভাই আরো ডিটেইলস এ কথা বলতে পারবে, আরো ইনসাইট পাওয়া যাবে। ফর নাও আই থিংক এভরিওয়ানের ডিনার করতে যাওয়া উচিত। থ্যাংক ইউ এতক্ষণ যারা পেশেন্টলি দেখেছে। And yeah, so good night everyone. Good night Himel Bhaiya. Thank you so much. এত insightful একটা সেশন দেওয়ার জন্য। So I guess end করে দিব লাইভটা। Good night everyone.